আপনারা এক্সাম পাবেন হচ্ছে ডিসেম্বরে এসে, ঠিক আছে। সো ডিসেম্বরে এক্সামটা পেলে একটা সুবিধা হচ্ছে কি আপনাদের এখন সেপ্টেম্বর এন্ডিং, সো অক্টোবর নভেম্বর 2টা মাস আপনারা ভালো করে পাবেন। ওকে। রিসেন্টলি আইসিবি তে কিছু চ্যালেঞ্জ হয়ে গেছে এক্সাম উইন্ডো বাড়িয়ে দেওয়াতে। আপনাদের আসলে কতগুলো চ্যালেঞ্জ হচ্ছিল যে ক্লাস থাকতে থাকতে এক্সাম হয়ে যাচ্ছে, যেটা আমার লাস্ট ব্যাচে এটা আমি চ্যালেঞ্জ ফেস করেছি। তো সেটার জন্য আমি যেটা করতাম, ওদেরকে আমি ক্লাসের সাথে দরকার হলে 2টা বা 3টা সেশন করেও নিয়েছি আমি একটা উইকের মধ্যে, ঠিক আছে। সো এই চ্যালেঞ্জটা কম আছে, আপনার প্রিপারেশনের টাইমও পাবেন। আসলে যে যে জিনিসগুলো আমি বারবার বলি যে আমি আমাদের এই যে ম্যানুয়ালটা আছে জাস্ট আ স্টার্ট, ঠিক আছে। ম্যানুয়ালটা দিয়ে স্টার্ট করে তারপর আপনারা যাবেন হচ্ছে যেটাকে আমরা বলি ম্যানুয়াল দিয়ে স্টার্ট করে আমাদের কিছু পাস্ট পেপারস আছে, আমাদের আইসিডব্লিউ এর একটা কোশ্চেন ব্যাংক আছে, এসএসসি এর F3 পেপার যেটা আছে সেটাকেও আমরা স্টাডি করবো কিছু কিছু জিনিস। ওকে। সো এটা গেল একেবারে প্রিলিমিনারি ডিসকাশনটা। আর তার আগে আমি আপনাদেরকে একটু বলে নেই আসলে যেটা মানে বলার কথা আর কি। ফার্স্ট অফ অল যে আমার পরিচয় আপনাদেরকে দেই, আমি গাউস সামদানি, ঠিক আছে। আমার ও লেভেলস এ লেভেলস ফ্রম মাস্টার মাইন্ড। আমি আপনার ঢাকা ইউনিভার্সিটি থেকে আইবিএ থেকে বিবিএ কমপ্লিট করেছি। স্ট্যান্ডার্ড চার্টার্ড ব্যাংকে ছিলাম, ইবিএল এ ছিলাম। এখন কারেন্টলি আমি ব্র্যাক ব্যাংকে আছি অ্যাজ হেড অফ ফাইন্যান্সিয়াল কন্ট্রোল, বা যেটাকে আমরা জিএল কন্ট্রোল বলে থাকি, সেই হিসাবে আমি আছি, ঠিক আছে। এটা গেল আমার পরিচয় পর্ব। আর দ্বিতীয়ত আপনাদেরকে আমি যেটা বলি যে আমি ইন্ডিভিজুয়ালি আপনাদের ব্যাচে কতজন আছেন আমি 1 বাই 1 যাব না, ঠিক আছে, বিকজ এটা করে আমার একটা ক্লাস শেষ হয়ে যাবে। কারণ আমি একটা কথা বলি, আমাদের অ্যাকাউন্টিং সিলেবাসটা আসলে যতগুলা এরিয়া কভার করে, ঠিক আছে, যতগুলা কনসেপ্ট আপনাদেরকে টেস্ট করবে, আমাদের এই 10টা ক্লাসও কিন্তু আসলে এনাফ না আপনাদের জন্য। সো এখানে টাইম ইজ ভেরি প্রিমিয়াম, ঠিক আছে। সো আমি আপনাদের সাথে যখন ক্লাস কমিউনিকেশন হবে, টাইম এন্ড অ্যাগেন আমি আপনাদের পরিচিতি জেনে নিব। এন্ড যেটা আমার ইউজুয়ালি হয়, আমার সেশন যখন শেষ হয় মোটামুটি সবার সাথে একটা ভালো, যেটা সেকেন্ড যে জিনিসটা উল্লেখ করবো সেটা হচ্ছে আমরা দুজন ফ্যাকাল্টি আছি, আপনারা জানেন। আমি আছি গাউস সামদানি, আর আপনাদের সাথে আরেকজন আছে মোনা মারজানা আছে, উনি আপনাদের কিছু ক্লাস কভার করবেন, ঠিক আছে। আমি আপনাদের ক্লাস নিব অ্যাজ দ্য সিনিয়র ফ্যাকাল্টি। সো আমার চ্যাপ্টার গুলো যেটা থাকবে আপনাদের সাথে সেটা হচ্ছে চ্যাপ্টার 1 টু চ্যাপ্টার 4। আমি বেসিক্স গুলা আমি ইন্টারেস্ট নিয়ে আপনাদেরকে আসলে ওভাবে ইনিশিয়েট করার জন্য। কারণ এখানে একটা কথা আমি বলি, আপনারা যেভাবে অ্যাকাউন্টিং পড়ে আসছেন, ঠিক আছে, অনেকে আছেন হয়তো বিবিএ তে পড়ে আসছেন, দোজ ওয়ার বেসড অন ব্রিটিশ, দোজ ওয়ার বেসড অন আমেরিকান বুকস, ঠিক আছে। তো আমেরিকান বুকস এর সাথে যেটা ইউএস গ্যাপ ফলো করে, ঠিক আছে, তার সাথে আমাদের আইএফআরএস এন্ড আইএস এর অনেক ডিফারেন্স আছে। সো ডিফারেন্স গুলো আমাদেরকে হাইলাইট করতে হবে। মিনিট, সরি। সো যেটা বলতে চাচ্ছিলাম যে আসলে আমাদের ইনিশিয়াল ক্লাসগুলোকে আমি ফোকাস করব যে আপনারা যে জিনিসগুলা ইউএস বুকস গুলা থেকে শিখে এসেছেন, বা আমরা বিবিএ যারা করে আসছি, অনেকে আছে হয়তো অ্যাকাউন্টিং ডিপার্টমেন্ট থেকেও স্টাডি করে আসছেন, বিবিএ ফাইন্যান্সে করেন বা অ্যাকাউন্টিং এ করেন, কিছু জিনিস আছে যেটা আইএফআরএস এন্ড আইএস অ্যালাইন্ড হতে হবে আমাদের। তো সেই জায়গাগুলোকে আমি ফোকাস করবো। আর আমার পার্টিকুলার অ্যাটেনশন থাকে কিন্তু আমাদের অনেকেই এখানে আছে যারা কিনা ইন্টার থেকে এসেছে, ঠিক আছে, বা এ লেভেলস থেকে এসেছে। তো তাদের জন্য একটা চ্যালেঞ্জ হয়ে পড়ে যখন এরকম একটা মাঝখানের একটা প্রিলিমিনারি লেভেল, ঠিক আছে, যে একটা বিবিএ ছাড়া বা মাস্টার্স ছাড়া আমরা হুট করে যখন এরকম সি এর মতো একটা লেভেলে চলে যাই। সো আমার ফোকাস থাকবে যে আপনাদেরও যাতে করে কনসেপ্ট গুলো এখানে ক্লিয়ার হয়, ঠিক আছে। সো এই চ্যালেঞ্জটা আমি জানি, আমার স্টুডেন্টরা অনেক এসে বলেন যে আমি বাইরের সাবজেক্ট থেকে আসছি, সো আমি কি করব। সো এতটুকু বলি যে আপনার কনসার্নটাও আমার আছে, কনসিডারেশনে আছে। ওকে। অনেকে আছেন যারা একেবারে ডিফারেন্ট লাইন থেকে এসেছেন, নো প্রবলেম। আমি একটা কথা বলি যে বিভিন্ন কেসে সায়েন্সের সাবজেক্ট থেকে আসা মানুষও অ্যাকাউন্টিং এ থাকে and অনেক ভালো করে, ঠিক আছে। সো এখানে ডিসহার্টেন বা এখানে ফিয়ার ফ্যাক্টর থাকার কিছু নাই। আর লাস্ট একটা কথা বলে আমি আমার সিলেবাসে চলে যাব, সেটা হচ্ছে আপনাদেরকে যেটা আমি বলি যে যখনই আপনারা ফার্মে ঢুকছেন বা যখনই আপনারা ফার্মে ঢুকে সিনিয়রদের সাথে কথা বলছেন, অনেকে মন বলবে যে সিলেবাস হার্ড, ঠিক আছে, পাস করা অনেক কঠিন। আমি একটা কথা বলবো যে এই এমসিকিউ বেসড হয়ে যাওয়াতে আমাদের যাদের কনসেপ্ট শার্প, ঠিক আছে, তাদের জন্য এটা একটা বিগ ব্লেসিং। এন্ড আমি বলবো ইটস আ বিগ ব্লেসিং ফর অল মাই স্টুডেন্টস, কারণ আপনাকে কনসেপ্ট টেস্ট করবে, আপনাকে ওই পেজের পর পেজ ঘুরিয়ে লিখতে হবে না, ঠিক আছে। সো ওই সময়গুলা থেকে আমরা এখন অনেক আগিয়ে আসছি, ঠিক আছে। আবার চ্যালেঞ্জটা হচ্ছে যে আগে যখন রিটেন এক্সাম গুলা হতো, অনেকে 30, 40, 50% মার্কস পর্যন্ত জানতো যে কি জিনিস আসবে,
কোন জায়গা থেকে আসবে, মুখস্থ লিখে চলে আসতো। সো এই এরিয়াটা কমে গেছে কিছুটা। ঠিক আছে, সো মেরিটকে এখানে প্রায়োরিটি পাচ্ছে, কনসেপ্টসকে এখানে প্রায়োরিটি পাচ্ছে, এন্ড দ্যাট ইজ আওয়ার সার্টিফিকেট লেভেল সিলেবাস ফর অল অফ দ্য সাবজেক্টস। ঠিক আছে, আর অনেক একটা জিনিস আপনাদের হয়তো বলে থাকবে যে আবার রিটেন ফরম্যাটে চলে যাচ্ছে। আসলে আইসিবি থেকে এরকম কোনো কমিউনিকেশন আসেনি। সো যেটা অফিসিয়াল কমিউনিকেশন না, সেই জিনিসটাকে কখনো আপনারা গ্রাহ্য করবেন না। ঠিক আছে, আর দিস ইজ মাই ইন্ট্রোডাকশন। আর যেটা আমি বলছিলাম, আমাদের দিস আর আওয়ার চ্যাপ্টার্স। ঠিক আছে, আমরা চ্যাপ্টার্স একটা ওভারভিউ দিব, এন্ড আমি কয়টা ক্লাস কভার করব, আর আপনাদের মুনা ম্যাডাম আছে আরেকজন, উনি যে ক্লাসগুলো কভার করবে সেটা আমি একটু আপনাদের বলছি। চ্যাপ্টার 1 to 4 হচ্ছে আমার চ্যাপ্টার। ঠিক আছে, চ্যাপ্টার 5 হচ্ছে আপনার মুনার চ্যাপ্টার। ওকে, চ্যাপ্টার 6 হচ্ছে আমার চ্যাপ্টার, তারপর 7, 8, 9 হচ্ছে কি আপনার মুনা আপনাদেরকে গো থ্রু করবে। আর 10 আমি চ্যাপ্টারটা করাবো, এটা নন কারেন্ট অ্যাসেট। ঠিক আছে, কোম্পানি ফাইন্যান্সিয়াল স্টেটমেন্ট হচ্ছে আপনার, এটা মুনা নিবে আপনাদেরকে। 12 হচ্ছে আমার চ্যাপ্টার, 13 হচ্ছে মুনার চ্যাপ্টার। ওকে, সো আমি যদি জাস্ট সামারি করে বলি, চ্যাপ্টার 1 to 4 আমি কভার করব। ওকে, 6, 10 and 12, 1 to 4, 6, 10, 12 এগুলো হচ্ছে আমার চ্যাপ্টার। ঠিক আছে, আর আপনাদের ক্লাস মনিটর কি, নাকি এখনো সিলেকশন হয়নি আপনাদের? স্যার সিলেক্টেড হয়েছে। গুড, কে আপনাদের ক্লাস মনিটর, উনি কি এখনো আসতে স্যার পারেননি? এখানে আমি আছি, গোলাম রাব্বানি, আমার সাথে গুড, আরেকজন আছেন সুমাইয়া জাহান, আরেকজন আছেন মিলি। আচ্ছা, গুড। 3 ক্লাস ক্যাপ্টেন্স আর গুড, বিকজ আসলে একজনের অ্যাভেলেবিলিটি আরেকজনের দিন শেষে বলি, আপনারা সবাই স্টুডেন্টস, সো রেসপন্সিবিলিটি শেয়ার্ড হলে এটা ম্যানেজ করাটা বেটার। সো আমি বলবো যে আপনাদের সাথে আমার কমিউনিকেশন থাকবে, যদি কোনো স্টুডেন্টস এর কোনো জায়গাতে আমার ক্লাসের পর যদি মনে হয় যে কনসেপ্ট ক্লিয়ার করার কিছু বাকি থাকে বা কোনো এরিয়া থেকে জানার কিছু আছে, আপনারা এটা আমাকে কনভে করবেন। এন্ড ইভেন আমি বলবো যে সব স্টুডেন্টের জন্য আমার মেইল আছে, আপনারা আমাকে মেইলে কমিউনিকেট করতে পারেন। ওকে, আর আপনার কাছে গোলাম রাব্বানি, আপনাদের কাছে আমি আমার নোটস গুলা বা স্লাইডস গুলো আমি শেয়ার করে দিই আফটার ক্লাস। ঠিক আছে, জি বা স্যার। আপনাদের যদি একটা গ্রুপ থেকে থাকে, যদি নিজেরা আপনারা কোন গ্রুপ ফর্ম করে থাকেন 16 ব্যাচ, সেটার আইডিটা আমাকে এভাবে দিয়ে দিতে পারেন। ঠিক আছে, আদারওয়াইজ ওই ক্লাস তো যাবে, বাট আমি নোটস গুলো শেয়ার করতে পারবো না। ওকে, ওকে সো স্যার, এটা আমি গেল আমার। শেয়ার করে দিব স্যার। রাইট, না থ্যাংক ইউ গোলাম রাব্বানি, গুড টু নো ইউ। বাকি দুজন হয়তো আপনারা আছেন, আপনারা মানে গেট অ্যাকাউন্টেড। ঠিক আছে, আচ্ছা, সো যে কোনো সিলেবাস বা যে কোনো সাবজেক্টকে যখন আমরা ট্যাকেল করব, এটা আমার পার্সোনাল অ্যাপ্রোচ, আমি কিভাবে ট্যাকেল করি। ঠিক আছে, আমি জানি আমার স্টাডি ম্যানুয়াল 300+ পেজের একটা বই আছে। ওকে, সো 300+ পেজের বইটা নিয়ে কিন্তু আমি সব চ্যাপ্টারকে বা সব পেজকে আমি একইভাবে প্রায়োরিটি কখনো দিব না। ঠিক আছে, আপনাদেরকে যেটা আমি স্ক্রিনে নিয়ে আসছি, এটা হচ্ছে আমাদের এক্সামের কোশ্চেন সেগ্রিগেশন বা কনসেন্ট্রেশন। দিস ইজ ভেরি ইম্পর্টেন্ট। আমি সবসময় এটা আমি আপনাদেরকে এখনো দেখাবো, আবারও যখন আমি সিলেবাস শেষ করবো তখন আমি আপনাদের কাছে এটা আবার নিয়ে আসবো। তাহলে আপনারা বুঝবেন কোন এরিয়াতে বা কোন চ্যাপ্টারে কতটুকু আসলে ফোকাস দিতে হবে। চ্যাপ্টার 1 to 4, আমি একটা কথা বলি, চ্যাপ্টার 1 to 4-এ প্রচুর পরিমাণে আপনাদের এমসিকিউ আসে। আপনাদের অ্যাকাউন্ট ইকুয়েশন নিয়ে কিছু কোশ্চেন আসবে। ঠিক আছে, গোল্ডেন রুল অফ অ্যাকাউন্টিং নিয়ে কিছু কোশ্চেন আসবে, ট্রু অ্যান্ড ফেয়ার ভিউ নিয়ে কিছু কোশ্চেন আসবে। ঠিক আছে, আপনাদের ক্যাপিটাল এক্সপেন্স, তারপর রেভিনিউ এক্সপেন্স এর ডিস্টিংগুইশ করা নিয়ে কিছু কোশ্চেন আসবে, কিছু বেসিক অ্যাকাউন্টিং কনসেপ্টস এন্ড কনভেনশন নিয়ে কিছু কোশ্চেন আসবে। ঠিক আছে, চ্যাপ্টার 3, 4-এ যেগুলো আসবে, এখানে কিছু সাম পাবেন, যেখানে কিনা আপনাদেরকে ভ্যাটের কিছু সাম করতে বলা হবে। ওকে, ভ্যাট অ্যাক্ট। আচ্ছা, থ্যাংক ইউ রাব্বানি। আমাদের কিছু ভ্যাটের কিছু ইয়ে থাকবে, আপনার ইনপুট ভ্যাট, আউটপুট ভ্যাট। তারপর চ্যাপ্টার 3 ইজ ভেরি ইম্পর্টেন্ট, যেটাকে আমি বলে থাকি আমার যে বিল্ডিং ব্লকটা, যে চ্যাপ্টার। ঠিক আছে, কি থাকে এখানে, আমার বুক অফ অরিজিনাল এন্ট্রি থাকে, যে কোনো ট্রানজেকশন আমি কোন বুক অফ অরিজিনাল এন্ট্রিতে রেকর্ড করবো। ঠিক আছে, সো দিজ আর ভেরি ইম্পর্টেন্ট। সো এখানে একটা কথা বলি, চ্যাপ্টার 1 to 4 হচ্ছে যারা আপনারা অলরেডি অ্যাকাউন্টিং এর স্টুডেন্ট, আপনাদের জন্য হচ্ছে রিফ্রেশার, বা যেই জিনিসগুলো আসলে আপনারা একভাবে শিখে আসছেন সেটার সাথে এখন আইএফআরএস এন্ড আইএস এর সাথে আপনারা অ্যালাইন করবেন। ওকে, সো দ্যাট ইজ দি লেসন। আর বাকিদের জন্য বলবো যে এটা আপনাদেরকে একদম বাই হার্ট আপনাদেরকে শিখতে হবে। এন্ড আমি আসলে চ্যাপ্টার 1 to চ্যাপ্টার 4 আপনাদের 100 পেজের মতো আছে। ঠিক আছে, আমি চেষ্টা করেছি যেগুলো এক্সামে টেস্টেড সেই জিনিসগুলোকে আপনাদেরকে স্লাইডসে নিয়ে আসবো। ওকে,
বাড়তি কিছু করতে হবে না আপনাদেরকে। এন্ড আশা করি এই চ্যাপ্টারটা যখন শেষ হবে, আমার স্লাইডসে যা আছে ততটুকু নিয়ে আপনারা এক্সামকে ট্যাকল করতে যাবেন। ওকে, আচ্ছা, নেক্সট ওয়ান, চ্যাপ্টার 5, প্রিপেয়ারিং ফাইন্যান্সিয়াল স্টেটমেন্টস। এখানে আমরা কি করি, ব্যালেন্স শিট, আমরা ট্রায়াল ব্যালেন্স দেখি, এন্ড ট্রায়াল ব্যালেন্সের উপর বেস করে আমরা কি জিনিস দেখি, একটা এক্সটেন্ডেড ট্রায়াল ব্যালেন্স, ঠিক আছে, আরেকটা হচ্ছে আমার রিভাইজ ট্রায়াল ব্যালেন্স। এই দুটা জিনিস আপনাদেরকে খুব ভালো করে জানতে হবে, অ্যাটলিস্ট বেসিক কিছু কনসেপ্টস যাতে এক্সামে যেগুলো আসে সেটার জন্য। সো দিস কনস্টিটিউটস 15 থেকে 25% অফ আওয়ার এক্সাম মার্কস। চ্যাপ্টার 6 ইজ এক্সট্রিমলি ইম্পর্টেন্ট। কতটা ইম্পর্টেন্ট আমি আপনাদেরকে আসলে বুঝাতে পারবো না, কারণ এটা আগে যখন আমাদের রিটেন এক্সাম ছিল তখন সবসময় একটা ব্যাংক রিকনসিলিয়েশনের সাম আসতো, আপনার কিছু এরার্স অ্যাডজাস্টমেন্ট সাম আসতো, 25 মার্কস একদম সলিড থাকতো। সো যেটা করতো স্টুডেন্টরা, যারা স্মার্টার স্টুডেন্ট, তারা কন্ট্রোল অ্যাকাউন্ট ভালো করে জানতো, আর একটা লিমিটেড বা সোল প্রপার্টিশিপের একটা সাম আপনার ভালো করে জেনে যেত জিনিসটা। সো এই দুটা যদি যে করতে পারতো আর সাইড দিয়ে যদি কিছু মার্কস উঠাতে পারতো, 60 মার্কস কভার করে পাস করে যেত। ঠিক আছে, আমি জানি আপনাদের একটা কোশ্চেন আসে যে আমাদের পাস মার্ক কত। পাস মার্ক আইসিএবি কখনো আপনাদেরকে বলবে না, বাট পাস মার্ক হচ্ছে আনঅফিসিয়ালি হচ্ছে ইটস 45, অফিসিয়ালি ইটস 45, ঠিক আছে, যেটা ইয়ে থাকে, বাট আনঅফিসিয়ালি ইটস মাচ হায়ার, 55 থেকে 60 তেও চলে আসছে। আর এমসিকিউ হয়ে আপনাদেরকে মানে এটার থ্রেশহোল্ড আরো বেড়ে গিয়েছে। ওকে, সো দিস ইজ ফর ইউর নোটিফিকেশন, যে টার্গেট করবেন 60 মিনিমাম পাস করতে হলে, আর আমি বলবো যে টার্গেট করবেন 70, যাতে করে আপনারা একটা ব্রিদিং স্পেসে থাকেন। ওকে, সো চ্যাপ্টার 6 এ আমার কন্ট্রোল অ্যাকাউন্ট আছে, আমার ব্যাংক রিকনসিলিয়েশন আছে, এরার্স এন্ড অমিশনস এন্ড কন্ট্রোল অ্যাকাউন্টস আছে। ভেরি ভেরি ইম্পর্টেন্ট চ্যাপ্টার। এন্ড দেখবেন যে আপনাদেরকে যতটুকু ক্লাস নিব, সাসপেন্সের যে একটা অ্যাকাউন্ট থাকে এটা কি চ্যাপ্টার 6 এ থাকে? চ্যাপ্টার 6, ঠিক আছে, ইটস চ্যাপ্টার 6। আমি যাব আপনাদেরকে, এই চ্যাপ্টারটা আমি নিজে হাতে পড়াই, সো ইউ উইল বি গেটিং মাই ক্লাসেস। ওকে, আচ্ছা, চ্যাপ্টার 7 কস্ট অফ সেলস, অ্যাক্রুয়ালস এন্ড প্রিপেমেন্ট। এই চ্যাপ্টারটার ব্যাপারে একটা আমি বলি, এটা রিসেন্ট টাইমসে এটার ফোকাস বেড়ে গেছে। আপনারা ক্যাশ বেসিস থেকে আপনাকে অ্যাক্রুয়াল বেসিসের কিছু অ্যাকাউন্টিং কনভার্সন করতে হবে ফর ইনকাম এন্ড ফর এক্সপেন্সেস, ঠিক আছে। এন্ড কস্ট অফ সেলস এর একটা ফরম্যাট আপনাদেরকে জানতে হবে, ঠিক আছে, ইন টার্মস অফ আপনার ওপেনিং স্টক, ইনভেন্টরি পারচেজ, ঠিক আছে, থেফট, স্টোলেন গুডস, এই জিনিসগুলো আপনাদেরকে জানতে হবে, এগুলোর অ্যাকাউন্টিং ট্রিটমেন্টটা বুঝতে হবে। ওকে, চ্যাপ্টার 8 এন্ড চ্যাপ্টার 9, এই দুটা চ্যাপ্টারকে আমি ফিলার চ্যাপ্টার বলি, বাট এখান থেকে কিছু জিনিস আসে, বাট আসলেও সেটা সংখ্যা অতটা বেশি না। একটা হচ্ছে আমার IS2, যেটা হচ্ছে ইনভেন্টরি, আর আরেকটা হচ্ছে আমার ইরিকভারেবল ডেটস এন্ড অ্যালাওয়েন্সেস। ইরিকভারেবল ডেটস এন্ড অ্যালাওয়েন্স যখন করবেন, 5টা টি অ্যাকাউন্ট আপনাকে ভালো করে জানতে হবে, ঠিক আছে, রেকর্ডিং অফ ব্যাড ডেটস, রেকর্ডিং অফ অ্যালাওয়েন্সেস, রেকর্ডিং অফ রিভার্সাল অফ অ্যালাওয়েন্সেস, রেকর্ডিং অফ রিভার্সাল অফ ইরিকভারেবল ডেটস, আর হচ্ছে ক্যাশ রিসিভড এট লেটার পিরিয়ডস। এই 5টা জিনিস জানলে ইউ উড বি ইন আ গুড প্লেস। ওকে, নাম্বার 10, ভেরি ইম্পর্টেন্ট। কেন আমি বলছি জিনিসটা, এইটাই আপনার বেসিক বিল্ডিং ব্লক ফর এই সোল ট্রেডার পার্টনারশিপ এন্ড কোম্পানি ফাইন্যান্সিয়াল স্টেটমেন্টস, ঠিক আছে। কারণ আমাদের একটা ব্যালেন্স শিট যদি আপনারা দেখেন, তার 50% হচ্ছে অ্যাসেটস, আর তার 25% হচ্ছে তার আপনার নন কারেন্ট অ্যাসেট, যেটা আমরা প্রপার্টি, প্ল্যান্ট এন্ড ইকুইপমেন্ট বলি। ওকে, সো এই চ্যাপ্টারটা আপনাদের জন্য খুব ইম্পর্টেন্ট। আমি আপনাদেরকে মানে রেকগনিশন অফ অ্যাসেট, ঠিক আছে, মেথড অফ ডেপ্রিসিয়েশন, রিভ্যালুয়েশন, ঠিক আছে, ডিসপোজাল এন্ড ট্রায়াল ব্যালেন্স ট্রিটমেন্ট, এই সব জিনিসগুলো আপনাদেরকে আমি কিছু স্লাইডসে কভার করে নিয়ে আসছি। ওকে, কোম্পানি ফাইন্যান্সিয়াল স্টেটমেন্ট ইজ ইম্পর্টেন্ট। কেন আমি আপনাকে বলি, এই 11 এন্ড 12 আপনার প্রতি এক্সামে আসবে, ঠিক আছে। আপনাকে সিনারিও বেস যে কোশ্চেনটা আসে, সিনারিও বেস কোশ্চেন হচ্ছে আমাদের অ্যাকাউন্টিং এক্সামে দুইটা সেগমেন্ট থাকে। একটা হচ্ছে সিনারিও বেস, যেখানে 25 মার্কের, একটা হয় আপনাকে কোম্পানি ফাইন্যান্সিয়াল স্টেটমেন্ট প্রিপেয়ার করতে হবে, নাহলে আপনাকে একটা ক্যাশ ফ্লো স্টেটমেন্ট প্রিপেয়ার করতে হবে। ওকে, সো দুইটার যে কোনো একটা আসে। রিসেন্টলি আসছে কোম্পানি ফাইন্যান্সিয়াল স্টেটমেন্ট, সো দেয়ার ইজ আ হাই চান্স যে নেক্সট টাইম এসে স্টেটমেন্ট অফ ক্যাশ ফ্লোজ আপনাদের আসবে। ওকে, আর নাম্বার 13 হচ্ছে সোল ট্রেডার্স এন্ড পার্টনারশিপ। সোল ট্রেডার ইজ ইম্পর্টেন্ট, কারণ আপনাকে যখন ফাইন্যান্সিয়াল স্টেটমেন্ট প্রিপেয়ার করতে বলবে, হয় কোম্পানি দেবে নাহলে সোল ট্রেডার দেবে, ঠিক আছে। দুটার বেসিক্স অনেকটা একই। কোম্পানি ফাইন্যান্সিয়াল স্টেটমেন্টের মেইন চেঞ্জ যেটা আসে, সেটা হচ্ছে আপনার ক্যাপিটাল এন্ড ইকুইটিতে আসে, ঠিক আছে। আর পার্টনারশিপের যে চ্যাপ্টারটা আছে, আমি আপনাদেরকে একটা সিক্রেট বলে দিই আজকে, এটা যদিও আমাদের চ্যাপ্টারে আছে, যদিও ইট ক্যান বি আ বিট অফ আ চ্যালেঞ্জ টু লার্ন এন্ড মাস্টার,
ঠিক আছে। বাট লাস্ট আমাদের 10 বছরেও পার্টনারশিপ থেকে কোনো সাম আসেনি, ঠিক আছে। বাট আমি বলবো না, আপনাদের এনকারেজ করবো না যে করবেন না, আমি আপনাদেরকে ফোকাস করছি যে আমাদের চ্যাপ্টার্স এর সেগ্রিগেশন অ্যান্ড দেয়ার রেসপেক্টিভ কনসেন্ট্রেশন, ঠিক আছে। আর লাস্ট যেটা বলবো যে কিছু আইএস এন্ড আইএফআরএস রিলেটেড নলেজ আপনাদেরকে থাকতে হবে। রিসেন্ট যে চেঞ্জেস গুলো আসছে কিছু জিনিস আপনাদের এখানে আসবে, এন্ড দেয়ার ইজ আ হাই চান্স কি আসবে আমি আপনাদেরকে বলে দিই। গতকাল একটা লেটেস্ট একটা ডেভেলপমেন্ট আসছে, ঠিক আছে। আপনারা যদি যারা খেয়াল করবেন তারা জানবেন, আর না খেয়াল করলে আমি বলবো যে যেহেতু আপনারা জাস্ট আমাদের প্রফেশনে আসছেন, সো ইউ উইল সুন লার্ন, ঠিক আছে। আমরা IS1 যেটাকে বলে থাকি, প্রেজেন্টেশন অফ ফাইন্যান্সিয়াল স্টেটমেন্টস, দিস ইজ গোয়িং টু বি রিপ্লেসড, ঠিক আছে। এন্ড সেটাকে এখন আপনার IS18 সরি, এটা আপনার IFRS 18 চলে আসবে। IFRS 18 ইজ গোয়িং টু বি আ নিউ স্ট্যান্ডার্ড, এন্ড সেই স্ট্যান্ডার্ডের ভিতর চলে আসবে জিনিসটা। ওকে, সো এতটুকু আপনাদেরকে বলা যে দিস ইজ সিলেবাস কনসেন্ট্রেশন। এনি কোশ্চেন সো ফার রিগার্ডিং দ্য সিলেবাস, দ্য কনসেন্ট্রেশন, বা কিভাবে আমি অ্যাপ্রোচ করবো, এনিবডি এনিথিং, ঠিক আছে। তাহলে লেট মি মুভ অন, ঠিক আছে। IFRS 15 প্রতিনিয়ত চেঞ্জ আসে আমাদের প্রফেশনে। ইয়েস নাজিবা, টেল মি। সেটা হচ্ছে কি আইএলটিএস আর এফআরএস এগুলো স্টাডি করার সিস্টেমটা আপনি কি অ্যাডভাইস করবেন? এগুলো কি কোথাও স্টাডি করতে হবে নাজিবা, নাকি? ক্যান ইউ বি লাউডার? আমি শুনতে পাচ্ছি না, আমি শুনতে আমি পাচ্ছি না, এক্সট্রিমলি ক্যান ইউ বি? সরি, আমি রাস্তায় আছি যেহেতু। যে, আমি জানতে চাচ্ছিলাম যে আইএস আইএফআরএস গুলো স্টাডি করার সিস্টেমটা আর কি কিভাবে করবো, বা এগুলা কি মানে মুখস্থ করতে হবে নাকি টাইপিং গুলা জাস্ট একটা ওভারভিউ জানলেই হবে? ওকে, আমি আপনাদেরকে বলি, সার্টিফিকেট লেভেলে আপনাকে জাস্ট লিস্ট মানে যে আপনারা তো এখানে মেইনলি কি করবেন, সাম গুলা করবেন, ঠিক আছে, কিছু কনসেপ্টস আপনারা জানবেন। সো সেখানে আপনাদেরকে লিস্ট নলেজ ফর নলেজের সেক আমি বলবো যে ইনভেন্টরি যখন করবেন তখন আপনাকে জানতে হবে দিস ইজ বেসড অন IS2, ঠিক আছে। আপনারা যখন প্রপার্টি প্ল্যান্ট এন্ড ইকুইপমেন্ট মানে ডেপ্রিসিয়েশন নিয়ে কাজ করবেন, ফিক্সড অ্যাসেট নিয়ে কাজ করবেন, তখন আপনাকে জানতে হবে এটা কোন IAS এর সাথে, মানে অ্যাটলিস্ট IAS এর সাথে আপনার এটা থাকতে হবে, লিঙ্কটা থাকতে হবে। মানে অ্যাটলিস্ট জানা যে এই কাজটা করতেছেন এটা কোন IFRS এর, কোন কনসেপচুয়াল ফ্রেমওয়ার্ক থেকে, মানে অ্যাটলিস্ট নলেজ অফ দিস ইজ এনাফ ফর সার্টিফিকেট লেভেল। বাট যখন পরের লেভেলে যাবেন তখন আপনাকে কি 4টা জিনিস জানতে হবে। একটা হচ্ছে ডেফিনিশন অফ দিস IFRS বা IS, সেকেন্ড যেটা হতে হবে আপনাকে অ্যাপ্লিকেশন অফ দিস IFRS, থার্ড হতে হবে যেটা হচ্ছে চ্যালেঞ্জেস অফ দিস IFRS, আর নাম্বার 4 হচ্ছে ডিসক্লোজার। সো 4টা জিনিস আপনাকে ওভাবে জানতে হবে যখন আপনারা পরের লেভেলে যাবেন। বাট আমি একটা জিনিস বলবো, এন্ড দিস ইজ ফর দ্য হোল ক্লাস, আমি পার্সোনালি এটা করি আর আমি এখনো করি। একটা সময় ছিল অনার রাইটার নোট আপনাদের সাথে আমি ডিসকাস করি, যখন আমি ইউনিভার্সিটি থেকে আসতাম সবসময় আমার কাছে আমার ওয়েবসাইট ক্রিকইনফো বা goal.com থাকতো, আমি খেলার নিউজ গুলা ফলো করতাম। সময়ের সাথে সাথে এখন যেটা হয়েছে, আমি এখন যেটা করি CPD প্লাস বা IFRS বক্স, এই দুটা ওয়েবসাইট আমি সবসময় লিঙ্ক করে রাখি, যাতে নতুন কোনো চেঞ্জ আসলে বা নতুন কোনো চ্যালেঞ্জ নিয়ে যখন ডিসকাশন গুলো হয় তখন আমি এটাতে আপডেট থাকার চেষ্টা করি। আর রিসেন্টলি একটা জিনিস আপনারা জানতে হবে, সেটা হচ্ছে এখন কিন্তু একটা কনভার্জেন্স প্রজেক্ট হচ্ছে। আপনারা জানেন যে বিভিন্ন দেশে বিভিন্ন IFRS বা তাদের নিজস্ব অ্যাকাউন্টিং স্ট্যান্ডার্ডস প্র্যাকটিস করে। সো আস্তে আস্তে প্রতিটা দেশের যে অ্যাকাউন্টিং ফ্রেমওয়ার্ক গুলো আছে সেগুলা ইউনিফর্ম হারমোনাইজ করার একটা প্রজেক্ট চলছে, which started in 2015 and this is ongoing, and তারই কিছু রেজাল্ট কিন্তু আমরা পেয়েছি। একটা আছে IFRS 9 ফাইন্যান্সিয়াল ইনস্ট্রুমেন্টস, ওকে। সো ফাইন্যান্সিয়াল ইনস্ট্রুমেন্টস এর রেকর্ড কিপিং এন্ড অ্যাকাউন্টিং, ঠিক আছে, সেই জিনিসগুলো রেকগনিশন এন্ড মেজারমেন্ট এখন ওয়ার্ল্ড ওয়াইড সব এক, ঠিক আছে। সো যদি আপনি USA তে যান, ওরাও IFRS 9 অ্যাডপ্ট করছে। বাংলাদেশে যদি দেখেন, আমরাও কিন্তু IFRS 9 অ্যাডপ্ট করছি। সো যদি আমি বলি যে ফিউচার অফ অ্যাকাউন্টিং ইন্ডাস্ট্রি হচ্ছে কনভার্জেন্স, আপনাকে আরো বেশি করে মানে যে স্ট্যান্ডার্ডটা আপনি এখন স্টাডি করবেন, এন্ড IFRS এন্ড IS হচ্ছে গিয়ে আপনার লিডিং দ্য অ্যাকাউন্টিং স্ট্যান্ডার্ডস, ঠিক আছে। সো সেই স্ট্যান্ডার্ডস গুলা আপনারা সামনে দেখবেন গ্লোবাল হয়ে যাবে, ঠিক আছে। সো অ্যাজ আ রেজাল্ট আপনাদের প্রসপেক্ট ভালো হবে। আপনাদের যেটাকে আমি সবসময় বলি যে বিভিন্ন বডির সাথে, যেমন CPA অস্ট্রেলিয়া বলেন, ঠিক আছে, CPA কানাডা বলেন, CPA আপনার যেটা আমি বলি US গ্যাপের সাথে যদি বলে থাকেন, কনভার্জেন্স হয়ে গেলে আমাদের স্টুডেন্টদের জন্য বা আমাদের প্রফেশনালদের জন্য এই মাইগ্রেশনারি বেনিফিট গুলো অনেক বেশি থাকবে, ঠিক আছে।
আচ্ছা, মুভিং অন, অফ টপিক ছিলাম। আপনাদের এতটুকু বলবো, আইএফআরএস প্লাস, ঠিক আছে, সিপিডি বক্স, এই ওয়েবসাইট গুলোর সাথে থাকলে দেখবেন আপনাকে খুব সুন্দর করে কিছু ভিডিও প্রেজেন্টেশন করে আপনাকে এক্সপ্লেইন করা হবে জিনিসগুলো। আনিসুর রহমান, টেল মি। আনিসুর রহমান, কোনো কোশ্চেন? স্যার, যেই আইএস ওয়ানটা তো রিপ্লেস হতে পারে, তো আমরা কি পরীক্ষার আগে যদি ওটা রিপ্লেস হয়ে যায় তাহলে কি পরীক্ষায় নতুনটা হিসেবে আমাদের পরীক্ষা দিতে হবে নাকি পুরানটাই থাকবে? আচ্ছা, ঠিক আছে, আপনাকে আমি যেটা বলি, জাস্ট গতকাল এটা নিউজ আসছে যে ইট উইল বি রিপ্লেসড, ঠিক আছে। আর এটা রিপ্লেসমেন্ট অ্যান্ড এফেক্টিভনেস উইল স্টার্ট ফ্রম 2024 ফার্স্ট অগস্ট। ওকে, সো ওই জিনিসটা এখনো আমাদের আসলে আসেনি, এই এক্সামে অন্তত আপনারা পাবেন, ঠিক আছে। দিস ইজ ফর ইউর ইনফরমেশন, বাট যদি কখনো এরকম চেঞ্জ হয়, যেমন আমি যখন স্টুডেন্টদেরকে রেভিনিউ পড়াতাম, আইএফআরএস 15 চলে আসলো, তখন আমার কিন্তু তাদেরকে চেঞ্জ করে দিতে হয়েছে, ঠিক আছে। ওই আমি আমার স্লাইডসে আমি এই জিনিসগুলো আপডেট করে নিয়েছি, কারণ বই তো আপডেট করাটা নাই। আর আরেকটা কথা বলি, আমাদের যারা এক্সামিনার, ঠিক আছে, তারা কিন্তু আপডেটেড, আর যারা আপনার বইটা পড়াচ্ছে তারা মেজরিটি অফ দ্য কেসে তারা আপডেটেড থাকে না। সো এক্সামিনার আপনাকে কোশ্চেন করবে কিন্তু নিউ স্ট্যান্ডার্ডস নিয়ে। আর আমি যদি অ্যাজ আ টিচার যদি আমি আপডেট না করি, আমি যদি বই দিয়ে যাই, কারণ বই অনেক পরে আপডেট হয়, তাইলে ইউ উইল ল্যাগ বিহাইন্ড এন্ড আই উইল অলসো ল্যাগ বিহাইন্ড, ঠিক আছে। ওকে, আই হোপ আই অ্যান্সার্ড দ্যাট, আনিস। ওকে, মুভিং অন। সো যেটা বলছিলাম যে আমাদেরকে একটা জিনিস জানতে হবে যে অ্যাকাউন্টিং এর 2010-এ কনসেপচুয়াল ফ্রেমওয়ার্ক এস্টাবলিশ করে ইন্টারন্যাশনাল অ্যাকাউন্টিং স্ট্যান্ডার্ডস বোর্ড। সো 2010-এ কনসেপচুয়াল ফ্রেমওয়ার্ক যখন এস্টাবলিশ করা হয়, ঠিক আছে, সেখানে তখন ডিফাইন করা হয় আমার ফাইন্যান্সিয়াল রিপোর্টিং কিভাবে হবে, ঠিক আছে, আমার প্রেজেন্টেশন কিভাবে হবে, ঠিক আছে, আইএফআরএস গুলাকে আপনার ডিফাইন করা হলো, এন্ড আইএফআরএস এর প্রতিটা স্টেপস কিভাবে আমরা কোন ধরনের অ্যাকাউন্টিং ট্রানজেকশন কিভাবে ট্রিট করবো সেই জিনিসটা ডিফাইন করা হয়, ঠিক আছে। সো এই ফরমেশনের আন্ডারে যেহেতু আমরা বাংলাদেশ অ্যাডপ্ট করেছি আইএফআরএস কে, ঠিক আছে, এন্ড আইএফআরএস কে আসলে বললে ঠিক হবে না, আমরা কনসেপচুয়াল ফ্রেমওয়ার্ককে আমরা অ্যাডপ্ট করেছি, এন্ড কনসেপচুয়াল ফ্রেমওয়ার্ক ইস্যুস আইএস এন্ড আইএফআরএস। অনেক স্টুডেন্ট আমাকে এই কোশ্চেনটা করে যে আইএস আর আইএফআরএস এর মধ্যে পার্থক্য কি, ঠিক আছে। পুরনো স্ট্যান্ডার্ড গুলো হচ্ছে আইএস, এন্ড আইএস যেখানে শেষ হয়ে গেছে তারপর থেকে শুরু হয় আইএফআরএস। আইএস 41 ইজ দ্য লাস্ট এগ্রিকালচারাল প্রডিউস এন্ড প্রোডাক্টস, ঠিক আছে। যা কিছু হয়েছে আমাদের নতুন স্ট্যান্ডার্ড। ওকে, সো আমাদের যে আমরা আইএফআরএস হলো আমার বেসিক স্কোপ আর কি। আচ্ছা, নাও আই এম কামিং টু দি অ্যাকচুয়াল সিলেবাস। আপনাদের সাথে অনেকগুলো জিনিস আপনাদের অ্যাপ্রোচ নিয়ে আলাপ করলাম, স্যার strategy নিয়ে আলাপ কনসেপচুয়াল করলাম, ফ্রেমওয়ার্ক, ঠিক আছে, কোন আইএস গুলা। বলেন, শুনছি। স্যার কনসেপচুয়াল ফ্রেমওয়ার্কটা যদি একটু মানে সংক্ষেপে বলতেন, এটা আমি না গুলিয়ে ফেলতেছি স্যার। আচ্ছা, ঠিক আছে, খুব সহজ। আপনার অ্যাকাউন্টিং, আমাদের যে রেগুলেটিং বডিকে ইন্টারন্যাশনাল অ্যাকাউন্টিং স্ট্যান্ডার্ডস বোর্ড, রাইট, ঠিক আছে, 2010-এ এসে সে কি করলো, এটা আমাদের বইতেও আছে খুব সুন্দর করে, সেকেন্ড পেজে, ফার্স্ট চ্যাপ্টার সেকেন্ড পেজে। তারা যেটা করেছে, তারা আপনার 2010-এ এসে আপনার কনসেপচুয়াল ফ্রেমওয়ার্ক ফর ফাইন্যান্সিয়াল স্টেটমেন্ট প্রেজেন্টেশন নামে একটা ইস্যু করেছে, একটা ডকুমেন্ট। এই ডকুমেন্টে সে বলা আছে তার যে আমাদের ব্যালেন্স শিট যেটাকে বলি, ঠিক আছে, আমরা ইনকাম স্টেটমেন্ট যেটাকে বলি, এই জিনিসগুলাকে নতুন করে কিছু নাম দেওয়া হয়েছে। একটা ফাইন্যান্সিয়াল স্টেটমেন্ট বলতে কি কি থাকবে সেই জিনিসগুলাকে ডিফাইন করা হয়েছে, ঠিক আছে। আর আইএফআরএস এন্ড আইএস গুলাকে তারা রিভিউ করে অনেক কিছুকে বাদ দিয়েছে, অনেক কিছুকে রিশাফেল করেছে, করে এনে তারা ফিক্সড কিছু আইএস এন্ড আইএফআরএস কে ম্যান্ডেট দিয়েছে, যেটাকে তার অ্যাডপ্টিং বডি যাতে করে ফলো করে। সো আপনার কথায় যদি আসি, কনসেপচুয়াল ফ্রেমওয়ার্ক হচ্ছে ইটস আ পেপার দ্যাট ইজ ইস্যুড বাই ইন্টারন্যাশনাল অ্যাকাউন্টিং স্ট্যান্ডার্ডস বোর্ড, দ্যাট ইজ দি মেইন রেগুলেটরি বডি, গ্লোবাল রেগুলেটিং বডি, ঠিক আছে। এতটুকু কি ক্লিয়ার? যেই অনুযায়ী আমরা ফাইন্যান্সিয়াল স্টেটমেন্টস প্রিপেয়ার এন্ড প্রেজেন্ট করি। জি স্যার। ওকে, আর কনফিউশনের কিছু নেই এই জায়গাতে, কোনো কনফিউশন দেখা চলবে না, কনফিউশনের অনেক এরিয়া আছে আপনাদের সামনে। ওকে, সো মুভিং অন। স্যার যেটা আমি বলি, কারণ একটা সময় ছিল, ফ্রেমওয়ার্ক শব্দটা তো Yes. মানে অনেক জায়গাতে পেয়েছে, যেমন অডিটিং ফ্রেমওয়ার্ক, এর জন্য কনসেপচুয়াল ফ্রেমওয়ার্ক বলতে কি আচ্ছা, বুঝে, আচ্ছা। এইখানে একটু প্যাচ লাগছিল স্যার। এখন ক্লিয়ার স্যার। না, নট আ প্রবলেম। এন্ড আমি এই জায়গাগুলা
আমি বলি, আমি নিজেও যখন স্টুডেন্ট ছিলাম আমি অনেক কিছু বুঝতাম না, ব্যালেন্স শিট মিলাই ফেলতাম, বাট এই কনসেপ্ট গুলা বা কি থেকে কি আসলো সেটা বুঝতাম না। বাট আপনাদেরকে আমি অ্যাটলিস্ট এই জিনিসটা চেষ্টা করছি যে চ্যাপ্টার 1 and 2 আজকে আমি কভার করে যাবো আপনাদেরকে অ্যাটলিস্ট স্ট্রাকচারটা বুঝিয়ে দিব যে কিভাবে করবেন বা যে থেকে কিভাবে আসছে। ঠিক আছে, অ্যাকাউন্টিং এই জিনিসটা একটা সময় ছিল যখন আপনারা রিটেন করতেন, আপনাকে এই ডেফিনিশন মুখস্থ করতে হতো, বাট আসলে আমাদের করতে হবে না। বাট দিস ইজ ভেরি ইম্পর্টেন্ট। আপনারা অনেকে বলবেন যে কেন আপনাদের মতো এই বয়সে এসে আপনাদেরকে অ্যাকাউন্টিং ডেফিনিশন দেখাচ্ছি, অনেক রিডান্ডেন্ট একটা জিনিস। ইট ইজ নট, কারণ এটা আপনাদের এমসিকিউ তে আসে। সো যদি আপনি এমসিকিউ তে যদি এই স্টেটমেন্টের সাথে ফ্যামিলিয়ার না হন, ঠিক আছে, তাহলে আপনারা মার্কস লুজ করবেন বা কনফিউজড হয়ে যাবেন। এন্ড আমি বলে থাকি যে চ্যাপ্টার 1 to চ্যাপ্টার 4 হচ্ছে সবচেয়ে ইজি মার্কস। এখান থেকে যদি 15 মার্কস আপনি তুলে নিতে পারেন, আর যদি আমাদের কন্ট্রোল অ্যাকাউন্ট যদি ভালো করে বুঝতে পারেন, আপনারা যদি ক্যাশ ফ্লো স্টেটমেন্ট আর কোম্পানি অ্যাকাউন্ট যদি ধরেন 75% যদি পারেন, আর যদি নন কারেন্ট অ্যাসেট বুঝতে পারেন, ইউ উইল ডেফিনেটলি পাস। সো স্ট্র্যাটেজিটা ওভাবে সেট করবেন। ঠিক আছে, সো উইদাউট ফার্দার অ্যাডো আমি বলি যে অ্যাকাউন্টিং অনেকে অনেক কিছু জানেন, বাট এখানে 3টা ওয়ার্ড খুব ইম্পর্টেন্ট আমি আপনাদেরকে বলবো। নাম্বার 1 ইজ রেকর্ডিং, ঠিক আছে। নাম্বার 2 ইজ অ্যানালাইজিং, নাম্বার 3 সামারাইজিং। ঠিক আছে, কি করি আমরা আসলে? অ্যাকাউন্টিং হচ্ছে ইজ অল অ্যাবাউট রেকর্ডিং। ঠিক আছে, রেকর্ড কাকে করি, অ্যানালাইজ কাকে করি, সামারাইজ কাকে করি? উই রেকর্ড, অ্যানালাইজ এন্ড সামারাইজ ফাইন্যান্সিয়াল ইনফরমেশন। ঠিক আছে, সো অনলি ট্রানজেকশন যা হয়, এই জিনিসটা খুব ইম্পর্টেন্ট, অনেকে কনফিউজ করে। অনলি ট্রানজেকশন যখন হয় তাকেই আমরা রেকর্ড করি। ঠিক আছে, সো আমার অ্যাকাউন্টিং উইল অনলি কনস্টিটিউট ফাইন্যান্সিয়াল ট্রানজেকশনস, তাছাড়া বাকি সবকিছুকে আমি অ্যাকাউন্টিং এর পারভিউতে রাখবো না। দ্যাট ইজ সেটেলড। নাম্বার 2, এখন এই ফাইন্যান্সিয়াল ইনফরমেশন গুলাকে নিয়ে আপনি কি করবেন? ইউ উইল পারফর্ম 3 টাস্ক, ইউ রেকর্ড, ইউ অ্যানালাইজ, ইউ সামারাইজ। এই 3টা ওয়ার্ড যে ডেফিনিশনে থাকবে না, দ্যাট ইজ নট ইউর এমসিকিউ অ্যান্সার। সো আমি যখন পড়াবো আপনাদেরকে এমসিকিউ জিনিসগুলোও নিয়ে আসবো, যাতে করে এক্সামে কনফিউজ না হয়। ঠিক আছে, সো রেকর্ড কিপিং বলতে কি বুঝাচ্ছি? রেকর্ড কিপিং হচ্ছে আপনার ট্রানজেকশন গুলাকে আপনি বুক অফ অরিজিনাল এন্ট্রিতে রেকগনাইজ করবেন। যেমন সেলস করেছেন, ক্রেডিট সেল, রাইট? তাকে কোথায় রেকর্ড করবেন? সেলস ডে বুকে রেকগনাইজ করবেন। ক্রেডিট পারচেজ করেছেন, তাকে কোথায় রেকর্ড করবেন? পারচেজ ডে বুকে। ক্যাশ পারচেজ করেছেন, ঠিক আছে, তাকে রেকর্ড করবেন ক্যাশ বুকে। এই যে আমার বুক অফ অরিজিনাল এন্ট্রি গুলো আছে, যেখানে আপনি ইনিশিয়াল ফাইন্যান্সিয়াল ট্রানজেকশনটাকে রেকর্ড করেন, দ্যাট টাস্ক ইজ কল্ড রেকর্ড কিপিং। ঠিক আছে, ক্রিয়েটিং জার্নাল এন্ট্রি ফর অল ট্রানজেকশনস ডেবিট এন্ড ক্রেডিট, নাম্বার 1। নাম্বার 2 হচ্ছে অ্যানালাইজিং। এই অ্যাক্টিভিটিটা কি? এই অ্যানালাইজিং বলতে আমরা যেটা বুঝি, অ্যানালাইজিং হচ্ছে আমাদের প্রতিটা ট্রানজেকশনকে আমরা তাকে টি অ্যাকাউন্ট করে ডেবিট ক্রেডিট হিসাবে রেকগনাইজ করবো। এটাতে আমি আরো যাব যখন চ্যাপ্টার 3 বা চ্যাপ্টার 4 যাব, বাট এতটুকু বলবো যে রেকর্ড করব বুক অফ অরিজিনাল এন্ট্রি, সেখান থেকে আমি তাকে অ্যানালাইজ এন্ড ক্লাসিফাই করি। এই অ্যানালাইজের কাজটা হচ্ছে যখন তাকে আমি টি অ্যাকাউন্টে পোস্টিং করি, ঠিক আছে, এন্ড তাকে আমি কয়টা ক্যাটাগরিতে দেই? অ্যাসেট, লায়াবিলিটি, ইনকাম এন্ড এক্সপেন্সেস। সো অল মাই ফাইন্যান্সিয়াল ট্রানজেকশনস, ঠিক আছে, আমি তাকে বুক অফ অরিজিনাল এন্ট্রিতে রেকর্ড করি, তারপর তাকে এই 4-5টা হেডারে আমি তাকে রাখি: অ্যাসেট, লায়াবিলিটি, ইনকাম, এক্সপেন্স, অ্যানাদার ওয়ান ইজ ক্যাপিটাল। ঠিক আছে, এন্ড লাস্ট ওয়ান ইজ সামারাইজিং। সামারাইজিং হচ্ছে যে আপনি অ্যাসেট, লায়াবিলিটি, ইনকাম, এক্সপেন্স এন্ড ক্যাপিটালে তাকে বুক করছেন, তারপর ফাইনালি তাকে ট্রায়াল ব্যালেন্স হিসেবে, ঠিক আছে, আপনি প্রিপেয়ার করে তারপর আপনি আপনার ব্যালেন্স শিট এন্ড ইনকাম স্টেটমেন্ট যখন প্রিপেয়ার করছেন, সেই কাজটাকে আমরা বলি সামারাইজিং। আরো খুব মজা করে আপনাদেরকে বলি জিনিসটা, রেকর্ড কিপিং চ্যাপ্টার 3, অ্যানালাইজিং এন্ড ক্লাসিফাইং হচ্ছে আপনাদের চ্যাপ্টার 4, এন্ড সামারাইজিং হচ্ছে আপনাদের চ্যাপ্টার 5। সো পুরো বইটা যখন পড়বেন, যখন লিঙ্ক করতে পারবেন, তখন আপনারা অনেক ইন্টারেস্ট পাবেন, ছন্ন ছাড়া ভাবে পড়বেন না। ওকে, সো অ্যাকাউন্টিং এর ডেফিনিশন ইজ অল অ্যাবাউট রেকর্ডিং, অ্যানালাইজিং এন্ড সামারাইজিং অফ হোয়াট? অনলি ফাইন্যান্সিয়াল ট্রানজেকশনস, ঠিক আছে, ইন আ সিগনিফিক্যান্ট ম্যানার। সো দ্যাট ইজ মাই ডেফিনিশন অফ অ্যাকাউন্টিং। এবার আমি যদি আপনাদের অ্যাকাউন্টিং যখন আমরা বুঝি কেন করি বা কাদের জন্য করি, ইয়েস প্রতীক, টেল মি। স্যার আমরা একটা সময় পড়ছি অ্যাকাউন্টিং, আপনি এখানে লিখছেন যে অ্যাকাউন্টিং ইজ অ্যান আর্ট, আমরা এক সময় পড়ছি অ্যাকাউন্টিং ইজ অ্যান সায়েন্স। সায়েন্স, তো সেক্ষেত্রে স্যার, জি স্যার, সেক্ষেত্রে স্যার এখানে স্যার ঠিক আমরা আছে, মানে noted। কোনটা করব, প্রেফার করব? আচ্ছা ঠিক আছে, ঠিক আছে। অ্যাগেইন দ্য ডিসকাশন বা ডিবেট অ্যাবাউট আর্ট এন্ড সায়েন্স হ্যাজ কাম আপ। ঠিক আছে, সময় থাকলে অনেকগুলো জিনিস এটা নিয়ে বলতাম, এতটুকুই বলবো যে বইতে যেটা আছে আমি আপনাদেরকে এক্স্যাক্টলি সেই জিনিসটা তুলে নিয়ে আসছি। ওকে,
তারপর কামিং টু দ্য ডিবেট অ্যাবাউট আর্ট অর সায়েন্স, আসলে অ্যাকাউন্টিং কখনোই আপনার ইয়ের সাবজেক্ট ছিল না, মানে সায়েন্সের সাবজেক্ট ছিল না। এটা আসলে হিউম্যানাইটস বা আপনার আসলে সোশ্যাল সায়েন্সের একটা সাবজেক্ট ছিল, যদি আমি একেবারে ব্রডার আমব্রেলা বা ট্রি হিসাবে আপনাদেরকে বলি। ওকে, আর্ট ওয়ার্ডটাকে আপনারা ক্ষমা করতে পারেন, এটা বইতে আছে, বই থেকে আমি তুলে নিয়ে আসছি। মেইন জিনিস হচ্ছে এই তিনটা ওয়ার্ড থাকতে হবে, ঠিক আছে? রেকর্ড, অ্যানালাইজ এন্ড সামারাইজ অফ হোয়াট, ফাইন্যান্সিয়াল ইনফরমেশন। ঠিক আছে প্রতীক? জি স্যার, ঠিক আছে। ইটস নট সায়েন্স যদি আরো ব্রডার ভাবে বলেন, বাট আমরা আসলে ছোটকালে আমিও শুনে আসছি এখানে। ঠিক আছে, কোশ্চেন ছিল। রনি দাস, টেল মি। আসসালামু আলাইকুম স্যার। এখানে একটা ওয়ালাইকুম আসসালাম। ওয়ার্ড লেখা আছে সিগনিফিকেন্ট ম্যানার। সিগনিফিকেন্ট ম্যানার দ্বারা কি হুম, বোঝাচ্ছে? আচ্ছা, ঠিক আছে। সিগনিফিকেন্ট ম্যানার, এটা ইনসিগনিফিকেন্ট করে ফেলেছে আপনাদেরকে না বলে। সিগনিফিকেন্ট ম্যানারের মেইন অবজেক্টিভটা হচ্ছে যে আমি যাকে রেকর্ড করব, ঠিক আছে, অ্যানালাইজ আর সামারাইজ করি ফাইন্যান্সিয়াল ইনফরমেশনটাকে। এটা আসলে ফাইন্যান্সিয়াল ইনফরমেশনের অনেক কিছুই থাকে, আমি আরো ডেপথে যাবো যখন সামনে বুঝবেন যে ম্যাটেরিয়াল এন্ড ইম্যাটেরিয়াল ফাইন্যান্সিয়াল ইনফরমেশন। প্রথমে বলেছি অনলি ফাইন্যান্সিয়াল ইনফরমেশনকে রেকর্ড করবো, ঠিক আছে? তারপর আমার কথা হবে ফাইন্যান্সিয়াল ইনফরমেশনের মধ্যে সিগনিফিকেন্ট এন্ড ইনসিগনিফিকেন্ট আছে। সো আমার এখানে মেইন অবজেক্টিভ হচ্ছে, আমার তো প্রচুর ট্রানজেকশন হয়, অনেক ইনসিগনিফিকেন্ট হয়, অনেক ইনসিগনিফিকেন্ট হয়। সো আমার ফোকাস থাকবে ফাইন্যান্সিয়াল ট্রানজেকশনস, দোজ আর ম্যাটেরিয়াল, দোজ আর সিগনিফিকেন্ট। ঠিক আছে? তো সিগনিফিকেন্স কথাটা আমি আরো সামনে আরো ডিটেলে যাবো, বাট এতটুকু বুঝাচ্ছি যে আসলে আমি স্কোপ ডিফাইন করছি এখানে। ওকে, এখানে কি জিনিসটা বোঝানো আর কি। সো সিগনিফিকেন্স ইজ টাইড উইথ ম্যাটেরিয়ালিটি, যেটা আমি আরো পরে আপনাদের সাথে এই ক্লাসে আমি ডিসকাস করবো। এনিবডি, এনি কোশ্চেন? আসসালামু আলাইকুম স্যার। ইয়েস, টেল মি। স্যার মানে অ্যাকাউন্টিং ইজ অ্যান ইনফরমেশন সিস্টেম স্যার। এটা হচ্ছে ইনফরমেশন সিস্টেম কি বলতে পারি, এবং কেন এটা ইনফরমেশন সিস্টেম একটু সংক্ষেপে যদি বলতেন। ইনফরমেশন সিস্টেম জি জি। বুঝাতে চাচ্ছেন প্রয়োগ? হ্যাঁ। ইনফরমেশন সিস্টেম তো না আসলে। আমি বলি ফার্স্ট অফ অল হচ্ছে ইটস আ প্রসেস। ঠিক আছে, আপনি যদি আরো আমাকে স্কোপ ডিফাইন করতে বলেন, ইটস নাথিং বাট আ প্রসেস, যে কিভাবে আমি ট্রানজেকশন করি, তাকে রেকর্ড করি, তাকে সামারাইজ করি। ইটস নাথিং বাট আ প্রসেস। ওকে, এটাই। সিস্টেম ইজ ডিফারেন্ট। সিস্টেম হচ্ছে মানে প্রসেসের ভেতরে সিস্টেম থাকে। সিস্টেম যদি আরো ডিফাইন করি, ওটা হচ্ছে আইএফআরএস এন্ড আইএস কে আমি যখন ইউজ করছি, ডিফাইন করছি, দোজ আর স্পেসিফিক্যালি সিস্টেমস অফ রেকর্ড কিপিং। ঠিক আছে, সিস্টেম লাইজ বিনিথ প্রসেস। ওকে, থ্যাংক ইউ। আচ্ছা, ওয়েলকাম। আচ্ছা, অ্যাকাউন্টিং এর এখানে একটা পার্ট আমি বলতে আসছি, সেটা হচ্ছে এটা আপনাদের এমসিকিউ তে আসে। আমি কিন্তু চ্যাপ্টার 1 আর 2 অনেক কিছু আছে, এই 50 পেজ আমি আপনাদেরকে ধরে ধরে যাব। আমি এমসিকিউ তে কি আসে সেই জিনিসগুলো ফোকাস করব। অ্যাকাউন্টিং একটা কথা আমরা বলি যে হু আর দ্য ইউজার্স অফ অ্যাকাউন্টিং ইনফরমেশন। ঠিক আছে, দিস পার্সোনালস আর ইউজার্স অফ অ্যাকাউন্টিং ইনফরমেশন। নাম্বার 1 হচ্ছে আমার শেয়ার হোল্ডাররা, হু হ্যাজ অ্যান অ্যাক্টিভ ইন্টারেস্ট অ্যান্ড ইনভেস্টমেন্ট ইনটু দ্য কোম্পানি। ঠিক আছে, রেগুলেটর, যে আপনাকে, ঠিক আছে, মনিটর করে, যে আপনাকে যে এনশিওর করে যে আপনি ঠিক মতো ট্যাক্স দিচ্ছেন কি দিচ্ছেন না, বা যে ইন্ডাস্ট্রিতে আছেন সেই ইন্ডাস্ট্রির যে ইন্ডিপেন্ডেন্ট রেগুলার আছে বা গভর্নমেন্ট রেগুলেটর আছে। ঠিক আছে, যেমন ব্যাংকের জন্য হচ্ছে বাংলাদেশ ব্যাংক। তারপর হচ্ছে প্রসপেক্টিভ ইনভেস্টার্স, যারা ফিউচারে ইনভেস্ট করতে পারে আপনার কোম্পানিতে। এমপ্লয়িজ আর ইম্পর্টেন্ট, যারা আপনার কোম্পানি স্টাফ। ওকে, আদার স্টেক হোল্ডার আছে। আদার স্টেক হোল্ডার বলতে অনেক কিছু আছে, যেমন ব্যাংক আছে যারা লেন্ডার, আপনাকে ফান্ড দিচ্ছে। ঠিক আছে, আপনার সাপ্লায়ার আছে, দে আর অলসো ইউজার্স অফ অ্যাকাউন্টিং ইনফরমেশন। আরেকটা জিনিস হচ্ছে আপনার কাস্টমার্সরাও অনেক সময় ইউজার্স অফ অ্যাকাউন্টিং ইনফরমেশন হয়, কারণ অনেক কাস্টমার আছে। আমরা তো আসলে মানে গ্র্যানুলার লেভেলে চিন্তা করি যে আজকে আমরা একটা দোকানে একটা প্রোডাক্ট কিনছি, বাট দেয়ার আর মেনি বিগ বিজনেসেস উইথ বিগ কাস্টমার্স। ঠিক আছে, যেমন আজকে যদি আমরা চিন্তা করি যে বোয়িং বা এয়ারবাস যদি বলে থাকি, যেখানে আজকে যদি আমাদের দেশকে যদি চিন্তা করি অ্যাজ আ কাস্টমার, ঠিক আছে, আর বোয়িং কে যদি চিন্তা করি অ্যাজ দ্য বিজনেস, সো উই অ্যাজ আ কাস্টমার, যে আমাদের কান্ট্রি অ্যাজ আ কাস্টমার উইল লুক ইনটু দি ফাইন্যান্সিয়াল স্টেটমেন্টস অফ বোয়িং, যাতে করে তার কন্টিনিউইটি এনশিওর করার সে চেক করে। ঠিক আছে, সে আপনাকে ঠিক মতো সার্ভিস প্রোভাইড করতে পারবে কিনা, আফটার সেল সার্ভিস দিতে পারবে কিনা, দ্যাট নিডস টু বি চেকড। ঠিক আছে, সো আমি এখানে যেটা মোটা দাগে বোঝাতে চাচ্ছি যে দিজ আর দ্য ইউজার্স অফ অ্যাকাউন্টিং ইনফরমেশন। অ্যান্ড ঠিক আছে, আমার স্লাইডটা ছোট হয়েছিল। আচ্ছা, আমি এটা ঠিক করলাম। সো ইউজার্স অফ অ্যাকাউন্টিং ইনফরমেশনের সাথে আমার ইউজেস গুলাকেও আমাকে সবসময় ফোকাস করতে হবে। ওকে, একটা কথা আমি বলি, আমার কনসেপচুয়াল ফ্রেমওয়ার্ক, এই ওয়ার্ডটা আমি অনেকবারই ইউজ করবো।
কনসেপচুয়াল ফ্রেমওয়ার্ক একটা জিনিস ডিফাইন করেছে যে আমরা যখন ফাইন্যান্সিয়াল স্টেটমেন্ট প্রিপেয়ার করব, আমরা কিন্তু প্রতি জনে জনে সবার জন্য ধরে ধরে ফাইন্যান্সিয়াল স্টেটমেন্ট প্রিপেয়ার করব না, ঠিক আছে? আমরা ইউনিফর্ম অবজেক্টিভ ফাইন্যান্সিয়াল স্টেটমেন্ট প্রিপেয়ার করব, যেটাতে এই সব ইউজাররা যারা লেফট হ্যান্ড সাইডে আছে তাদের সবার পারপাস ফুলফিল হবে, ঠিক আছে? কোনো ব্যক্তি কেন্দ্রিক বা কোনো গ্রুপ কেন্দ্রিক ফাইন্যান্সিয়াল স্টেটমেন্ট প্রিপেয়ার করা হয় না, ঠিক আছে? তাহলে কি হতো, তাহলে এক একটা ইন্ডিভিজুয়াল এক এক ভাবে তার ফাইন্যান্সিয়াল স্টেটমেন্টস প্রিপারেশন যেত। সো এখানে যেটা সবসময় কনসেপচুয়াল ফ্রেমওয়ার্ক আপনাকে কখনো বলে নাই যে আপনি ইন্ডিভিজুয়াল পার্টির জন্য ইন্ডিভিজুয়াল ফাইন্যান্সিয়াল স্টেটমেন্ট প্রিপেয়ার করেন, আপনাকে বলা হচ্ছে একটা ইউনিফর্ম ফাইন্যান্সিয়াল স্টেটমেন্ট প্রিপেয়ার করেন, যেটা দিয়ে মেজরিটি ইউজারের ইউজ বা সার্ভিস আপনার ফুলফিল হয়ে যাবে, ঠিক আছে? এখন আমরা ইউজার গুলাকে দেখলাম, এখন তাদের রেসপেক্টিভ ইউজেস গুলাকে আমাদের জানতে হবে। যেমন ওনার্স, ঠিক আছে, স্টক হোল্ডার্স। ওনার্স হচ্ছে বিজনেস কে যে ওন করে, স্টক হোল্ডার্স হচ্ছে শেয়ার হোল্ডার, যারা আংশিক ওনারশিপ আছে বা ফুলও হতে পারে, ওকে? পোটেনশিয়াল ইনভেস্টার আছে যারা কিনা আমার বিজনেসের পোটেনশিয়াল ইনভেস্টার কারা, যারা ইনভেস্ট করবে, দোজ উইথ ক্যাশ ইন হ্যান্ড, যারা ডিসাইড করবে যে উইচ কোম্পানি টু ইনভেস্ট, ওকে? ক্রেডিটার্স, যারা আপনাকে ব্যাংক থেকে লেন্ড করবে। তো তারা কি জিনিস জানতে চায়, খেয়াল করে দেখেন, এই চারটা পার্টি সবসময় খেয়াল করতে চায় যে আপনার বিজনেসের অপারেশনাল ফাংশনালিটি চেক করবে, যে আপনার অপারেশন কি সাকসেসফুল অর নট। কারণ আপনার বিজনেস যদি অপারেশন যদি সাকসেসফুল হয়, দ্যাট মিনস যে আমি ওনার হিসাবে আমি রিটার্ন পাবো, আমি লেন্ডার হিসাবে, আমি ক্রেডিটার হিসাবে আমি আপনার কাছ থেকে কি পাবো, রিটার্ন অন মাই ইনভেস্টমেন্ট পাবো, ঠিক আছে, আমি ইন্টারেস্ট পাবো, ওকে? আর আপনার পোটেনশিয়াল ইনভেস্টাররা এনশিওর করে যে আমি ইনভেস্ট করব কি করব না, আর যারা স্টক হোল্ডার বা যারা ওনার, তারা ডিসাইড করবে যে আমি ইনভেস্টমেন্ট ধরে রাখবো কি রাখবো না, ঠিক আছে? দিস ইজ এক্সট্রিমলি ইম্পর্টেন্ট। নাম্বার 2, ম্যানেজমেন্ট। ম্যানেজমেন্টকে আমরা সবসময় ইন্টারনাল পার্টি বলে থাকি, যাদের হাতে ইনফরমেশন গুলা প্রডিউস হয়, এন্ড এই প্রতিটা পার্টির মধ্যে থেকে সবচেয়ে বেশি ফাইন্যান্সিয়াল ইনফরমেশনের ইউজও হয়, এন্ড ফাইন্যান্সিয়াল ইনফরমেশনের কনজিউমারও তারা, ঠিক আছে? সো ম্যানেজমেন্টের কাজ কি? ম্যানেজমেন্টের কাজ হচ্ছে আপনার ফাইন্যান্সিয়াল ইনফরমেশন দিয়ে সে প্ল্যান করে সে কি এক্সটেন্ড করবে বিজনেস, নাকি বিজনেস কার্টেল করবে, নাকি বিজনেসের অন্য কোনো সেক্টর বা ডাইমেনশনে সে ইনভেস্ট করবে, ঠিক আছে? আরেকটা হচ্ছে কন্ট্রোল পার্সপেক্টিভ, যে বিজনেসকে আপনার কস্ট কন্ট্রোল করার জন্য, প্রোডাক্ট কন্ট্রোল করার জন্য সে ইউজ করে থাকে। নাম্বার 3 হচ্ছে এমপ্লয়িজ বা ইউনিয়ন অফিসিয়ালস, দে আর অলসো আ কি ইম্পর্টেন্ট স্টেক হোল্ডার। কারণ আমাদের কোম্পানির যে স্টাফরা থাকে, অনেক ইন্ডাস্ট্রি আছে যেখানে এমপ্লয়িজরা বা ইউনিয়ন কিন্তু খুবই খুবই ইম্পর্টেন্ট। আমরা যারা সরকারি ইন্ডাস্ট্রি গুলাকে দেখি, আমি চা বাগানের এক্সাম্পল আপনাকে দিব, আজকে যদি চা বাগানের কোনো ওরা যদি স্ট্রাইক করে, আপনার সব চা প্রোডাকশন বন্ধ হয়ে যাবে, ঠিক আছে? সো তাদের কিছু স্ট্রং ইউনিয়ন অফিসিয়াল থাকবে, তারা দেখবেন যে আমার আপনার থেকে অনেক বেটার লাইফস্টাইল লিড করে, এন্ড এরা অনেক ইনফ্লুয়েন্সিয়াল, একেবারে দেখবেন যে মন্ত্রণালয় না, শুধু প্রধানমন্ত্রীর অফিসে পর্যন্ত চলে আসতে পারে। দ্যাট ইজ দি লেভেল অফ পাওয়ার দ্যাট হোল্ড। এটা আমাদের গভর্নমেন্ট সেক্টরে আছে। আর যদি আপনাদেরকে আমি ইন্টারন্যাশনাল এক্সাম্পল দিই, তাহলে আমি বলবো আমাদের ইউএসএ তে যদি বলি, ওদের জেনারেল মোটরস এর কথা আপনাদেরকে আমি দিব। জেনারেল মোটরসে ওদের 10,000-এরও বেশি আপনার স্টাফ আছে, তারা এখনো পর্যন্ত রিটায়ারমেন্ট করে চলে গেছে, এখনো পর্যন্ত ওরা কোম্পানি থেকে বেনিফিট পাচ্ছে। দ্যাট ইজ দি লেভেল অফ পাওয়ার দ্যাট হোল্ড। ইউনিয়ন বা আপনার ধরেন এরিয়া ভিত্তিক যে ইউনিয়ন থাকে বা ইন্ডাস্ট্রি ভিত্তিক যে ইউনিয়ন গুলো থাকে, ঠিক আছে? আর বেসিক লেভেলে যদি বলি, এমপ্লয়িজ আর ইম্পর্টেন্ট, কারণ এমপ্লয়ি চাকরি করে, তার প্রভিডেন্ট ফান্ড ওখানে জমা হয়, ঠিক আছে, তার স্যালারি কন্টিনিউটি ওখানে ইম্পোর্ট করে। সো আপনার অ্যাকাউন্টিং ইনফরমেশনের উপর বেস করে সে কন্ট্রাক্ট নেগোশিয়েট করে। সো আমি যদি আমার স্যালারি বাড়াতে চাই, আমাকে দেখতে হবে যে কোম্পানির প্রফিটাবিলিটি কত পার্সেন্ট বাড়ছে, সে অনুযায়ী আমি হয়তো স্যালারি নিয়ে নেগোশিয়েট করবো। এটা আমার কন্ট্রাক্ট নেগোসিয়েশনে এই জিনিসটার ইউজ হয়ে থাকে। লেন্ডার্স এন্ড সাপ্লায়ার্সকে আমি একই কাতারে ফেলছি, কারণ লেন্ডাররা হচ্ছে আমার বিজনেসে যারা ইনভেস্ট করছে, লোন দিচ্ছে, ঠিক আছে? আর সাপ্লায়ার হচ্ছে যারা আমাকে বাকিতে প্রোডাক্ট সেল করছে। সো তাদের একটাই চাওয়া, তারা দেখতে চায় যে আমাকে বাকিতে যেহেতু প্রোডাক্ট দিয়েছে, আমি যাতে করে তাকে টাইমলি, ঠিক আছে, আমি যাতে করে টাইমে তাকে টাকাটা পেমেন্ট করে দিতে পারি। এন্ড এটার জন্য কি ইন্ডিকেটর কি, আমার ক্রেডিট রেটিং সে অ্যাসেস করবে, যে আমি কি টাইমলি টাকা দেই, ঠিক আছে, বা আমার কোনো বিজনেসে কি ডেট বেড়ে যাচ্ছে, আমার অ্যাসেট কমে যাচ্ছে, ক্যাশ কমে যাচ্ছে, এই জিনিসগুলো সে ইভ্যালুয়েট করে, লেন্ডার্স এন্ড সাপ্লায়ার্স। এন্ড লাস্টে হচ্ছে আমার গভর্নমেন্ট এজেন্সি, ইকোনমিক প্ল্যানার এন্ড কনজিউমার গুডস। গভর্নমেন্ট এজেন্সি মেইনলি থাকে যারা কিনা আসলে আমাদেরকে ট্যাক্স ইম্পোজ করে আমাদের দেশের জন্য, এনবিআর, ঠিক আছে? ইকোনমিক প্ল্যানার থাকে কিছু,
ইকোনমিক প্ল্যানার হচ্ছে কিছু আমাদের দেশে দেখবেন যে কিছু কিছু থাকে যে স্বায়ত্তশাসিত কিছু কোম্পানি থাকে, তারা দেখবে যে এনভায়রনমেন্ট পলিউশন নিয়ে কথা বলবে, ঠিক আছে, বেকারত্ব নিয়ে কথা বলবে, যে অটোমেশনের কারণে কি হচ্ছে বা কোম্পানিরা তাদের ফেয়ার ওয়েজেস পলিসি এমপ্লয় করছে কিনা, ঠিক আছে। আর কনজিউমার গ্রুপ হচ্ছে আমাদের ভোক্তা অধিকার সংস্থা আছে, যেটা ইনশিওর করে যে আমরা ঠিক মতো ইয়ে করছি কিনা, সার্ভিস প্রোভাইড করছি কিনা, ঠিক আছে। তো তারাও আসলে এই জিনিসগুলো চেক করে, ফাইন্যান্সিয়াল ইনফরমেশনের ইউজার, বাট তারা সবচেয়ে উইক ইউজার, ঠিক আছে। সো মোস্ট ইম্পর্টেন্ট ইউজার সবসময় ওনার্স অ্যান্ড ম্যানেজমেন্ট। আচ্ছা ঠিক আছে প্রতীক, দ্য ডিফারেন্স বিটুইন লেন্ডার্স এন্ড সাপ্লায়ার্স অ্যাজ দ্য নেম ইমপ্লাইজ, সাপ্লায়ার্স হচ্ছে যে আপনাকে বাকিতে প্রোডাক্ট দিচ্ছে, আর লেন্ডার হচ্ছে যে আপনাকে লোন দিচ্ছে, ফান্ড দিচ্ছে। একটা হচ্ছে প্রোডাক্ট দিচ্ছে অন ক্রেডিট, আর লেন্ডার্সরা হচ্ছে দে আর প্রোভাইডিং ইউ ফান্ড, ঠিক আছে, অন ক্রেডিট। স্যার আমি তো স্যার ক্রেডিটরের কাছ থেকে তো আমি স্যার লোন পাই। ইয়েস, আমি আপনাকে বলছিলাম এই জায়গাতে। আচ্ছা, ক্রেডিটর এন্ড লেন্ডার কে নিয়ে আপনি ডিস্টিংগুইশ করতে চাচ্ছিলেন, ইজ দ্যাট ইউর কোশ্চেন? স্যার ক্রেডিটর এন্ড লেন্ডার, আচ্ছা ঠিক আছে, আমি একবারে ক্লিয়ার করে দিই। ক্রেডিটর লেন্ডারের ব্যাপারটা হচ্ছে, আপনাকে বলি, ক্রেডিটর হচ্ছে আপনার জন্য ব্যাংকের বিগ লোন যারা স্যাংশন করে, তাদেরকে আমি এখানে বোঝাতে চাচ্ছি, নাম্বার ওয়ান। আর নাম্বার টু হচ্ছে ক্রেডিটর তারাও, আপনি বন্ড ইস্যু করেছেন, যে আপনার বন্ড পারচেজ করেছেন, ঠিক আছে, এটা হচ্ছে বিগ লিমিট ফান্ড, যেটা আপনাকে লং টার্মের জন্য আপনাকে দিচ্ছে, ক্লিয়ার। আর লেন্ডারটা হচ্ছে শর্ট টার্ম, ওডি, ওভারড্রাফট, ঠিক আছে, শর্ট টার্ম ক্রেডিট, এই জিনিসটাকে আমরা লেন্ডার বলে থাকি, বাট উই ক্যান ইউজ জি, দিস স্যার। ইন্টারচেঞ্জেবলি। এটা নিয়ে ইয়ে করেন না, মানে কনফিউশন রেখেন না, ইট ক্যান বি ইউজ ইন্টারচেঞ্জেবলি, বাট যেহেতু আছে বইতে, আমি এইভাবে আপনাদেরকে এটা হাইলাইট করে নিয়ে আসছি। ওকে, আচ্ছা মুভিং অন। জি স্যার। মুভিং অন, কোথায় গেলাম? আচ্ছা, সোফার কারো কোনো কোশ্চেন আছে কিনা? আচ্ছা, স্টেক হোল্ডার অ্যান্ড লেন্ডার নিয়ে কোশ্চেন আছে, ভেরি ইম্পর্টেন্ট কোশ্চেন। স্টেক হোল্ডার যখন আমি বলি, ঠিক আছে, স্টেক হোল্ডার ইজ মাচ ব্রডার। আমি আসলে স্টেক হোল্ডার, স্টক হোল্ডার না স্টেক হোল্ডার, আমি বুঝিনি আপনার কোশ্চেনটা। যদি স্টক হোল্ডার হয়ে থাকে, স্টক হোল্ডার হচ্ছে আপনার শেয়ার হোল্ডার, ওকে। সো শেয়ার হোল্ডার হচ্ছে যে আপনার বিজনেসে ইনভেস্ট করে, আপনার শেয়ার পারচেজ করে, যে মালিক। আর ক্রেডিটর কিন্তু সে বিজনেসের ওনার না, সে আপনাকে বিজনেসে কি করছে, সে ফান্ড দিচ্ছে অন ক্রেডিট, যেটার উপর সে ইন্টারেস্ট পাবে, তার কোনো ভোটিং রাইটস নাই, বাট স্টক হোল্ডারের ভোটিং রাইটস আছে, ঠিক আছে। এটাই হচ্ছে গিয়ে। আর স্টেক হোল্ডার যদি বলে থাকেন, স্টেক হোল্ডার মানে হচ্ছে, স্টেক হোল্ডার অনেকে, যারা বিজনেসে, আপনার বিজনেস যাদের স্টেক আছে, সেটা ওনারও হতে পারে, ক্রেডিটরও হবে, ম্যানেজমেন্টও হবে, এমপ্লয় হবে, সবাই কিন্তু আপনার স্টেক হোল্ডার, ঠিক আছে। বাট স্টক হোল্ডার স্যার ইজ এটা মিন্স ওয়ান কি স্টেক ইন্টারেস্ট হোল্ডার। বোঝাচ্ছে? ইয়েস, যার এটা কি কোম্পানির প্রতি ইন্টারেস্ট বোঝাচ্ছে, যারা ওদেরকে স্টেক হোল্ডার বোঝাচ্ছে? হ্যাঁ ঠিক আছে, যারা আপনার বিজনেসের পারফরমেন্সের উপর, যার আমি বলবো একটা ওয়ার্ড আছে এখানে, ইম্পর্টেন্ট ওয়ার্ড আছে, এটা হচ্ছে ফাইন্যান্সিয়াল ইন্টারেস্ট আছে যাদের, ঠিক আছে, যে ফাইন্যান্সিয়াল ইমপ্লিকেশন আছে যাদের, অনলি দে আর স্টেক হোল্ডার। আমি কোম্পানির পাশ দিয়ে হেঁটে গেলাম, আই এম নট আ স্টেক হোল্ডার। আমি ইনভেস্ট করব, আমি তাকে ম্যানেজ করি, আমি তার থেকে স্যালারি ড্র করি, তার থেকে প্রোডাক্ট কিনি, দেন আই ক্যান বি আ স্টেক হোল্ডার, ওকে। স্যার স্টেক হোল্ডার বলতে কি স্যার, যে কোম্পানির ইন্টারনাল যে ম্যানেজমেন্ট আছে তাকে বলা হয় স্টেক হোল্ডার? স্টেক হোল্ডার তো সবাই, প্রতীক। স্টেক হোল্ডার হচ্ছে আপনার কোম্পানি, আমি বলি, আপনি বিজনেসের শেয়ার ওন করেন, আপনি স্টেক হোল্ডার। আপনি বিজনেসের ওনার, আপনি স্টেক হোল্ডার। আপনি একটা ব্যাংক হিসাবে তাকে বড় একটা লোন দিচ্ছেন, আপনি স্টেক হোল্ডার। আপনি কোম্পানির ম্যানেজমেন্ট, ইউ আর স্টেক হোল্ডার, ঠিক আছে। আপনি তার কনজিউমার, ঠিক আছে, ইউ ক্যান বি আ স্টেক হোল্ডার। আপনি এমপ্লয়ি, ইউ ক্যান বি আ স্টেক হোল্ডার। আপনি এনবিআর, রেগুলেটরি বডি, ইউ ক্যান অলসো বি আ স্টেক হোল্ডার। সো মানে যেটা আমি বলছিলাম যে অল স্টেক হোল্ডার্স আর নট, মানে কি বলবো, এই যে ওনার্স, তারপর ধরেন পোটেনশিয়াল ওনার্স, দে আর অল স্টেক হোল্ডার্স, ঠিক আছে। অ্যান্ড স্টক হোল্ডার ইজ আ পার্ট অফ আ স্টেক হোল্ডার। কনফিউশন থাকলে বলেন, দূর করে দিই। প্রতীক, দ্যাট মিনস স্যার যারা কোম্পানিতে নিউজ পেপার সাপ্লাই করতেছে তারাও একজন স্টেক হোল্ডার। ইয়েস, ডেফিনেটলি। ফাইন্যান্সিয়াল ইন্টারেস্ট যখন থাকছে, আপনি ভেন্ডর হিসাবে ইউ আর আ স্টেক হোল্ডার। ইয়েস, রনি দাস, টেল মি। স্যার কনজিউমার কি স্টেক হোল্ডার হবে? কনজিউমার স্টেক হোল্ডার, আমি কিন্তু কনজিউমার নিয়ে যখন বলছি আপনাদেরকে, দেখেন মেজর কনজিউমারের এক্সাম্পল ড্র করেছি, B2B, ঠিক আছে। আমি কিন্তু ধরেন এমন না যে আজকে আমি ইউনিলেভারের আমি একটা লাক্স সাবান কিনে নিয়ে আসছি, আমি নিজে কত বড় স্টেক হোল্ডার দাবি করতে পারি না,
ঠিক আছে, বাট স্টেক হোল্ডার হিসাবে আমি তখন হতে পারি যখন আমার বিগ গভর্নমেন্ট বা ধরেন বাংলাদেশ আজকে এয়ারবাস থেকে ডিসাইড করলো যে 17টা সে প্লেন কিনবে, তখন আমি স্টেক হোল্ডারের মধ্যে উইক এন্ড স্ট্রং আছে, ঠিক আছে। সো ইটস আ স্ট্রং স্টেক হোল্ডার দেন, সো আমি অ্যাজ আ কাস্টমার ক্যান বি আ স্টেক হোল্ডার। জি স্যার, যদি ইউনিলিভারের একজন ডিলার হিসাবে আমি স্টেক হোল্ডার হতে পারবো, বাট একজন সর্বশেষ পর্যায়ের ভোক্তা হিসেবে আমি হতে পারবো না। স্টেক হোল্ডার হলো ইটস আ ভেরি উইক স্টেক হোল্ডার, জি ঠিক স্যার। আছে, উইক স্টেক হোল্ডার, যে কতটুকু ইম্পর্টেন্স আপনি তাকে দেবেন, ঠিক আছে। ল অফ ফাইন্যান্স ডিকটেটস যে কে স্টেক হোল্ডার, কে কতটুকু ইম্পর্টেন্ট স্টেক হোল্ডার। সবার আগে হচ্ছে ওনার্স এন্ড ইনভেস্টার্স, দেন ম্যানেজমেন্ট, তারপর হচ্ছে যেগুলোর কথা আমি বলেছি। Okay? এটা আপনারা পড়বেন, এই যে শুরু করলেন শুধু অ্যাকাউন্টিং না, আপনারা বিজনেস ফাইন্যান্সের স্টেক হোল্ডার নিয়ে স্টাডি করবেন, আপনারা অ্যাসুরেন্সের স্টেক হোল্ডার নিয়ে স্টাডি করবেন, সেকেন্ড লেভেলে গিয়েও স্টাডি করবেন, শান্তি পাবেন না, ঠিক আছে। মুভিং অন, কারো কোনো কোশ্চেন আছে? আচ্ছা, এবার ইম্পর্টেন্ট এরিয়াতে আসি, এটা জানা দরকার। স্টেক হোল্ডারটা হচ্ছে এটা এমসিকিউর একটা পার্ট, আর এটা হচ্ছে আপনাদেরকে সবসময় জানতে হবে যে আমরা বুকস অফ অ্যাকাউন্ট বলতে কি বুঝি। এখানে আপনাদেরকে অনেক কনসেপ্ট রিভাইজও করতে হবে। আমরা বুক অফ অ্যাকাউন্টস যখন বলি সেটা হচ্ছে আসলে সেট অফ ফাইন্যান্সিয়াল স্টেটমেন্টস। আমার কনসেপচুয়াল ফ্রেমওয়ার্কে আন্ডারে আমার IS1 আছে, যেটা IS1 হচ্ছে প্রেজেন্টেশন অফ ফাইন্যান্সিয়াল স্টেটমেন্টস। সো আপনারা বারবার এই ওয়ার্ডটা শুনবেন যে ফাইন্যান্সিয়াল স্টেটমেন্টস। যখন ফাইন্যান্সিয়াল স্টেটমেন্টস যখন আপনারা জানেন, তখন আপনাকে জানতে হবে যে ফাইন্যান্সিয়াল স্টেটমেন্ট আর দিস 6 এলিমেন্টস। এই 6 এলিমেন্টস এর বাইরে কিছু না। অনেকে আছে যে আগে সারা জীবন 3টা জানতেন, ব্যালেন্স শিট, প্রফিট এন্ড লস অ্যাকাউন্ট এন্ড ক্যাশ ফ্লো স্টেটমেন্ট, ঠিক আছে। বাট আমাকে IS1 হ্যাজ ডিফাইন্ড যে দেয়ার শুড বি 6 স্টেটমেন্টস দ্যাট শুড কম্প্রাইজ ফাইন্যান্সিয়াল স্টেটমেন্টস। ওকে, নাম্বার 1, স্টেটমেন্ট অফ ফাইন্যান্সিয়াল পজিশন। আগে আমরা যাকে ব্যালেন্স শিট বলতাম তাকে আমরা এখন আর ব্যালেন্স শিট বলবো না, সেটাকে আমরা বলবো স্টেটমেন্ট অফ ফাইন্যান্সিয়াল পজিশন। ওকে, নাম্বার 2, আমরা যেটাকে প্রফিট এন্ড লস অ্যাকাউন্ট বলতাম সেটাকে আমরা বলবো স্টেটমেন্ট অফ প্রফিট এন্ড লস এন্ড আদার কম্প্রিহেনসিভ ইনকাম, ঠিক আছে। আরেকটা হচ্ছে আমার স্টেটমেন্ট অফ চেঞ্জেস ইন ইকুইটি, যেটা কিনা আমার ওপেনিং ক্যাপিটাল আর ক্লোজিং ক্যাপিটালের ব্যালেন্স মুভমেন্ট গুলাকে সে আমাকে শো করে। নাম্বার 4, স্টেটমেন্ট অফ চেঞ্জেস ইন স্টেটমেন্ট অফ ক্যাশ ফ্লো ফর দ্য পিরিয়ড, এটাকে আমরা ক্যাশ ফ্লো স্টেটমেন্ট হিসাবে জানি। ওকে, নাম্বার 4, নাম্বার 5 আর নাম্বার 6 হচ্ছে ব্যাক অন টু বুকস অফ অ্যাকাউন্টস। ওকে, আচ্ছা, সো যেটা বলছিলাম যে আমাদের বুকস অফ অ্যাকাউন্টস আপনাকে সবসময় খেয়াল করতে হবে এই 7টা জিনিসের জন্য। সো নোটস পর্যন্ত বলেছিলাম, ডিসক্লোজার বলেছিলাম, আর আরেকটা জিনিস আছে সেটা হচ্ছে কম্পারেটিভ ইনফরমেশন। এই জিনিসটা কিন্তু অনেকে কনফিউজ করেন বা কন্টেস্ট করেন যে আমার কম্পারেটিভ ইনফরমেশন তো আমার ফাইন্যান্সিয়াল স্টেটমেন্টের পার্ট না। বাট IS1 এ আপনাকে স্পেসিফিক্যালি এটা উল্লেখ করা আছে যে কম্পারেটিভ ইনফরমেশন ইজ পার্ট অফ দ্য স্ট্যান্ডার্ড। কম্পারেটিভ ইনফরমেশন আসলে কি? সে যেটা করে যে কারেন্ট ইয়ারের সাথে আপনাকে প্রিভিয়াস ইয়ারের আপনার একটা মানে ইয়ে করে, কম্প্যারিজন শো করে আর কি। দেখবেন ব্যালেন্স শিট বা প্রফিট এন্ড লস অ্যাকাউন্ট যখন আপনি দেখবেন যে আগের বছরেরটাও তারা দিয়ে রাখে। এটা কিন্তু তারা শখে করে না, এটা কিন্তু IFRS এর সাথে তারা বা IS এর সাথে তারা এটাকে আপনার অ্যালাইন হওয়ার জন্য এই কাজটা করে থাকে, ঠিক আছে। এনি কোশ্চেন্স উইথ রিগার্ড টু বুকস অফ অ্যাকাউন্টস? স্যার কম্পারেটিভ ইনফরমেশন বলতে স্যার, ঠিক আছে, অ্যান্ড এই পারপাসটাকে হেল্প করার জন্য, ঠিক আছে। আপনাদের অনেক কিছু কনফিউশন হতে পারে, যে কারণে আমরা ফাইন্যান্সিয়াল স্টেটমেন্ট প্রিপেয়ার করি। তার অবজেক্টিভ হচ্ছে, এখানে একটা ওয়ার্ড খেয়াল করবেন, জেনারেল পারপাস ফাইন্যান্সিয়াল স্টেটমেন্টস। এই ওয়ার্ডটা কিন্তু অনেক গুরুতর। এই জেনারেল পারপাস বলতে যেটা আমরা বুঝি সেটা হচ্ছে আমরা ওয়ান ফাইন্যান্সিয়াল স্টেটমেন্ট যেটাতে সবার পারপাস ফুলফিল হয়। এই জেনারেল পারপাস কার জন্য বলছি? ইফ ইউ আর আ কাস্টমার, ইফ ইউ আর এন এমপ্লয়ি, ইফ ইউ আর দি ম্যানেজমেন্ট, ইফ ইউ আর দি ওনার, এই সবার জন্য একটা ফাইন্যান্সিয়াল স্টেটমেন্ট প্রিপেয়ার করা হচ্ছে। এই জন্য এটাকে আমরা বলি জেনারেল পারপাস ফাইন্যান্সিয়াল স্টেটমেন্ট, ঠিক আছে। এন্ড সেটা কি করে? প্রোভাইড ইনফরমেশন অ্যাবাউট হোয়াট? ফাইন্যান্সিয়াল পজিশন। ফাইন্যান্সিয়াল পজিশন হচ্ছে অ্যাসেটস এন্ড লায়াবিলিটি পজিশন শো করে। ফাইন্যান্সিয়াল পারফরমেন্স হচ্ছে আপনার প্রফিট বা লস শো করে। আর এটা হচ্ছে ক্যাশ ফ্লো শো করে, যে ক্যাশ ব্যালেন্স বাড়লো না কমলো সেই পজিশনটা শো করে। এন্ড এটা কেন করছে? যাতে করে ইউজাররা আপনার ইকোনমিক ডিসিশন নিতে পারে। দিস ইজ IS1 ডিফাইন্ড ডেফিনিশন, ঠিক আছে। সো অনেক কিছু, অনেক রকম ডেফিনিশন আপনারা পড়ে আসছেন বা জানেন বা আপনার কাছে কারেক্ট মনে হবে, কিন্তু আমি আপনাদেরকে এখন বেঁধে দিব, একটা এরিয়ার মধ্যে আপনাদেরকে নিয়ে আসবো। ওকে, আচ্ছা, আরেকটা জিনিস আছে যেটা আমাদের বইতে উল্লেখ করা আছে, এটা আমাদের MCQ-তে আসে, সেটা হচ্ছে যে ম্যানেজমেন্ট স্টিউয়ারশিপ অফ রিসোর্সেস, ঠিক আছে। আরেকটা হচ্ছে প্রেডিক্টিং এন্টিটিস ফিউচার ক্যাশ ফ্লো।
এই দুটো জিনিসও আমার অবজেক্টিভ অফ ফাইন্যান্সিয়াল স্টেটমেন্টস। দেখেন, তাহলে আপনাকে যদি এমসিকিউ কখনো পান, অবজেক্টিভ অফ ফাইন্যান্সিয়াল স্টেটমেন্টস তিনটা জিনিস থাকতে হবে। একটা হচ্ছে মেকিং ইকোনমিক ডিসিশন, যেটা আপনারা অলরেডি বুঝতে পেরেছেন যে টু ইনভেস্ট অর নট টু ইনভেস্ট। নাম্বার টু হচ্ছে এনশিওরিং ম্যানেজমেন্ট স্টুয়ার্ডশিপ অফ রিসোর্সেস। এই কথাটা হয়তো আপনারা অনেকে বুঝবেন না, আমিও বুঝতাম না। ঠিক আছে, ম্যানেজমেন্ট স্টুয়ার্ডশিপ বলতে আমি যেটা বুঝাচ্ছি যে আপনি কোম্পানিতে তো নিজে চালান না, ইফ ইউ আর এন ইনভেস্টর, আপনার কোম্পানি চালায় ম্যানেজমেন্ট। ঠিক আছে, বা আপনি বোর্ড অফ ডাইরেক্টর হিসাবে যাদেরকে নিয়োগ দিচ্ছেন তারা কোম্পানি চালায়। এই স্টিওয়ার্ডশিপ হচ্ছে তাদের পারফরমেন্স অ্যাপ্রেজাল, যে হাউ আর দে পারফর্মিং, দিস ম্যানেজমেন্ট টিম দ্যাট ইউ হ্যাভ হায়ার্ড, হাউ আর দে ওয়েল দে আর পারফর্মিং। সো এটাকে আমরা ম্যানেজমেন্ট স্টিওয়ার্ডশিপ অফ রিসোর্সেস বলি। ঠিক আছে, ওকে। সো দিস ইজ ইম্পর্টেন্ট যে আমার যাদেরকে আমি হায়ার করেছি তারা বিজনেস কেমন চালাচ্ছে, যে রিসোর্স আমি ইনভেস্ট করেছি সেটার উপর, সেটাকেও রিভিউ করা হয় কিন্তু ফাইন্যান্সিয়াল স্টেটমেন্ট থেকে দিয়ে। ঠিক আছে, সো ম্যানেজমেন্ট স্টিওয়ার্ডশিপের পারফরমেন্স কিন্তু পান কিন্তু ফাইন্যান্সিয়াল পারফরমেন্স দিয়ে। ঠিক আছে, আর লাস্টেরটা যেটা বলছি যে এন্টিটিস ফিউচার ক্যাশ ফ্লো, দিস ইজ ভেরি ইম্পর্টেন্ট। আজকে যদি আপনার বিজনেস প্রফিট করে কিন্তু ক্যাশ ফ্লো যদি না থাকে, তাহলে সেই বিজনেস বেশি দিন টিকবে না। আপনাদের কাছে কনফিউজিং মনে হচ্ছে, সেটা কেমন হবে যে প্রফিট করছি বাট আমার ক্যাশ ফ্লো নেই? এটা কখন হয়? যখন আপনি বাকিতে সেল করবেন তখনই দেখবেন যে আপনার প্রফিট হবে গুড সেল করে, কিন্তু আপনি যে প্রফিটটা রিয়ালাইজ যে করবেন সেই রিয়ালাইজেশন হচ্ছে না, আপনার ক্যাশ ফ্লো আপনার আসছে না। ঠিক আছে, সো আপনার ফিউচার ক্যাশ ফ্লো, আমরা ক্যাশ ফ্লোকে সবসময় বলে থাকি এটা বিজনেসের ব্লাড হচ্ছে ক্যাশ ফ্লো। সো ঠিক মতো তার ফ্লো আছে কিনা সেটাকে আমার চেক করে দেখতে হবে। ঠিক আছে, সো দিস থ্রি আর দি মেইন অবজেক্টিভস, মেকিং ইকোনমিক ডিসিশনস, ঠিক আছে, ম্যানেজমেন্ট স্টিওয়ার্ডশিপ অফ রিসোর্সেস রিভিউ, আর লাস্ট হচ্ছে প্রেডিক্টিং এন্টিটিস ফিউচার ক্যাশ ফ্লো। Questions, anybody? Kindly one more management stewardship. Ronnie, tell me. স্যার ম্যানেজমেন্ট স্টুয়ার্ডশিপটা একটু আরেকবার রিপিট করে দেবেন? আচ্ছা ঠিক আছে, আবার বলি। যেমন ধরেন আজকে প্রাণ গ্রুপ অফ ইন্ডাস্ট্রিজ থাকে, তো ওদের মালিক যে ছিল আমজাদ সাহেব এবং তার ফ্যামিলি। ঠিক আছে, কিন্তু তারা তো আর বিজনেস ডে টু ডে রান করে না। তারা কি করছে? তারা আপনার ম্যানেজমেন্ট, আপনার একটা এমডি কে হায়ার করেছে, সিএফও হায়ার করেছে, চিফ অপারেটিং অফিসার হায়ার করেছে। সো তাদেরকে আমরা বলি ম্যানেজমেন্ট। সো ওনাররা হায়ার করে ম্যানেজমেন্টকে। সো তাদেরকে আপনি কি করছেন? হায়ার করে আপনার বিজনেসের যে রিসোর্স তাদের হাতে তুলে দিচ্ছেন। সো এতটুকু গেল, আপনার ম্যানেজমেন্ট বুঝলেন, রিসোর্স তার হাতে থাকে সেটাও বুঝলেন। স্টিওয়ার্ডশিপ মানে হচ্ছে তার পারফরমেন্স। ঠিক আছে, এটা আমাদের বইয়ের ওয়ার্ড, আমি এর জন্য তুলে দিয়েছি, বাট এটা হচ্ছে ম্যানেজমেন্টের পারফরমেন্স অ্যাপ্রেজালকে আমি বুঝাতে চাচ্ছি আপনাদের কাছে। ঠিক আছে, স্টিওয়ার্ডশিপ ওয়ার্ডটা অনেক পুরনো ওয়ার্ড। এটা হচ্ছে স্টিওয়ার্ডশিপ মানে হচ্ছে আপনি কাউকে কোনো কিছু দিলে সেটা কিভাবে এটা হ্যান্ডেল করছে। ঠিক আছে, বা ট্রাস্টির মতো অনেকটা ব্যাপারটা। এটা কি ক্লিয়ার রনি? জি স্যার। কঠিন কিছু না, কোনো কমপ্লেক্স ভাবে চিন্তা করবেন না। ম্যানেজমেন্টের হাতে বিজনেস তুলে দিয়েছে, ম্যানেজমেন্ট বিজনেস সামলাচ্ছে কিভাবে, এইটাই। ওকে, কোশ্চেন ছিল আসলামের? ক্লিয়ার, এটাই ছিল ম্যানেজমেন্ট স্টুয়ার্ডশিপ। আচ্ছা, না এক্সপেক্টেড, এটা আসলে কনফিউজ করে। আসলে আমি বইয়ের থেকে ডেভিয়েট করব না, আপনারা এক্সাম দেবেন এমসিকিউ, এমসিকিউ তে এক্সাক্ট এই ডেফিনিশন গুলো আসবে। আচ্ছা, এইবার একটা ইম্পর্টেন্ট এরিয়া আপনাদেরকে কভার করবো। যে এতক্ষণ বললাম যে আমার ফাইন্যান্সিয়াল স্টেটমেন্টস এর বুক অফ অ্যাকাউন্টস গুলা জানলাম, আমরা জানলাম যে অ্যাকাউন্টিং এর অবজেক্টিভ কি, ডেফিনিশন কি। এইবার হচ্ছে যে অ্যাকাউন্টিং এর রেগুলেশন, যে তার কোন আইন দ্বারা সে গাইডেড হয়। ঠিক আছে, এই পাঁচটা জিনিস আপনাদেরকে মনে রাখতে হবে যে দিস ইজ গাইডেড বাই দিস 5 প্রিন্সিপালস। নাম্বার 1, যে আজকে যদি আমি বলি আপনারা ক্লাসে কয়জন আছেন? ঠিক আছে, 104 জন আছে। যদি 104 জনকে যদি আপনাকে অ্যাকাউন্টিং করতে বলা হয়, আপনার 104 জন 104 ভাবে আপনারা প্রেজেন্ট করবেন একটা ফাইন্যান্সিয়াল ইনফরমেশন। কিন্তু সেটা হলে তো আমার মেইন যে অবজেক্টিভটা, ঠিক আছে, যে আমাকে দেখতে হবে যে কোম্পানির পারফরমেন্স অ্যাপ্রেজাল করবো, সেটা তো আমি করতে পারবো না। তাহলে আমাকে কি করতে হবে? যে অ্যাকাউন্টিং প্রসেসের মধ্যে একটা ইউনিফর্মিটি আনতে হবে। তো সেটা অনেক সময় আমরা আইন দিয়ে করি, সেটা আমরা প্র্যাকটিস দিয়ে করি, সেটা আমরা কনসেপ্টস এন্ড কনভেনশন দিয়ে করি। ঠিক আছে, তো সেই জিনিসটা আমি এখানে স্টাডি করছি। ফার্স্ট অফ অল, রেগুলেশন হয় লেজিসলেশন দিয়ে, দিস ইজ দি মোস্ট ইম্পর্টেন্ট থিং। সো একটা দেশে যখন আপনি ফাইন্যান্সিয়াল স্টেটমেন্ট প্রেজেন্ট করবেন, তাকে সেই দেশের আইন দিয়ে বলা হয় যে তুমি এইভাবে ফাইন্যান্সিয়াল স্টেটমেন্ট প্রেজেন্ট করো। ঠিক আছে, সো আমাদের যারা লিস্টেড কোম্পানি আছে, ঠিক আছে, তারা হচ্ছে বিসেক এর আন্ডারে দে আর লিস্টেড। বিসেক হচ্ছে বাংলাদেশ সিকিউরিটিজ এন্ড এক্সচেঞ্জ কমিশন। যারা আপনার পাবলিক লিমিটেড কোম্পানি এন্ড প্রাইভেট লিমিটেড কোম্পানি আছে, দে আর অল গাইডেড বাই কোম্পানিজ অ্যাক্ট 1994।
ঠিক আছে? তারপর আমাদের যেরকম ব্যাংক আছে, ব্যাংক হচ্ছে ব্যাংক কোম্পানি অ্যাক্ট দ্বারা পরিচালিত। তাহলে কোম্পানি অ্যাক্ট, এই বিসেক রেগুলেশন এন্ড ব্যাংক কোম্পানি অ্যাক্ট, ইন্স্যুরেন্স অ্যাক্ট আছে। সো এই অ্যাক্ট গুলা দিয়ে আপনি ফাইন্যান্সিয়াল স্টেটমেন্টস কিভাবে প্রেজেন্ট করবেন, প্রিপেয়ার করবেন, দ্যাট ইজ কল্ড লেজিসলেশন। সো রুল নাম্বার 1, আপনি একটা দেশের ফাইন্যান্সিয়াল স্টেটমেন্ট প্রিপারেশন করবেন, আপনি আইএফআরএস আইএস ভুলে যান। আগে দেখতে হবে যে সেই দেশের আইন আপনাকে কিভাবে প্রেজেন্ট করতে বলা হচ্ছে। এন্ড গুড নিউজ ফর ইউ, যে প্রতিটা জিনিস, কোম্পানিজ অ্যাক্ট বলেন, বিসেক রেগুলেশন বলেন, বা ব্যাংক কোম্পানি আইনও বলেন, সবাই বলে যে আইএফআরএস এন্ড আইএস কে অ্যাডপ্ট করে তোমরা ফাইন্যান্সিয়াল স্টেটমেন্ট প্রিপেয়ার করো। ঠিক আছে? কেস ক্লোজ। যেটাই লেজিসলেশন, তারা আইএফআরএস আইএস কে অ্যাডপ্ট করেছে। কিছু কিছু জায়গায় ডিফারেন্সেস আছে, সেটা আমি যখন দরকার তখন আপনাদের সাথে আমি শেয়ার করব। নাম্বার 2, অ্যাকাউন্টিং কনসেপ্টস এন্ড ইন্ডিভিজুয়াল জাজমেন্ট। দেখেন, সবার আগে আইন, তারপর কথা হচ্ছে অ্যাকাউন্টিং কনসেপ্টস এন্ড ইন্ডিভিজুয়াল জাজমেন্ট। দিস ইজ সো ইম্পর্টেন্ট। আপনারা হয়তো খুঁজতেছেন আইএফআরএস গেল কোথায়, আইএস গেল কোথায়। ঠিক আছে, আমি তো বলছি আইন দিয়ে, তারপরও বললাম যে কনসেপ্টস এন্ড ইন্ডিভিজুয়াল জাজমেন্ট। দেখেন, যে কোনো দেশে আপনার কিছু প্র্যাকটিস অনেক বছর ধরে পরিচালিত আছে, যেটা আইন না, কিন্তু তাকে আপনাকে সেভাবেই অ্যাকাউন্টিং ফর করতে হবে। ঠিক আছে? যেমন আমরা ল্যান্ড ভ্যালুয়েশন করি, আইএফআরএস বলবে একভাবে, ঠিক আছে? আপনাকে যদি আইন থাকে তাহলে আইন মেনে আপনি ভ্যালুয়েশন করবেন, আর যদি আইন না থাকে তাহলে সেই দেশের যে অ্যাকাউন্টিং কনসেপ্টস এন্ড ইন্ডিভিজুয়াল জাজমেন্ট বা ইন্ডিভিজুয়াল যে প্র্যাকটিসেস গুলো আছে যেটা অ্যাকসেপ্টেড, সেই অনুযায়ী আপনি তাকে যাবেন। ঠিক আছে? তারপরেও এখানে একটা প্রবলেম হয় কি, জাজমেন্টাল তো, এই জন্য কিছু কোম্পানি টু কোম্পানি, ইন্ডিভিজুয়াল টু ইন্ডিভিজুয়াল এটা ভ্যারি করে। ওকে, থার্ড ওয়ান ইজ ইয়োর টাস্ক, যেটা নিয়ে আপনারা আসলে আমরা আপনাদের সাথে আছে ক্লাস নিচ্ছি, সেটা হচ্ছে অ্যাকাউন্টিং স্ট্যান্ডার্ডস। সো ফার্স্ট হচ্ছে লেজিসলেশন, সেকেন্ড হচ্ছে অ্যাকাউন্টিং কনসেপ্টস এন্ড ইন্ডিভিজুয়াল জাজমেন্ট, থার্ডে আসবে আপনার অ্যাকাউন্টিং স্ট্যান্ডার্ডস। কারণ এগুলো অনেক পরে আসছে অ্যাকাউন্টিং স্ট্যান্ডার্ডস। ঠিক আছে? অনেক আগে ছিল, বাট 2010 থেকে তারা ইমপ্লিমেন্টেবল এন্ড গাইডলাইন আকারে আসছে আপনার। ঠিক আছে? সো অ্যাকাউন্টিং স্ট্যান্ডার্ডস হচ্ছে আমার আইএসবি দ্বারা পরিচালিত, এন্ড আইএসবি যে অ্যাকাউন্টিং স্ট্যান্ডার্ডস বা রিপোর্টিং স্ট্যান্ডার্ডস গুলো দিয়েছে, আইএস এন্ড আইএফআরএস নামে পরিচিত, সেভাবে আমরা আমাদের ফাইন্যান্সিয়াল স্টেটমেন্টস প্রিপেয়ার করব। ঠিক আছে? যেমন আজকে যদি বলি যে ফিক্সড অ্যাসেট যদি আমি বুক করি, ফিক্সড অ্যাসেট আজকে যদি আমি অ্যাকাউন্টিং স্ট্যান্ডার্ডস না বুক করতাম, সবার আগে আমাকে ফলো করতে হতো যে আইন কি বলে, যে আমি ফিক্সড অ্যাসেট কিভাবে বুক করব। যদি আইন না থাকে তাহলে আমাকে দেখতে হবে কি, যে অ্যাকাউন্টিং কনসেপ্টস কি বলে, যে কিভাবে তাকে রেকগনাইজ করবেন। যদি অ্যাকাউন্টিং কনসেপ্ট, যেই দেশের যেই কনসেপ্ট, যেমন ইন্ডিয়া এখনো আইএফআরএস ফুললি অ্যাডপ্ট করেনি, সো তারা যেটা করে, তারা অ্যাকাউন্টিং কনসেপ্ট দিয়ে কিন্তু চলে বা আইন দিয়ে চলে। তারা অনেক জায়গায় আছে যে অ্যাসেটের ভ্যালুয়েশন, ব্র্যান্ডিং এর ভ্যালুয়েশন যখন করে, তারা কস্ট ভ্যালুয়েশনে করে, যেই দামে কিনেছে সেই দামে রাখে, ওটাকে কখনো ভ্যালুয়েশন আর বাড়ায় না। ঠিক আছে? বাট আইএফআরএস স্ট্যান্ডার্ডস যদি আপনি দেখেন, এটা কিন্তু অনেক ফ্লেক্সিবল। আইএস 38 এন্ড আইএস 36, তারা যেটা করে, আপনাকে ভ্যালু বাড়লে তাকে আপনি রেকগনাইজ করবেন, ভ্যালু কমে গেলে তাকেও আপনি রেকগনাইজ করবেন, এন্ড টাইম টু টাইম তাকে অ্যামোর্টাইজও করতে হয় যদি তাকে দরকার হয়। অ্যামোর্টাইজেশন মানে হচ্ছে অল্প অল্প করে তার ভ্যালু কমিয়ে নিয়ে আসা। সো দিজ আর অ্যাকাউন্টিং স্ট্যান্ডার্ডস। নাম্বার 4, যেটা হচ্ছে কমনলি ইউজড অ্যাকাউন্টিং প্র্যাকটিস। কমনলি ইউজড অ্যাকাউন্টিং প্র্যাকটিস হচ্ছে, আজকে যদি ইউএসএ তে যান আপনি ইউএস গ্যাপ ফলো করবেন, চায়নাতে যদি যান আপনি চায়না অ্যাকাউন্টিং প্র্যাকটিসেস ফলো করবেন, ইন্ডিয়াতে যেটা করে ওরা আপনার বেসিক ওদের অ্যাকাউন্টিং কিছু স্ট্যান্ডার্ডস নিজেরা বানাইছে, সেই জিনিসটাকে ওরা ফলো করে। ঠিক আছে? সো এটা হচ্ছে যেই দেশের যে অ্যাকাউন্টিং প্রিন্সিপাল এন্ড প্র্যাকটিসেস আছে সেই জিনিসটা, এটা কিন্তু আইন না। ঠিক আছে? এটা কিন্তু প্র্যাকটিস। আর লাস্টের কথাটা যেটা বলবো, যে এই এত কিছুর পরেও সবচেয়ে ইম্পর্টেন্ট জিনিস হচ্ছে ট্রু অ্যান্ড ফেয়ার ভিউ প্রেজেন্টেশন। এন্ড ওয়াই দিস ইজ ইম্পর্টেন্ট, আমি একটা কথা বলি, আইন দিয়েও আপনার ফ্রড ঠেকানো যায় না, অ্যাকাউন্টিং স্ট্যান্ডার্ডস দিয়েও আপনি ফ্রড ঠেকাতে পারবেন না, আনলেস এন্ড আনটিল আপনি যে ফাইন্যান্সিয়াল স্টেটমেন্ট প্রিপেয়ার করছেন, আপনি যদি ট্রু অ্যান্ড ফেয়ার ভিউ ইউজ না করেন। ট্রু মানে হচ্ছে অ্যাকুরেট, আর ফেয়ার মানে হচ্ছে আপনার কোনো বায়াসনেস ছাড়া আপনি ফাইন্যান্সিয়াল স্টেটমেন্ট প্রিপেয়ার করছেন। ঠিক আছে? সো এই জিনিসটা এখানে বলা, ফান্ডামেন্টাল কোয়ালিটেটিভ ক্যারেক্টারিস্টিক্স, আমি পরে আপনাদের সাথে আমি ডিসকাস করবো। সো এতটুকু যে অ্যাকাউন্টিং কিভাবে রেগুলেটেড হয়, বা আপনি আজকে যখন বসে চিন্তা করবেন, আপনি একটা ব্যালেন্স শিট করবেন বা ট্রায়াল ব্যালেন্স করবেন বা ইনকাম স্টেটমেন্ট করবেন, আপনি চিন্তা করে দেখেন যে আপনার যে কোম্পানির ফাইন্যান্সিয়াল স্টেটমেন্ট প্রিপেয়ার করছেন সেটা কিভাবে আসলো। এন্ড দিস ইজ দি ওয়ে। আইন, তারপর হচ্ছে কনসেপ্টস, তারপর হচ্ছে আপনার আইএফআরএস এন্ড আইএস, তারপর হচ্ছে দেশীয় যে প্র্যাকটিস গুলা যেগুলো আমরা ইউজ করে আসছি। ঠিক আছে? যেই দেশ যেটা অ্যাডপ্ট করে, যেমন ইউএস কখনো আপনার আইএফআরএস কে অ্যাডপ্ট করে নাই, এখন আস্তে আস্তে করছে। ঠিক আছে? আর লাস্ট এটা হচ্ছে আপনার বিবেকের কাছে যে কোশ্চেনটা, সেটা হচ্ছে যখন বানাবেন আপনাকে সব দিক দিয়েও বেঁধে রাখা যাবে না, যদি আপনি ফ্রড করতে চান আপনি ফ্রড করবেন। সো ইউ হ্যাভ টু প্রিপেয়ার ইট অ্যাজ পার ট্রু অ্যান্ড ফেয়ার ভিউ।
ক্লিয়ার কিনা আপনাদের কাছে সোফা? ক্লিয়ার স্যার। গুড। আচ্ছা, দিস ইজ ভেরি ইম্পর্টেন্ট, এই জিনিসটা যেটা আমি আপনাদেরকে বলি। প্রতীক, টেল মি। স্যার আমাদের যেটা এর আগের স্লাইডে যেটা পড়ালেন ওইখান থেকে স্যার আমাদের কোশ্চিন কেমন টাইপের হতে পারে? কোনটা, এই যে অবজেক্টিভ নাকি রেগুলেশন? না না স্যার, এটা না স্যার। হ্যাঁ স্যার, এটাই স্যার, রেগুলেশন অফ অ্যাকাউন্টিং যেটা আচ্ছা, আছে। আমি বলি প্লেন এন্ড সিম্পল, এটা নিয়ে আসে নাই, মানে আসবে কিরকম না, আসছে। যেটা হয় যে আপনাকে প্রায়োরিটি অফ অর্ডার সেট করতে বলা হবে। সো আপনাকে এমসিকিউ তে ABCD দিয়ে 4টা অপশন দিয়েছিল, যেমন একটাতে ছিল অ্যাকাউন্টিং স্ট্যান্ডার্ডস আগে, তারপর দিয়েছে লেজিসলেশন, তারপর দিয়েছে অ্যাকাউন্টিং কনসেপ্টস, এরপর দিয়েছে ট্রু অ্যান্ড ফেয়ার। সবাই এটা দেখে এটাকেই কারেক্ট মনে করছে, ঠিক আছে, বাট অ্যাকাউন্টিং স্ট্যান্ডার্ড হচ্ছে আপনার থার্ড। ফার্স্ট অফ অল হচ্ছে লেজিসলেশন। সো যখনই আপনাকে এমসিকিউ আসবে প্রথম হতে হবে লেজিসলেশন, তারপর হতে হবে আপনাকে অ্যাকাউন্টিং কনসেপ্টস। অনেকে আবার ট্রু অ্যান্ড ফেয়ার ভিউ দেখে মনে করে ওটাই ফার্স্ট, দ্যাট ইজ নট দ্য কেস। এটা আপনার প্রায়োরিটি অফ অর্ডারটা আমি আপনাদেরকে দেখাবো, ঠিক আছে, এইভাবেই আসে এক্সামে। থ্যাংকস ফর ইউর কোশ্চেন। এটা জি স্যার, ঠিক আছে। ওকে, মুভিং অন, যেটা বলছিলাম, এটা আমাদের বইয়ের জিনিস এন্ড এটা আমাদের অনেক ইম্পর্টেন্ট জিনিস। আমরা ফাইন্যান্সিয়াল ইনফরমেশন যেটা প্রেজেন্ট করি তার কিন্তু কোয়ালিটেটিভ ক্যারেক্টারিস্টিক্স থাকতে হয়, মানে তার কিছু গুণ থাকতে হয়, ঠিক আছে। এই গুণের মধ্যে দু রকম আছে, ঠিক আছে। এক, ফান্ডামেন্টাল, থাকতেই হবে। আরেকটা হচ্ছে এনহ্যান্সিং, যেটা থাকলে ভালো আর না থাকলে সমস্যা নেই, বাট থাকাটা মানে উত্তম। সো ফান্ডামেন্টাল, যে আপনি যে ফাইন্যান্সিয়াল এই জিনিসগুলো, এই কথাগুলো আপনাদের কাছে একটু হেজি মনে হবে, যে কিসের কি করতে এসে কি জিনিস দেখতেছেন। যে আপনি ফাইন্যান্সিয়াল ইনফরমেশন যখন প্রেজেন্ট করবেন, ট্রায়াল ব্যালেন্স করবেন, ইনকাম স্টেটমেন্ট করবেন, প্রফিট এন্ড লস অ্যাকাউন্ট করতেন, এই চ্যাপ্টার গুলোকে আমি সবচেয়ে অ্যাভয়েড করতাম আগে, ঠিক আছে, বাট আমি এখন এমসিকিউর জন্য আপনাদেরকে এগুলো ধরাই দিচ্ছি, ঠিক আছে। এটা চ্যাপ্টার 1 এর শেষের দিকে দেখবেন এই জিনিসগুলো দেওয়া আছে। QC12, QC13, QC14 কিন্তু আমার বানানো জিনিস না, এটা কিন্তু IAS 1 কনসেপচুয়াল ফ্রেমওয়ার্ক দিয়ে কিন্তু এই জিনিসগুলো দেওয়া। সো আপনি যে ফাইন্যান্সিয়াল স্টেটমেন্ট প্রিপেয়ার করবেন, আপনাকে খেয়াল করতে হবে আপনার কিছু ফান্ডামেন্টাল কোয়ালিটেটিভ ক্যারেক্টারিস্টিক থাকতে হবে, ঠিক আছে। এক হচ্ছে হবে দ্য ডেটা হ্যাজ টু বি রেলেভেন্ট, আর এটা হচ্ছে ফেইথফুল রিপ্রেজেন্টেশন, ঠিক আছে। আর পরেরটা হচ্ছে এনহ্যান্সিং কোয়ালিটেটিভ ক্যারেক্টারিস্টিক্স, এই জিনিসগুলা আপনাকে জানতে হবে। দেখেন, রেলেভেন্স মানে কি, আপনি আজকে যে ডেটাটা নিয়ে কাজ করছেন সেই ডেটাটা যাতে ফিউচার ভ্যালু প্রেডিক্ট করতে পারে, তাইলে আমরা বলতে পারি দিস পার্টিকুলার ডেটা ইজ রেলেভেন্ট, ইট শুড হ্যাভ প্রেডিক্টিভ ভ্যালু। সেকেন্ড হচ্ছে কনফার্মেটরি ভ্যালু, দ্যাট মিনস যেই ব্যালেন্সটা আছে সেটাকে আপনি কনফার্ম করতে পারবেন। কনফার্ম মানে কি, আজকে যদি আমি দেখি সেলস 100 টাকা, তাহলে আমাকে জানতে হবে যে সেলস 100 টাকা যে 100 টাকা, এটা আমি কনফার্ম করতে পারবো কি দিয়ে? আমি সেলস এর ইনভয়েস দিয়ে চেক করতে পারবো, বা কাস্টমারের কাছ থেকে আমি ইনভয়েস দেখতে পারবো, ঠিক আছে। সো দ্যাট ইজ কনফার্মেটরি ভ্যালু। আর প্রেডিক্টিভ হচ্ছে যেটাকে দিয়ে আপনি ইনফরমেশন, ফাইন্যান্সিয়াল ইনফরমেশন ইউজই হচ্ছে প্রেডিক্ট করার জন্য, সো আমি তার ডেটাটা প্রেডিক্ট করতে পারি যাতে, ঠিক আছে। সো দ্যাট প্রেডিক্টিভ ভ্যালু and confirmatory value makes the financial data relevant. So relevance is my first qualitative characteristics and it's fundamental. Number 2 হচ্ছে faithful representation, যে ডেটাটা দিয়ে যেটা দিয়েছে সেই ডেটাকে কমপ্লিট হতে হবে, সব ইনফরমেশন উঠে আসছে, নিউট্রাল হতে হবে, মানে আপনি আপনার যেটা পছন্দ মতো দিচ্ছেন, কিছু দিচ্ছেন না, পছন্দ মতো প্রেজেন্ট করছেন, দ্যাট শুড নট হ্যাপেন। আর ফ্রি ফ্রম এরার্স, এটা এক্সপেক্টেড, যে ভুল ভ্রান্তি ছাড়া আপনাকে তাকে দিতে হবে, দ্যাট মেক্স ইট ফেথফুল। দেখেন আমি কিভাবে মুখস্থ করতাম এটাকে, অ্যাটলিস্ট এখানে তো আমি আসলে কি বলবো, এটা মুখস্থ বলা ছাড়া কোনো উপায় নেই। আমাকে যখন বলবে এক্সামে যে কোয়ালিটেটিভ ক্যারেক্টারিস্টিক্স এর মধ্যে ফান্ডামেন্টাল কোনগুলা, সেটা হচ্ছে রেলেভেন্স এন্ড ফেথফুল রিপ্রেজেন্টেশন, আমি এটাকে মনে রাখতাম RF হিসাবে। সো ফান্ডামেন্টাল কোয়ালিটেটিভ ক্যারেক্টারিস্টিক হচ্ছে RF, রেলেভেন্স, ফেথফুল রিপ্রেজেন্টেশন, ঠিক আছে। আর এনহ্যান্সিং, যেটা থাকলে উত্তম, ভালো। এক হচ্ছে কম্পারেবিলিটি, যে আপনি আপনার কোম্পানির সাথে অন্য কোনো কোম্পানির ফাইন্যান্সিয়াল স্টেটমেন্টস কম্পেয়ার করতে পারছেন। ভেরিফায়াবিলিটি, ভেরিফায়াবিলিটি হচ্ছে রেলেভেন্সের সাথে অনেকটা রেলেভেন্ট, মানে মিল পাবেন, ঠিক আছে। যে আপনি যে নাম্বারটা এখানে শো করছেন তাকে ডাইরেক্টলি এন্ড ইনডাইরেক্টলি তাকে আপনি রিলেভেন্ট আপনি করতে পারছেন, মানে ভেরিফাই করতে পারছেন। সোজা কথা বলি, আপনি যদি রিসিভেবল দেখেন আপনার ব্যালেন্স শিটে, সেই ব্যালেন্সটাকে আপনাকে ভেরিফাই করতে হবে। আপনি যদি দেখেন যে রিসিভেবল আছে 1000 টাকা, আপনাকে জানতে হবে যে এই 1000 টাকা আমি ডাইরেক্টলি তাকে ভেরিফাই করতে পারি। ডাইরেক্টলি হাউ কাম? ডাইরেক্টলি হচ্ছে আমি আমার কাস্টমারের কাছে চিঠি দিয়ে কনফার্ম করবো, ব্যালেন্স কনফার্মেশন। এন্ড ইনডাইরেক্টলি কিভাবে আমি তাকে চেক করব? ইনডাইরেক্টলি হচ্ছে আমি আমার
সেলস রেশিও দিয়ে, অ্যাকাউন্টস, আমি টার্নওভার রেশিও দিয়ে আমি তাকে চেক করে দেখবো যে এই ব্যালেন্সটা আমার ঠিক আছে। ঠিক আছে, টাইমলিনেস, দিস ইজ ইম্পর্টেন্ট। টাইমলিনেস হচ্ছে আমি যে ফাইন্যান্সিয়াল স্টেটমেন্ট প্রিপেয়ার করি সেটা কিন্তু একটা সময়ের জন্য আমি প্রিপেয়ার করি, 1st of January to 31st of December, বা 1st of July থেকে তাকে আমরা 30th June পর্যন্ত আমরা প্রিপেয়ার করি। এন্ড এই টাইমলিনেস, এই ডেটাটাকে আমার কি করতে হবে, টাইমলি কিন্তু আমার স্টেক হোল্ডারের কাছে পৌঁছাতে হবে, আদারওয়াইজ ইট লুজেস ইটস ভ্যালু। এন্ড লাস্ট হচ্ছে আন্ডারস্ট্যান্ডেবিলিটি, যে ফাইন্যান্সিয়াল স্টেটমেন্ট আমি প্রেজেন্ট করছি এটা যাতে করে আমার ইউজাররা উইথ বেসিক ফাইন্যান্সিয়াল নলেজ, কিন্তু আমি কিন্তু আপনাদেরকে এমন লোকের কথা বলছি না যে যাকেই দেখবেন সেই ফাইন্যান্সিয়াল ইনফরমেশন পড়তে হবে। একজন ডক্টর ইঞ্জিনিয়ারের কাছে আশা করবো না যে আপনি ফাইন্যান্সিয়াল ইনফরমেশন দেখলেই বলে ফেলতে পারবেন। আমি বলবো যে যার বেসিক ফাইন্যান্সিয়াল নলেজ আছে তারা যাতে আপনার ফাইন্যান্সিয়াল স্টেটমেন্ট দেখে আন্ডারস্ট্যান্ড করতে পারে। সো কোয়ালিটেটিভ ক্যারেক্টারিস্টিক যদি আমি বলি, আমার 4টা কোয়ালিটি থাকতে হবে। কম্পারেবিলিটি, comparing your company with another company. Verifiability, it means the balance that you're showing in your financial statements can be verified directly or indirectly. Timeliness, you know when the balance sheet and the income statement will be prepared from starting date, closing date. তারপর কি এই ডেটাটা আমি রাইট টাইমে তাকে পৌঁছাতে পারছি কিনা। And understandability হচ্ছে the users know which balance is which, ঠিক আছে, so they can make their prediction or investment decisions আর কি। And কিভাবে আমি enhancing qualitative characteristics মনে রাখি, CVTU দিয়ে। So fundamental qualitative characteristics RF, RF হচ্ছে relevance, faithful representation, আর enhancing qualitative characteristics হচ্ছে আমার CVTU। আমি এখনো এইভাবেই মনে রাখি, ছোটকালেও মনে রাখছি, আজকে থেকে 10 বছর আগে, এখন আমি সেভাবেই মনে রাখি এই জিনিসটা। এভাবে না মনে রাখলে অনেক জিনিস মাথায় দেখবেন আটাতে পারবেন। ওকে, সো এনি কোশ্চেন্স উইথ রিগার্ডস টু দিস? খুব আজগুবি একটা মনে হবে স্লাইড, বাট এটা আমাদের বইতে 3 পেজে এই স্লাইডস আছে। এন্ড এটাই দেখবেন যে আপনাদের টেকনিক্যাল অ্যানালাইসিস নামে একটা পার্ট আছে, যে আমাদের চ্যাপ্টার 1 এর শেষে দেখবেন এই জিনিসগুলো এখানে আছে। এন্ড এটা এক্সামেও আসে, যেটা পরে এক্সামে আপনাকে ফান্ডামেন্টাল কোয়ালিটেটিভ ক্যারেক্টারিস্টিক্স এর মধ্যে এখান থেকে 3টা অপশন আর এখান থেকে একটা অপশন দিয়ে রাখে। ঠিক আছে, আবার দেখবেন যে মানে হুইচ অফ দেম ইজ নট অ্যান এনহ্যান্সিং কোয়ালিটেটিভ ক্যারেক্টারিস্টিক্স বলে আপনাকে এখান থেকে একটা অপশন দিয়ে এখান থেকে 3টা অপশন দিয়ে রাখবে। সো ইউ নিড টু নো। Sir, Yes, predictive Aslam. value and confirmatory value to direct clear. আচ্ছা, প্রেডিক্টিভটা হচ্ছে আমি আপনাকে বলি যে আজকে আপনি যদি দেখেন সেলস 100, আপনি দেখবেন যে এটা আপনাকে নেক্সট ইয়ার প্রজেকশন করে আপনি বের করতে পারছেন কি পারছেন না। ঠিক আছে, আপনার কস্ট অফ গুড সোল্ড আছে ধরেন 80, আপনি তাকে সেইটা দিয়ে আপনি প্রেডিক্ট করতে পারছেন কিনা। কেন আমি বলি এটা আসলে কোন জায়গা থেকে আসছে? আমরা আসলে ফাইন্যান্সিয়াল ইনফরমেশন দিয়ে আসলে কি করি, আমার অবজেক্টিভ হচ্ছে আসলে টু ইনভেস্ট অর নট টু ইনভেস্ট। সো যারা ইনভেস্ট করে তার কিন্তু সবসময় তার ফিউচার আউটকামটা নিয়ে সে কিন্তু বেশি চিন্তিত, যা হয়েছে হয়েছে সেটা নিয়ে কিন্তু সে অতটা ওরিড না। সো হি নিডস টু বি শিওর যে আমার বিজনেস ফিউচারে কোন জায়গায় গিয়ে দাঁড়াবে। ঠিক আছে, সো এই জন্য আমি দেখতে হবে যে আমার যে ব্যালেন্স শিটে যে ব্যালেন্স আছে বা ইনকাম স্টেটমেন্টে যে ব্যালেন্স আছে তারা আমাকে ফিউচার প্রেডিক্ট করতে পারি কিনা। খেয়াল করে আমি আপনাকে একটা পয়েন্ট বলি, আজকে যদি আমি একটা ভুল ব্যালেন্স যদি আমি সেলস এ শো করি, ঠিক আছে, আজকে যদি আমি 100 টাকার জায়গায় যদি 1000 টাকা শো করে ফেলি, ওভারস্টেট করে ফেলি, তাহলে আমার কি হলো? তাহলে এটা দিয়ে যদি আমি ফিউচার প্রেডিক্ট করি তাহলে আমার মানে আউটকাম উইল নট বি গুড। ঠিক আছে, প্রেডিক্টিভ ভ্যালু হচ্ছে যে ব্যালেন্সটা আছে সেটাকে আমি কাজে লাগাতে পারবো, প্রজেক্ট করতে পারবো আমার ফাইন্যান্সিয়াল ইনফরমেশন। এন্ড সেটা তখনই হবে যখন ব্যালেন্সটাকে আমরা কনফার্ম করতে পারি। ঠিক আছে, সো দ্যাট মেক্স দ্য ব্যালেন্স রেলেভেন্ট। নাইলে আমি বলবো যে দ্য ডেটা ইজ ইরিলেভেন্ট। তাকে যদি প্রেডিক্টই না করতে পারি, ব্যালেন্সটা যদি কনফার্ম না করতে পারি, ওই ডেটা আমার জন্য রেলেভেন্ট না। আর যখন এই ডেটাটা রেলেভেন্ট না, তখন বলবো যে ফান্ডামেন্টাল কোয়ালিটেটিভ ক্যারেক্টারিস্টিক্স এর মধ্যে এটা ফেল করেছে। আসলাম, কোশ্চেন? ঠিক আছে গুড স্যার আচ্ছা। এখানে ফান্ডামেন্টাল এর ভিতরে রিলেভেন্স আছে, যেখানে কনফার্ম শব্দটা আছে, আবার নিচে ভেরিফাই আছে, তা দুইটা এক হয়ে গেল না? আমরা এটা কিভাবে পার্থক্য করবো? আমি বলি প্রথমত অন আ লাইটার নোট, ফান্ডামেন্টালের পেটেই থাকবে আপনার এনহ্যান্সিং। ফান্ডামেন্টাল ভালো হলে এনহ্যান্সিং অটোমেটিক হয়, ঠিক আছে, আবার এনহ্যান্সিং থাকলে ফান্ডামেন্টাল হবে না। দ্যাট ওয়াজ মাই কোশ্চেন টু, যখন আমি এটা ফার্স্ট দেখেছি। যেমন আমি আপনাকে বলি যে ভেরিফায়াবিলিটি তো মানে এইটাই যে ডেটাটাকে আমি ভেরিফাই করতে পারি। ওয়ার্ড গুলা খেয়াল করেন, কনফার্মেটরি, যেটা ব্যালেন্স দেখছেন এটাকে আপনি কনফার্ম করতে পারছেন। ঠিক আছে, এটাই কি আপনার কোশ্চেন ছিল না মেহেদি, যে দুটো এক হয়ে যাচ্ছে যে জি এটা স্যার, স্ট্রঙ্গার? যাই কনফার্ম তাই ভেরিফাই। জি স্যার, না, এটা 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 স্ট্রঙ্গার। এটা একটু আলাদা করে দেন। জি স্যার।
এটা স্ট্রঙ্গার, এটা আরো মানে এটা মাস্ট, এটা প্রায়োরিটি যে ব্যালেন্স আছে 100 টাকা সেলস, 100 টাকা আপনি কনফার্ম করতে পারছেন। ভেরিফায়েবল ইজ আ উইকার ওয়ার্ড। ভেরিফাই হচ্ছে আমি যে একটা কনফার্ম করছেন, আর এটা হচ্ছে সেই ব্যালেন্সটাকে আমি চেক করতে পারতেছি। ঠিক আছে, ভেরিফাই করার আমার রাস্তা আছে, ডাইরেক্ট এন্ড ইনডাইরেক্ট একই জিনিস, এটা আসলে কোনো ডাউট নাই, বাট এটা হয়ে গেলে ধরে নেওয়া হয় যে এই জিনিসটা আমার আছে। ঠিক আছে, আসলে কোয়ালিটেটিভ যদি ক্যারেক্টারিস্টিক্স একটা যখন উদাহরণ বলবে, দিতেন। আহ উদাহরণ দিতেই তো আছে আপনার কাছে, আবার বলি। ঠিক আছে, আপনার 100 টাকা সেলস আছে, 100 টাকার সেলস যখন আপনি পাচ্ছেন, আপনি বুক অফ অরিজিনাল এন্ট্রি থেকে রেকর্ড করছেন, বুক অফ অরিজিনাল এন্ট্রি থেকে যে সেলসটা রেকর্ড করেছেন তার যদি ইনভয়েস থাকে, ঠিক আছে, দ্যাট ইজ ইউর কনফার্মেটরি ভ্যালু। বুঝেন কিন্তু, সেলস ইনভয়েস বুক অফ অরিজিনাল এন্ট্রিতে রেকর্ড জি করেছেন, স্যার। তারপর তাকে জার্নাল এন্ট্রি পোস্ট করে বুক করেছেন, দ্যাট ইজ ইউর কনফার্মেটরি ভ্যালু। ইনভয়েস ছাড়াই তো ব্যালেন্সটা আসেনি, তাই না? আচ্ছা, এবার হচ্ছে জি স্যার। ভেরিফায়াবিলিটি, যে আপনি যে সেলস আপনি শো করেছেন, আপনি চাচ্ছেন এই সেলসটাকে ভেরিফাই করবেন। এবার আপনি কি করলেন, আপনি যারা কাস্টমার, যার কাছে ক্রেডিট সেল করেছেন তাকে চিঠি পাঠালেন, সে ব্যালেন্স কনফার্মেশন করলো, দ্যাট ইজ ইউর ডাইরেক্ট ওয়ে অফ অ্যাসেসিং। ক্লিয়ার? আরেকটা হচ্ছে ইনডাইরেক্ট। ইনডাইরেক্ট মেথড হচ্ছে বুঝতে পেরেছি। আমি যেটাকে টার্নওভার রেশিও বলি। টার্নওভার রেশিও কি হচ্ছে আমার? টার্নওভার রেশিও হচ্ছে আমার যেটা রিসিভেবল ডিভাইডেড বাই সেলস মাল্টিপ্লাই বাই 365। টার্নওভার রেশিও হচ্ছে যে আমার সেলস কতদিন পর পর আর কি হয়, রিয়ালাইজ হয়, রিসিভেবল রিয়ালাইজ হয়। ঠিক আছে, এটা একটা আমাদের অ্যাকাউন্টিং রেশিও। সো ওটা দিয়েও আমার যদি আজকে মানে টার্নওভার পিরিয়ড ডেজ থাকে, ঠিক আছে, আমার যদি সেলস থাকে, তাইলে আমার যদি রিসিভেবল থাকে, তাইলে কি আমি বের করে ফেলতে পারি না সব ফর্মুলাতে আমার স্টপ গ্যাপ করে? দিস ইজ দ্য থিং, এটা হচ্ছে আমার ইনডাইরেক্ট মেথড। ওকে, আচ্ছা। সো এরপর যেটা আছে আমার ক্যাপিটাল এন্ড রেভিনিউ এক্সপেন্ডিচার, এটা সহজ, বাট এটা আপনাদেরকে জানতে হবে। এটা তো বইতে কিছু সাম আছে, আমি আপনাদের শেয়ার করবো। একটা হচ্ছে ক্যাপিটাল এন্ড রেভিনিউ এক্সপেন্ডিচার, যেটা কিনা আপনাদেরকে আগে জানতে হবে যে এক্সপেন্ডিচার কি। এক্সপেন্ডিচার হচ্ছে বিজনেসে কোনো আউটলে যদি করে থাকেন, খরচা করে থাকেন, ঠিক আছে। সো খরচা দুই প্রকার, একটা ক্যাপিটাল, একটা রেভিনিউ। ক্যাপিটাল মানে কি? যে খরচাটা আপনি করেছেন, যেটার বেনিফিট কারেন্ট ইয়ারে কনজিউম হবে না, ঠিক আছে, অনেক লম্বা সময় ধরে পাবেন, মোর দ্যান 1 ইয়ার। সো কথাটা শুনলে হঠাৎ করে মনে হবে এগুলা কি ধরনের ডিসকাশন, ঠিক আছে। সো ক্যাপিটাল এক্সপেন্ডিচার হচ্ছে, লেটস জাস্ট সে আপনি আজকে একটা মেশিনারি কিনলেন, একটা ফ্যাক্টরির জন্য আপনি একটা মেশিনারি কিনলেন, মেশিনারির বয়স 10 বছর। তাহলে এই যে এক্সপেন্ডিচারটা করলেন, ঠিক আছে, খেয়াল করে দেখেন এই মেশিনারিটা আপনাকে কি দিচ্ছে, এটার আর যে বেনিফিটটা আছে, এটা কি আপনার 1 বছরে শেষ? দ্যাট ইজ নট দ্য কেস। এটার বেনিফিট আপনি পাবেন 10 বছর, তার যতদিন লাইফ আছে, ঠিক আছে। তাইলে আমি বলতে পারি যে ক্যাপিটাল এক্সপেন্ডিচার, মেশিন পারচেজ করার সময় যে এক্সপেন্স করেছেন, দ্যাট ইজ আ ক্যাপিটাল এক্সপেন্ডিচার, বিকজ এটার বেনিফিট আপনি কারেন্ট ইয়ারে শেষ হচ্ছে না, এটার বেনিফিট ইজ স্প্রেড আউট ওভার মেনি মেনি ইয়ার্স, 10 ইয়ার্স পর্যন্ত আছে, ঠিক আছে। এটাকে আমরা বলি ক্যাপিটাল এক্সপেন্ডিচার। আর রেভিনিউ এক্সপেন্ডিচার কি? রেভিনিউ এক্সপেন্ডিচার হচ্ছে যেটার বেনিফিট আমি কারেন্ট ইয়ারে কনজিউম করে ফেলেছি। যদি আমি আজকে রিপেয়ার্স এন্ড মেনটেন্যান্স এর কথা বলে থাকি, আপনার বিল্ডিং আছে যদি কিছু রিপেয়ার করে থাকেন, রং দিলেন, ঠিক আছে, বা আপনার গাড়ির যদি ধরেন আজকে একটা কোনো কাজ করায় নিয়ে আসলেন, তাহলে এই এক্সপেন্সটা কিন্তু আপনাকে কি করছে, ইমিডিয়েট একটা সাপোর্ট দিচ্ছে, কিন্তু এটার বেনিফিট আপনি 10 বছর 5 বছর ধরে পাবেন না। সো যে কোনো এক্সপেন্ডিচার যেটার বেনিফিট কারেন্ট ইয়ারে কনজিউম হয়ে যাচ্ছে, দ্যাট ইজ ইউর রেভিনিউ এক্সপেন্ডিচার। আর যেটা কিনা আপনার লং টার্ম ধরে আপনি পাচ্ছেন যে এক্সপেন্ডিচার, দ্যাট ইজ ইউর ক্যাপিটাল এক্সপেন্ডিচার। এক্সাম্পলস আর দিস, ল্যান্ড অ্যান্ড বিল্ডিং। আপনি ল্যান্ড অ্যান্ড বিল্ডিং তো ইমিডিয়েটলি নিশ্চয়ই কনজাম্পশন করে শেষ করে ফেলছেন না। মেশিনারি ইকুইপমেন্ট, আরেকটা জিনিস আমি ইচ্ছা করে রেখেছি, এটা আপনাদেরকে যাতে কনফিউশন না আসে, এটা এক্সামে আসছে, যে অনেক অ্যাডভান্স অ্যান্ড প্রিপেমেন্ট আছে যেটা আপনি লম্বা সময় ধরে করেন। এটার এক্সাম্পল দিয়ে আমি আপনাদেরকে, আমি যখন স্ট্যান্ডার্ড চার্টার্ড ব্যাংকে ছিলাম তখন একটা এয়ারপোর্টে একটা লাউঞ্জ তারা করেছিল। সো নকশিকাঁথা নামে একটা ভেন্ডার ছিল। সো নকশিকাঁথাকে দেওয়া হয়েছে যে তোমরা আমাদেরকে এয়ারপোর্টে একটা লাউঞ্জ বানায় দাও। সো লাউঞ্জটা বানাতে গেলে কি করতে হচ্ছে, নকশিকাঁথা বললো যে তোমাদের কাছ থেকে আমি 8 কোটি টাকা চাই। সো এই 8 কোটি টাকা যে অ্যাডভান্স দিয়েছে, ঠিক আছে, কাজটা করার জন্য, এই 8 কোটি টাকার অ্যাডভান্স ছিল আমার ক্যাপিটাল এক্সপেন্ডিচার। এই 8 কোটি টাকা অনেকে দেখলে হয়তো মনে করবেন যে অ্যাডভান্স এন্ড প্রিপেমেন্ট মানেই তো আমার রেভিনিউ এক্সপেন্ডিচার। দ্যাট ইজ নট দ্য কেস। ইট ডিপেন্ডস যে বেনিফিটটাকে আমি অনেক বছর ধরে পাচ্ছি না বেনিফিটটা আমি ইমিডিয়েটলি পাচ্ছি। সো 5 বছর লেগেছে এয়ারপোর্ট লাউঞ্জ হতে, 5 বছর ধরে যে অ্যাডভান্স দেওয়া ছিল, ধরে রাখা ছিল, দ্যাট ওয়াজ ক্যাপিটাল এক্সপেন্ডিচার।
সো প্রিপেমেন্ট এন্ড অ্যাডভান্স দেখলে কখনো মনে করবেন না, অ্যাজিউম করবেন না যে দিস ইজ রেভিনিউ। আগে দেখবেন যে এটার বেনিফিটটা কয়দিন ধরে কনজিউম হচ্ছে। আচ্ছা, সরি। দেন কামস রেভিনিউ এক্সপেন্ডিচার, যেটার হ্যালো কথা আমি স্যার, একটু আগে বলেছি। ইয়েস, স্যার উই নিড টেল আ মি। ব্রেক স্যার, 15 মিনিটস। আচ্ছা, মাই ব্যাড, 1.5 ঘন্টাও তো হয়নি, বললাম রোববারই। স্যার শিডিউলে আছে তাই বললাম আর কি। আচ্ছা ঠিক আছে, আমি জানি আপনি, বললাম না যে ক্লাস মনিটরদের সবার কাছে খুব আনপপুলার হয়ে যায়, বিট দ্য স্টুডেন্টস এন্ড দ্য টিচার, কারণ আচ্ছা ঠিক আছে আমি আপনাদেরকে ব্রেক দিব, বাট আপনারা আমার সাথে আগে সবুর স্যার করেন। আসসালামু আলাইকুম। ইয়েস, কাউসার, টেল মি। স্যার আমি জানতে চাচ্ছিলাম যে খুরশিদ, হোয়াটস ইয়েস। দ্য ডিফারেন্স বিটুইন এক্সপেন্স এন্ড এক্সপেন্ডিচার, আচ্ছা এক্সাক্ট ডিফারেন্স। আচ্ছা, ভেরি স্পেসিফিক। এক্সপেন্ডিচার আরো সহজ করে বলি, অল এক্সপেন্সেস আর এক্সপেন্ডিচার্স, ঠিক আছে, বাট নট অল এক্সপেন্ডিচার্স আর এক্সপেন্সেস। আজকে আপনি গাড়ি কিনেন, আজকে আপনি মেশিনারি কিনেন, আজকে আপনি স্টাফদের বেতন দেন, ঠিক আছে, আজকে আপনি লোনের পেমেন্ট করেন, দিজ আর অল এক্সপেন্ডিচার্স, ঠিক আছে। কিন্তু আজকে আপনি ইয়ে করেন, স্টাফদের বেতন দেন, ঠিক আছে, আপনি লোনের ইন্টারেস্ট দেন, দিজ আর ইউর এক্সপেন্সেস। এক্সপেন্সেস, ঠিক আছে, স্পেসিফিক্যালি আর টাইড উইথ রেভিনিউ আপনার ইয়ারলি। এই যে জিনিসটা আমি এখানে আপনাদেরকে এখানে দেখাচ্ছি, রেভিনিউ এক্সপেন্ডিচার যখন আমি বলি, দিজ আর স্পেসিফিক, দিজ আর রেভিনিউ নেচার, যেটা 1 বছরের মধ্যে আপনার হয়ে যাচ্ছে, ঠিক আছে, যেটার বেনিফিট কনজিউম করে ফেলছি। আর এক্সপেন্ডিচার হচ্ছে কি এনকম্পাসেস অল, সবকিছু মিলিয়ে। এটা আগে আমাদের একটা, আমার স্লাইডস গুলাতে ছিল, একটা সময় আমি এটা ডিসকাস করতাম, বাট এটা আমি এক্সামে আর দেখি না দেখে ওটা আমি এখন বাদ দিয়ে দিয়েছি। আমার নতুন জিনিস আমি অ্যাড করি যেগুলো আপনাদের এখন এক্সামে আসছে। আই হোপ দিস ইজ ক্লিয়ার, কারণ এক্সপেন্ডিচারে আমার ক্যাপিটালও আছে, ইয়েস রেভিনিউ স্যার। আছে, বাট এক্সপেন্সেস ইজ স্পেসিফিক্যালি রেভিনিউ ইন নেচার। আচ্ছা, আমি আপনাদেরকে একটা সাম পড়িয়ে আমি আপনাদেরকে ব্রেক দিব, রাব্বানি, ঠিক আছে। আপনারা ওকে আমার সাথে স্যার, একটু ক্লিয়ার নো করেন। ইস্যু স্যার, ওকে আর স্যার। আরেকটা কথা আমি আপনাদেরকে বলি, যেমন যেটা আপনাদেরকে না বললে না, আমার ক্লাসের সময় আসলে খুব কম, কারণ আমি সিলেবাসটা দেখে আর কোশ্চেনের প্যাটার্ন দেখে আমি একটা জিনিস বুঝি যে আসলে পারলে আপনাদের এই ব্রেকটা আমি শেষ করব। আর আমি অনেক সময় করি ক্লাস একটু লম্বা সময় অনেক টানি, ঠিক আছে, কারণ কনসেপ্ট গুলো শেষ হয় না। ঠিক আছে, সো উইথ দিস নলেজ অফ ক্যাপিটাল এন্ড রেভিনিউ এক্সপেন্ডিচার, যেটা বললাম যে স্যালারি এক্সপেন্স, রেন্ট, ইলেকট্রিসিটি, এগুলো তো আমার যখনই আমি দিই সেই বছরে কনজিউম করছে। আর আরেকটা জিনিস অনেকে এটাকে কনফিউজ করে যে ডেপ্রিসিয়েশন যখন দেখে, অনেকে মনে করে যে ডেপ্রিসিয়েশন হচ্ছে আমার ক্যাপিটাল এক্সপেন্ডিচার, আসলে তা না। আমি যখন ক্যাপিটাল একটা পারচেস করি, একটা মেশিনারি পারচেস করি, সেটা 10 বছর থাকবে, সেটা আমার ক্যাপিটাল এক্সপেন্ডিচার। কিন্তু তার যে ডেপ্রিসিয়েশন করি, ডেপ্রিসিয়েশন আমি বছরে বছরে করি, দ্যাট চার্জ বা দ্যাট এক্সপেন্স ইজ রেভিনিউ এক্সপেন্ডিচার, ঠিক আছে, দ্যাট ইজ নট ক্যাপিটাল। অ্যাকিউমুলেটেড ডেপ্রিসিয়েশনটা কি তাহলে ক্যাপিটাল এক্সপেন্ডিচারে পড়ে? ওটা তো ভেরি গুড টোটালটা। কোশ্চেন, ভেরি গুড কোশ্চেন। শুনেন, অ্যাকুমুলেটেড ডেপ্রিসিয়েশনটা আসলে কি, এটা নিয়ে অনেকের অনেক কোশ্চেন থাকে। অ্যাকুমুলেটেড ডেপ্রিসিয়েশন ইজ নাথিং বাট আ কন্ট্রা অ্যাসেট। এটা একটা ওয়ার্ড, আপনারা এটার সাথে পরিচিত হন। কন্ট্রা অ্যাসেটের কাজই হচ্ছে অ্যাসেটকে কম করে দেখান। দেখেন, কস্ট লেস অ্যাকুমুলেটেড ডেপ্রিসিয়েশন, নেট বুক ভ্যালু, রাইট। আমরা কিন্তু Yes, sir. আমার 1 বছরের এক্সপেন্স ডেপ্রিসিয়েশন, 2 বছরের ডেপ্রিসিয়েশন, 3 বছরের ডেপ্রিসিয়েশন, তিনটা মিলে আমার অ্যাকুমুলেটেড ডেপ্রিসিয়েশন। সো যখন আমি ডেপ্রিসিয়েশন দেখছি, দ্যাট ইজ মাই রেভিনিউ এক্সপেন্ডিচার। কিন্তু এগুলো যখন আমার জমছে, ঠিক আছে, জমে যে ব্যালেন্সটা আমি শো করছি আমার ব্যালেন্স শিটে, সেটা কিন্তু আমার কন্ট্রা অ্যাসেট, মানে অ্যাসেটের ভ্যালু আমি কমিয়ে দিচ্ছি। এন্ড গোয়িং বাই ইউর কোশ্চেন যে আমার অ্যাকুমুলেটেড ডেপ্রিসিয়েশন কি, ইটস আ কন্ট্রা অ্যাসেট। আর এটা ট্রিটমেন্টটা আমার তখনই হয়ে যাচ্ছে যখন আমি যে ইয়ারের রেভিনিউ এক্সপেন্ডিচার হচ্ছে বা ডেপ্রিসিয়েশন হচ্ছে, তখন আমি তাকে এনকাউন্টার করছি বা তাকে ইম্প্যাক্ট করাচ্ছি। জি স্যার। ঠিক আছে, তানভীর কিছু বলছেন? নো স্যার, বুঝতে পেরেছি। আচ্ছা স্যার, আচ্ছা, ইয়েস টেল মি। তাই জি স্যার, বলছি যে স্যার ইনভেস্টমেন্ট শর্ট টার্ম হয়, তারপর আছে আপনার লং টার্ম হতে পারে। এখন ইনভেস্টমেন্ট যদি উল্লেখ না থাকে এটা শর্ট টার্ম না লং টার্ম, সেই ক্ষেত্রে আমরা আচ্ছা, কি ক্যাপিটাল ধরবো নাকি? আর আরেকটা কোশ্চেন স্যার, শর্ট টার্মের কোনো আইএফআরএস কিংবা আইএসএ কি উল্লেখ আছে যে শর্ট টার্মের ডিউরেশন এতটুকু, এরকম কোনো কিছু আছে কি? আইএফআরএস কিছুই বলেনি, আইএফআরএস আইএস কিছুই বলেনি, কিন্তু ইনভেস্টমেন্টকে যখন আমরা ইয়ে করি তখন তার নেচারকে আমার ডিকটেট করে। এটা আইএফআরএস 9 বলেছে, যে ডিকটেট করে যে আপনার ইনভেস্টমেন্টটা আসলে কতদিনের, আর ইনভেস্টমেন্টটা আপনার কি পারপাসে, পারপাস উইল ডিফাইন ইউর, মানে কি বলবো, ব্যালেন্স শিট বুকিং।
যেমন আজকে যদি আমি একটা কোম্পানিতে ইনভেস্ট করি, and আমি যদি কোম্পানি ইনভেস্টমেন্ট হোল্ড করার আমি অবজেক্টিভে রাখি, দ্যাট ইজ ইউর লং টার্ম অ্যাসেট। কিন্তু আজকে যদি আমি একটা শেয়ার ইনভেস্ট করি এন্ড আমার অবজেক্টিভ যদি থাকে শেয়ারের দাম বাড়লে আমি বেচে দিব, ঠিক আছে, স্পেকুলেশন ইজ মাই অবজেক্টিভ, তাহলে দ্যাট উইল বি আ শর্ট টার্ম অ্যাসেট বা ইনভেস্টমেন্ট আর কি। ঠিক আছে, সো আমি যেটা বলছি যে আপনাকে ইয়োর অবজেক্টিভ উইল ডিফাইন ইয়োর টেনার, যেটা কি শর্ট টার্ম না লং টার্ম। স্যার আর আইডিয়াল ইনভেস্টমেন্টটাও কি তাহলে আমরা ইস্যু করতে পারি যে ক্যাপিটাল বাট এক্সপেন্ডিচার আমি একটা বা কথা বলে রাখি, এখনো যেহেতু বেসিক নলেজে আপনারা আছেন, 1 বছরের নিচে হচ্ছে শর্ট টার্ম, 1 বছরের উপর হলে লং টার্ম, এতটুকু আপনাদেরকে বলি। সামনে আরো ভ্যারিয়েশন পাবেন ইনশাল্লাহ থ্যাংক ইউ। যখন পরে যাবেন আর কি। ঠিক, কোশ্চেন্স এনিবডি? আচ্ছা, আমি আপনাদেরকে পেজ নাম্বার 19টা করি, আমি আপনাদেরকে ব্রেক। ওকে, পেজ নাম্বার 19-এ একটা ইন্টারঅ্যাক্টিভ কোশ্চেন আছে, আমি জাস্ট আপনাদের একটু নলেজ চেক করবো, আর কিছু না। State whether each of the following items should be classified as capital or revenue expenditure or income. ঠিক আছে, এখানে আমাদেরকে প্রতিটাকে দেখে বলতে হবে দিস ইজ ক্যাপিটাল নাকি আমার রেভিনিউ। ঠিক আছে, আরেকটা জিনিস আছে আমার, আইদার দিস ইজ ইনকাম অর এক্সপেন্স। ঠিক আছে, সো পারচেজ অফ প্রপার্টি, একটা অফিস বিল্ডিং পারচেজ করেছেন, এটা কি হবে আপনার? ক্যাপিটাল এক্সপেন্ডিচার স্যার। ক্যাপিটাল। ভেরি গুড, ঠিক আছে। আই হোপ সবাই সেম কনসেপ্টটা শেয়ার করেন আমার সাথে, কারো ডিফারেন্ট অপিনিয়ন থাকলে আমাকে বলবেন, আই উইল ক্লিয়ার দিস। Number B, property depreciation. What exactly is that? রেভিনিউ। হ্যাঁ, এটাতে অনেকে আছে, অনেকে মনে করে আমার ফিক্সড অ্যাসেটের সাথেই যেহেতু ডেপ্রিসিয়েশন হচ্ছে, হ্যাঁ দিস ইজ রেভিনিউ। অনেকে মনে করে আমার ফিক্সড অ্যাসেটের সাথে যেহেতু ডেপ্রিসিয়েশন হচ্ছে, তাহলে বাই ডিফল্ট আমার সেটাও আমার ক্যাপিটাল এক্সপেন্স। দ্যাট ইজ নট দ্য কেস। আপনাকে দেখতে হবে যে ফিক্সড অ্যান্ড এক্সপেন্স এটা কি আমার একটা বছরের ভেতরে হচ্ছে নাকি একটা বছরকে এক্সটেন্ড করে যাচ্ছে। সো যেহেতু ডেপ্রিসিয়েশন আমরা বাৎসরিক চার্জ, ঠিক আছে, that's why this is a আপনার revenue expenditure. Number C, solicitor's fees in connection with purchase of property. ক্যাপিটাল। ক্যাপিটাল স্যার, ক্যাপিটাল এক্সপেন্ডিচার স্যার। আচ্ছা ঠিক আছে, ফার্স্ট অফ অল মনে রাখবেন যে এটা চ্যাপ্টার আমি যখন নন কারেন্ট অ্যাসেট করাবো আমি আপনাদেরকে এটা শিখাবো যে ফিক্সড অ্যাসেট পারচেজ করার পর, ঠিক আছে, তার জন্য ল্যান্ড রেডি করা, তার জন্য তাকে রেডিনেস এর জন্য, ঠিক আছে, তাকে সেট আপ করার যতটুকু কস্ট আছে, আপনার প্রেমিসে আনার যতটুকু কস্ট আছে, এই সব এক্সপেন্সেস দ্যাট ইজ রিলেটেড উইথ ফিক্সড অ্যাসেট ইজ ইয়োর ক্যাপিটাল এক্সপেন্ডিচার। সো খেয়াল করে দেখেন, এটা যদি শুধু সলিসিটার্স ফিজ হতো, লিগাল ফিজ, রেভিনিউ এক্সপেন্ডিচার চলে যেত। রেভিনিউ। কিন্তু এই সলিসিটার ফি কার জন্য? ইন কানেকশন উইথ পারচেজ অফ প্রপার্টি। দেখবেন ফিক্সড অ্যাসেটের সাথে তাকে টাই আপ করে দিয়েছে, সো ফিক্সড অ্যাসেটের এক্সপেন্ডিচার ইজ ক্যাপিটাল ইন নেচার। সো আমি যখন আজকে ফিক্সড অ্যাসেট পারচেজ করতে গিয়ে যে লিগাল ফিজ দিচ্ছি, দ্যাট উইল বিকাম মাই ক্যাপিটাল এক্সপেন্ডিচার টু। আর এই জিনিসটা বুঝতে হবে, এটা লজিকও আছে, কারণ সলিসিটার্স ফি যেটা আমি দিচ্ছি সেটা কিন্তু আমার যখন প্রপার্টির সাথে যোগ হয়ে যাবে, তখন আমি প্রপার্টি যদি 10 বছর ডেপ্রিসিয়েট করি, এই সলিসিটার্স ফিজ আমার 10 বছর ধরে ডেপ্রিসিয়েট করবে। এখন অনেকে আমাকে জিজ্ঞেস করে যে আজকে আমি একটা এরকম প্রপার্টি পারচেজ করতে গিয়ে আমি বিভিন্ন রকমের ঘুষ দিয়েছি। এটা কিন্তু ভ্যালিড কোশ্চেন, কিন্তু যে আমি বিভিন্ন রকম কাস্টমস অফিসে ঘুষ দিয়েছি বা বিভিন্ন রকম জায়গায় বিভিন্ন পার্টিকে আমি মিষ্টি খাওয়িয়েছি, এগুলো কি আমার ক্যাপেক্সে চলে যাবে? টেল মি হোয়াট উড বি দি অ্যান্সার? আমার তো স্যার খরচ তো আমার হয়েছে, ওইটার এগেনস্টে তো স্যার আমার খরচ হয়েছে ওইটার সাথে সাথেই, তো সেক্ষেত্রে তো স্যার আমাকে খরচটা ওইটার সাথেই ধরতে হবে, তাই না? গুড, ঠিক আছে, এই জিনিসটা বলি, এগুলা নিয়ে ম্যাসিভ ডিবেট আছে। ইভেন আমরা যখন অডিট করতাম আমরা দেখতাম যে এই এক্সপেন্স গুলাকেও আপনার ক্যাপেক্স করে ডেপ্রিসিয়েশন করতে, দ্যাট শুড নট বি দ্য কেস। এটাকে আপনার কস্ট অফ ডুইং বিজনেস হিসাবে ইমিডিয়েটলি চার্জ অফ করে দিতে হবে, ঠিক আছে, বাট নেভার এভার অ্যাড দিস আপ উইথ ক্যাপিটাল এক্সপেন্ডিচার এন্ড ডেপ্রিসিয়েট ওভার দ্য লাইফ অফ দ্য ফিক্সড অ্যাসেট। এতটুকু ক্লিয়ার? জি স্যার। আচ্ছা, নাম্বার ডি, কস্ট অফ অ্যাডিং এক্সট্রা মেমোরি টু আ কম্পিউটার। ক্যাপিটাল ক্যাপিটাল এক্সপেন্ডিচার। ক্যাপিটাল এক্সপেন্ডিচার। ভেরি গুড, কারণ এক্সট্রা মেমোরি হলে তার লাইফ এনহ্যান্স হবে। সো যেটা আমার ফিক্সড অ্যাসেটের লাইফ এনহ্যান্স করবে, ঠিক আছে, আর যেটার বেনিফিট যার জন্য আমি বেশি করে পাবো, দ্যাট ইজ ক্যাপিটাল এক্সপেন্ডিচার। আচ্ছা, নাম্বার ই, কম্পিউটার রিপেয়ার্স এন্ড মেইনটেনেন্স, এটা কি হবে? রেভিনিউ। রেভিনিউ এক্সপেন্ডিচার, যেহেতু রিপেয়ার শব্দটা আছে। হ্যাঁ, রিপেয়ার্স এন্ড মেইনটেনেন্স, এন্ড এই জিনিসটা হচ্ছে আসলে রিকারিং নেচার, নট এনহ্যান্সিং, এন্ড এটার বেনিফিট আমি ওই বছর এটা পাচ্ছি। নষ্ট হয়ে গেছে, এখন তাকে আমি আবার আগের জায়গায় নিয়ে আসলাম, ঠিক আছে। নাম্বার এফ, প্রফিট অন দ্য সেল অফ এন অফিস বিল্ডিং, এটা কি?
Revenue expenditure. Capital. প্রথমত আমি যখন অফিস বিল্ডিং সেল করি, হ্যাঁ ইটস ক্যাপিটাল, গুড। আমি যখন তাকে সেল করি অফিস বিল্ডিং, আমার কি পাচ্ছে? আমি গেইন করছি এখানে। খেয়াল করে দেখেন, দিস ইজ নট এক্সপেন্স, দিস ইজ দ্য গেইন। এখানে আমার ইনফ্লো হচ্ছে। এবার আমাকে ডিটারমাইন করতে হবে ইজ দিস ক্যাপিটাল অর রেভিনিউ ইন নেচার। আজকে আপনি যখন অফিস বিল্ডিং পারচেজ করেন, দ্যাট ইজ ইউর ক্যাপিটাল এক্সপেন্ডিচার। আপনি যখন অফিস বিল্ডিং সেল করে দেন, যে গেইনটা আপনি পাচ্ছেন, দ্যাট ইজ ইউর ক্যাপিটাল ইনকাম। এই জন্য বলছি আপনারা খেয়াল করবেন শুরু থেকে, যে হুইচ অফ দ্য ফলোইং আইটেমস শুড বি ক্লাসিফাইড অ্যাজ ক্যাপিটাল অর রেভিনিউ, এক্সপেন্ডিচার অর ইনকাম। তো সব যে আমি খালি ক্যাপিটাল এক্সপেন্ডিচার রেভিনিউ এক্সপেন্ডিচার নিয়ে কাজ করবো তা না। খেয়াল করবেন যে এখানে কিছু গেইন আছে কিনা, ক্যাশ ইনফ্লো আছে কিনা, and তাকেও কিন্তু তার ক্যাপিটাল এন্ড রেভিনিউ আমাকে খেয়াল করতে হবে। ঠিক আছে? আচ্ছা, সো দ্য অ্যান্সার ইজ, এটা হচ্ছে আমার ক্যাপিটাল ইনকাম। কারণ কি, আমার অফিস বিল্ডিং ইটস আ ক্যাপিটাল অ্যাসেট, এটা সেল করে যে টাকাটা পাচ্ছি, ঠিক আছে, সেটা হচ্ছে আমার ক্যাপিটাল ইনকাম। কারো কনফিউশন আছে কিনা বলেন? No, sir. নো স্যার। নাম্বার 3, রেভিনিউ ফ্রম সেলস পেইড ফর বাই ক্রেডিট কার্ড। আমি ক্রেডিট কার্ড দিয়ে আমি রেভিনিউ পেয়েছি, আমার কাস্টমার সে ক্রেডিট কার্ড দিয়ে আমার প্রোডাক্ট কিনে নিয়ে চলে গেছে, এটা কি হবে? It is revenue income. কি হবে এটা? Revenue income. রেভিনিউ ইনকাম। Income. Revenue income. দেখেন, জাস্ট আপনার রেভিনিউ ফ্রম সেলস বললে কিন্তু কাজ শেষ। এই ক্রেডিট কার্ড বা এই টাইপের কথা বলে আপনাকে আসলে কনফিউজ করা হয়েছে। ঠিক আছে? সো রেভিনিউ ইনকাম হচ্ছে আমার, মানে রেভিনিউ ফ্রম সেলস ইজ রেভিনিউ ইনকাম, যেটা আমার ডে টু ডে মেইন কোর্স অফ বিজনেসের সাথে যে ইনকামটা আসে সেটা আমার রেভিনিউ ইনকাম। আর যেটা কিনা আমার ফিক্সড অ্যাসেট সেল করে যে টাকাটা পাচ্ছি, বা ইনফ্রিকুয়েন্ট যেটা আমার রেগুলার বিজনেস না, সেই থেকে যদি টাকা আসে, তাহলে আমাকে তাকে খেয়াল করতে হবে যে ইজ দিস আ ক্যাপিটাল এক্সপেন্ডিচার অর নট। ঠিক আছে? আচ্ছা, কস্ট অফ নিউ মেশিনারি, এটা তো অবভিয়াস, এটা কি হবে? ক্যাপিটাল এক্সপেন্ডিচার। ক্যাপিটাল এক্সপেন্ডিচার। এটা নিয়ে আমি আর বলবো না। নাম্বার আই, কাস্টমস ডিউটি চার্জ অন মেশিনারি when imported into the country, এটা কি হবে? ক্যাপিটাল এক্সপেন্ডিচার। ঠিক আছে, ঠিক আছে, নাও ইউ গাইজ ডিজার্ভ আ ব্রেক। ঠিক আছে, কারণ এখন আপনাদের সেই পাপে আসছেন। সো আমি যখন একটা মেশিনারি, স্যার যদি মনে করেন স্যার, যদি সে ব্যবসা করে মেশিনারি, তাহলে তো সেই ক্ষেত্রে রেভিনিউ হতে পারে। ইয়েস, আর আমি যে আসতাম, জি জি স্যার, হ্যাঁ আমি আসতাম, আমার কথা কারণ আমি বুঝতে পারছি, তাহলে এই আমি জিনিসটা বললাম। বলি যে ওই যে একটা কথা বলছি যে আপনার মেইন কোর্স অফ বিজনেস, সেই ওয়ার্ডটা খেয়াল করবেন। ঠিক আছে? আপনি যদি, যেটা আপনার বিজনেস হয়, যেটা আপনার বিজনেস, আপনি যদি গাড়ি সেল করেন, যে এক্সাম্পলটা আমি সবসময় দিয়ে থাকি, যে আপনি গাড়ি ব্যবসায়ী হয়ে থাকলে, আপনি যদি গাড়ি সেল করেন, তাহলে দ্যাট ইজ ইউর রেভিনিউ ইনকাম। আর আপনি যদি ধরেন আজকে আপনার ইয়ে করেন, কি বলে, শ্যাম্পু বিজনেস করে থাকেন, শ্যাম্পু সেল করেন, এখন যদি আপনি ডেলিভারি ভ্যানটা আপনার বেচে দেন, দ্যাট ইজ গোয়িং টু বি ইউর ক্যাপিটাল ইনকাম। সো আপনাকে দেখতে হবে যে যখন যেই টাকাটা আপনি আর্ন করলেন বিজনেসে, এটা কি আপনার মেইন কোর্স অফ বিজনেসের আর্নিং? যদি মেইন কোর্স অফ বিজনেসের আর্নিং হয়, মানে যেটা আপনার মেইন প্রোডাক্ট, সেটা সেল করে যেটা পাচ্ছেন, দ্যাট ইজ ইউর রেভিনিউ ইনকাম। আর যদি ধরেন আপনি ইনকামটা যদি এরকম হয়ে থাকে যে আপনার কোনো ফিক্সড অ্যাসেট সেল করে দিয়েছেন বিজনেসের, যেটা আপনার মেইন বিজনেসের পার্ট না, ঠিক আছে, সেই ইনকামটা যদি হয়, সেটা হচ্ছে আমার ক্যাপিটাল ইনকাম। ঠিক আছে? সো এটা যেটা আপনি এক্সাম্পল দিচ্ছেন, যে আমার ব্যবসায় যদি হয় মেশিনারি সেল করা, যেমন আজকে যদি আপনি ওই ক্যাটারপিলার বড় বড় মেশিন সেল করেন ওয়ার্ল্ড ওয়াইড, তাহলে আপনার প্রতিটা মেশিন সেলস হচ্ছে রেভিনিউ ইনকাম। ঠিক আছে? বাট তখন যদি আপনি আপনার অফিস বিল্ডিং বেচে দেন, সেটা হবে আপনার ক্যাপিটাল ইনকাম। আচ্ছা, সো কাস্টমস ডিউটি চার্জ অন মেশিনারি ওয়েন ইম্পোর্টেড ইনটু দ্য কান্ট্রি। এখানে একটু খেয়াল রাখতে হবে যে আমি যে কথাটা বলেছিলাম, যে ফিক্সড অ্যাসেট পারচেস করে তাকে আপনার প্রপার্টিতে আনা পর্যন্ত, তার সেট আপ করার আগ পর্যন্ত যতগুলো কস্ট আছে, সবগুলো আপনার ক্যাপিটাল এক্সপেন্ডিচার। সো এখানে আপনি কাস্টম ডিউটি যে দিচ্ছেন, সেটা কার জন্য? সেটা হচ্ছে ওই মেশিনের জন্য যেটা আপনি সেট আপ করে নিয়ে আসেন, দ্যাট মেশিনারি এক্সপেন্স ইজ ক্যাপিটাল এক্সপেন্ডিচার। আর তার জন্য যে কাস্টমস ডিউটি দিয়েছেন, দ্যাট ইজ অলসো ক্যাপিটাল এক্সপেন্ডিচার। অ্যাজ আ রেজাল্ট সেটা ফিক্সড অ্যাসেটের সাথে অ্যাড হয়ে এটা ডেপ্রিসিয়েট করবেন আপনারা। ওকে, carriage costs of transporting the new machinery from the supplier's factory to the premises of the business purchasing it, কি হবে এটা? ক্যাপিটাল Carriage এক্সপেন্ডিচার cost. ক্যাপিটাল এক্সপেন্ডিচার। ভেরি গুড। ঠিক আছে, ওই যে একই বললাম, ট্রান্সপোর্টেশন, ডেলিভারি। Cost of installing the new machinery in the premises of the business. Cost of installing the new machinery. ক্যাপিটাল Capital এক্সপেন্ডিচার। expenditure. Very good. ঠিক আছে, দিস ইজ হোয়াট আই ওয়ান্ট ফ্রম ইউ, যে এই কনফিডেন্সটা নিয়ে বলা যে কোনটা কি এন্ড কেন হচ্ছে। লাস্ট একটা, দ্য ওয়েজেস অফ দ্য মেশিন অপারেটর্স।
রেভিনিউ Revenue এক্সপেন্ডিচার। expenditure. প্লেন অ্যান্ড সিম্পল। কারণ আমার যে স্টাফদের, দেখেন আমি জানি না আপনারা কি দেখে বলতেছেন কিনা, মেশিন অপারেটর, তাহলে আমি যদি বলি যে যেই মেশিনটা আমি পারচেস করে আনলাম তার রিলেটেড যত এক্সপেন্স আছে, তাহলে তারা যদি ক্যাপিটাল এক্সপেন্স হয়, তাহলে ওয়াই ইজ দিস রেভিনিউ এক্সপেন্ডিচার? কারণ হচ্ছে এটা আমার এটা ওয়ান টাইমের জন্য, একটা স্পেসিফিক শুধুমাত্র টাইমের জন্য আমরা স্যালারি দিচ্ছি, তার সার্ভিসটা ওইখানেই শেষ। হ্যাঁ, এখানে একটা জিনিস হচ্ছে বুঝে বললাম না যে ইনস্টলেশন পর্যন্ত হচ্ছে আপনার ক্যাপিটাল এক্সপেন্ডিচার। এরপর আপনার যাবতীয় যা এক্সপেন্স আছে, আর এগুলো হচ্ছে এই অপারেটররা হচ্ছে আমার কিসে আছে, দে আর অন মাই পেরোল, তাদেরকে আমি রেগুলারলি আমি বেতন দিয়ে যাচ্ছি। ঠিক আছে, তারা যদি আরো 10টা মেশিনে কাজ করে আর আজকে এটা আসার পর যদি 11টা মেশিনে কাজ করে, দেয়ার স্যালারি উড বি সেম, এন্ড দ্যাট ইজ আর কেস অফ রেভিনিউ এক্সপেন্ডিচার। ঠিক আছে, এইটাই, দ্যাট ইজ ইট। আমরা, আপনারা কতক্ষণের ব্রেক নিতে চাচ্ছেন? আরেকটা কোশ্চেন স্যার প্লিজ স্যার। তাই টেল মি। স্যার বলছি কি স্যার, ওই যে যদি ভবনটা স্যার পুরাতন হয়, পুরাতনের ক্ষেত্রে তো আমরা আগে যেটা অ্যাকাউন্টিং পড়ছি যে ওটা আপনার রেভিনিউ হিসেবে ধরে নেওয়া হয়। আর যদি আপনার নতুন ভবন হয়, নতুন ভবন যদি রিপেয়ারিং করা হয়, তাহলে এটা হচ্ছে তো আপনার ক্যাপিটাল এক্সপেন্ডিচার। এই বিষয়টা স্যার যদি একটু সিম্পলি বলতেন। আচ্ছা, এটা কয়েকটা কনসেপ্ট মিক্স করে ফেলছেন। আমি ফার্স্ট অফ অল বলি, এটা হচ্ছে নতুন বিল্ডিং আর পুরনো বিল্ডিং। মনে রাখবেন, যেই রিপেয়ার আমি যদি আজকে পুরনো বিল্ডিং এর করি, and তাতে যদি তার লাইফ এনহ্যান্স হয়, ওয়ার্ডটা খেয়াল করবেন, তার লাইফ এনহ্যান্স হয়, তাইলে দ্যাট ইজ আ ক্যাপিটাল এক্সপেন্ডিচার। এখন আমি বলি যে যদি আপনি ইভেন নতুন বিল্ডিং এও যদি আপনি আছে কিছু রিপেয়ার্স এন্ড মেইনটেনেন্স করান, এন্ড তাতেও যদি তার লাইফ এনহ্যান্স হয়, দ্যাট ইজ ক্যাপিটাল এক্সপেন্ডিচার। আচ্ছা, এবার যদি আমি বলি যে অনেকের যে কনফিউশনটা থাকে যে পুরোনো বিল্ডিং আমি কাজ করলে, তার পুরোনো বিল্ডিং এ কাজ করলে তো তার লাইফ বাড়ে, ইউজুয়ালি তাকে বাড়ে নেওয়ার অবজেক্টিভ নিয়ে তো আমরা করি। সো আমাদের অবজেক্টিভ উইল ডিকটেট যে তাকে আমি কোন এক্সপেন্স হিসাবে দেখাবো। ঠিক আছে, অবজেক্টিভটা যদি হয় যে পুরোনো বিল্ডিংটা আমি আরো বেশি দিন থাকবো, আমার লাইফ স্প্যান শেষ হয়ে যাচ্ছিল, তখন ইট উইল বি ক্যাপিটাল এক্সপেন্ডিচার। সেটা আমাকে খেয়াল করে দেখতে হবে যে আসলে তার লাইফ বাড়ছে কিনা। ঠিক আছে, কারণ এই জিনিসটা অনেক অ্যাকাউন্টেন্টরা করে, চেষ্টা করে যতটুকু পারে ক্যাপিটাল এক্সপেন্ডিচারে ঢুকায় দেওয়ার জন্য। ঠিক আছে, কারণ তাকে কি করে, রেভিনিউ এক্সপেন্ডিচার হলে তো আমার কারেন্ট প্রফিট খারাপ হবে। ঠিক আছে, তো ওই জন্য অবজেক্টিভ ইজ টু এনশিওর যে যতটুকু পারি আমি তাকে ডেফার করবো। আর আপনাদের কাজ হচ্ছে অ্যাজ অডিটর কত এক্সপেন্স আছে এগুলাকে ক্যাপিটালাইজ করছে, আগেগুলাকে নিয়ে বসবেন। সো ওল্ড বিল্ডিং, নিউ বিল্ডিং ইজ নট এন ইস্যু। থ্যাংক ইউ স্যার। আর স্যার যদি ক্যাপিটাল এক্সপেন্ডিচারে স্যার কনভার্ট করা হয়, তাহলে কি ট্যাক্স কি স্যার কম দেওয়া লাগে নাকি এরকম কিছু? অ্যাকাউন্টেন্ট ট্যাক্স কম হবে কেন? আমি বলি রেভিনিউ এক্সপেন্ডিচারের আসলে জিনিসটা কি, রেভিনিউ এক্সপেন্স যখন হয়, এটা একটু কঠিন কোশ্চেন, ওটাও যেহেতু বলছেন বলি। আচ্ছা, ফর দ্য ক্লাস আপনাদের ব্রেক স্টার্ট 8:46 আছে, 9টার সময় আমরা আবার বসবো। ঠিক আছে, ফর তৈয়ব আই এম গোইং টু অ্যানসার দিস। থ্যাংক ইউ ঠিক আছে, সো আমি যখন আজকে এক্সপেন্স করি, দেখবেন যে এক্সপেন্সের মধ্যে দু রকম এক্সপেন্স থাকে, একটা হচ্ছে আপনার অ্যালাউয়েবল এক্সপেন্স, একটা হচ্ছে আপনার ডিসঅ্যালাউড এক্সপেন্সেস। ঠিক আছে, সো ইউজুয়ালি আমি যখন আপনার এই টাইপের এক্সপেন্স গুলো যখন শো করি, তখন আমরা কি করি, আমার প্রফিট কমে যায়। সো প্রফিট কমে গেলে আমরা করি কি, আমার ট্যাক্সও কমে যাচ্ছে। ঠিক আছে, বাট ক্যাপিটাল এক্সপেন্ডিচার যখন আমি করি, ইউজুয়ালি কি হয়, ক্যাপিটাল এক্সপেন্স করলে কিন্তু আমার প্রফিট বেশি আসে, কারণ আমার রেভিনিউ এক্সপেন্স আসে নাই, যার কারণে আমার প্রফিট বেশি আসছে, আমার ট্যাক্সও বেশি আসছে। সো এখানে কিছু জিনিস মিসম্যানেজ করে, মিস হ্যান্ডেল করে কিন্তু বিজনেসরা। ঠিক আছে, আমি জাস্ট আপনাকে উইন্ডো গুলো দেখাই দিলাম যে কি হয় বা কি করে। আর রেভিনিউ স্যার ক্লাস আর বেশিক্ষণ না, ইয়েস টেল মি। স্যার ক্লাস আর বেশিক্ষণ না থাকলে আমরা একবারে ক্লাস শেষ করে দিলে হয় না? না, অনেক কিছু আছে নাজিবা, আই হ্যাভ জাস্ট অনলি গট স্টার্টেড আর কি। ঠিক আছে, আমাকে যদি বলেন চ্যাপ্টার 1 শেষ করেছি, আমি চ্যাপ্টার 2 আরো কিছু কনসেপ্টস, বাট হ্যাঁ নেক্সট পার্ট উইল বি ফাস্টার। এগুলো ছিল আমার কনসেপ্টস। ঠিক আছে, আচ্ছা, সো উই টেক আ ব্রেক, এন্ড আমি চেষ্টা করব যে বাই 10 আই উইশ টু ক্লোজ, বা 9:45 আই উইশ টু ক্লোজ। আপনাদের ইনশাআল্লাহ সমস্যা হবে না। বাট একটা কথা বলি, আমার পরের ক্লাসগুলো আরো লম্বা হয়। আমার চ্যাপ্টার 6 ইজ দি লংগেস্ট ক্লাস। ঠিক আছে, আমার চ্যাপ্টার ক্যাশ ফ্লো স্টেটমেন্ট ইজ লং, নন কারেন্ট অ্যাসেট ইজ অলসো লং ক্লাস। ঠিক আছে, সো আপনাদেরকে প্রিপারেশন ভাবে থাকতে হবে। ওকে, উইথ দিস আই টেক আ ব্রেক। আমরা আসছি at 9। থ্যাংক ইউ স্যার। ছিল আমাদের রেভিনিউ এন্ড ক্যাপিটাল ইনকাম আমি ডিসকাস করেছিলাম।
আপনারা কি স্ক্রিন পাচ্ছেন, আমার ভয়েস পাচ্ছেন? জি স্যার। ওকে, একটা একটা করে জিনিসটা দেখি, যেটা আমরা বলছিলাম যে সেট অফ ফাইন্যান্সিয়াল স্টেটমেন্টস। ঠিক আছে, সেট অফ ফাইন্যান্সিয়াল স্টেটমেন্টস এর ওয়ান কম্পোনেন্ট ইজ স্টেটমেন্ট অফ ফাইন্যান্সিয়াল পজিশন, যেটাকে আমরা জানি ব্যালেন্স শিট হিসাবে। ঠিক আছে, সো ব্যালেন্স শিটে ইউজুয়ালি কি থাকে, আপনার মেইন তিনটা এলিমেন্ট। ঠিক আছে, অ্যাসেটস অন ওয়ান সাইড, আর আরেকটা সাইড হচ্ছে আপনার লায়াবিলিটি এন্ড ইকুইটি। আপাতত আপনাদেরকে জাস্ট আইডিয়াটা দিচ্ছি, যেটা ব্যালেন্স শিটে কি থাকে, কি জিনিস আপনাদের জানতে হবে। যেমন অ্যাসেট হচ্ছে যে এনিথিং দ্যাট দ্য বিজনেস ওনস এন্ড কন্ট্রোলস। এই দুটা জিনিস যদি ফুলফিল না করে তাহলে দ্যাট পার্টিকুলার আইটেম ইজ নট এন অ্যাসেট। ঠিক আছে, সো বিজনেস যেটা ওন করে, ঠিক আছে, আর কন্ট্রোল, ওন আর কন্ট্রোলের মধ্যে একটা স্লাইট ডিফারেন্স আছে। ওন হচ্ছে, ঠিক আছে, যেটা আপনি পারচেজ করার পর যেটা আপনার প্রেমিসে আছে। ঠিক আছে, আর কন্ট্রোল কিন্তু ডিফারেন্ট। কন্ট্রোল অনেক সময় হয় যে আপনার ওনারশিপ নাই, কিন্তু এটার আপনি রাইটস অফ ইউজ আছে আপনার। ঠিক আছে, যেমন লিজের ক্ষেত্রে যেটা হয় যে একটা বিল্ডিং আপনি ওন করেন না, কিন্তু বিল্ডিংটা আপনি 99 বছরের জন্য লিজ নিয়েছেন। সো সেটাকে আমরা বলতে পারি আপনার বিল্ডিং এর উপর কন্ট্রোল আছে। সো অ্যাসেট ইজ সামথিং দ্যাট দ্য বিজনেস ওনস এন্ড কন্ট্রোলস, এন্ড সেটার এক্সাম্পল হচ্ছে আমার ক্যাশ, ঠিক আছে, ইনভেন্টরি, প্ল্যান্ট এন্ড মেশিনারি, এগুলো হচ্ছে আমার অ্যাসেট। আরো দুটো জিনিস থাকে আমার ব্যালেন্স শিটে, একটা হচ্ছে আমার লায়াবিলিটি, যেটা কিনা আমার অল্টারনেট সাইডে থাকে অ্যাসেট। ঠিক আছে, সেটা হচ্ছে যে বিজনেস যদি কারো কাছে কোনো যদি দেনা থাকে, দ্যাট ইজ আ লায়াবিলিটি। যেমন ব্যাংকের কাছে আপনার ব্যাংক লোন নিয়ে থাকলে সেটা দেনা থাকে, আর যদি সাপ্লায়ার্স ক্রেডিট থেকে থাকে, দ্যাটস অলসো আ লায়াবিলিটি। অ্যান্ড লাস্ট পার্ট, যেটাকে আমরা বলি রেসিডুয়াল ইন্টারেস্ট। এই ওয়ার্ডটা খুব ইন্টারেস্টিং। রেসিডুয়াল মানে কি, অ্যাসেট থেকে লায়াবিলিটি যদি কখনো বাদ দেন তাহলে যেটা বাকি থাকে সেটা হচ্ছে আমার রেসিডুয়াল ইন্টারেস্ট ইন দ্য বিজনেস। অ্যান্ড রেসিডুয়াল ইন্টারেস্টটাই হচ্ছে আমার ইকুইটি। ঠিক আছে, ইকুইটির আরেকটা মিনিং হতে পারে, সেটা হচ্ছে আমার বিজনেসের ওনার্স এর যে ইনভেস্টমেন্ট আছে, ঠিক আছে, সেটা হচ্ছে আমার ইকুইটি। সো ব্যালেন্স শিটে এই তিনটা এলিমেন্ট থাকে। এই তিনটা এলিমেন্ট হচ্ছে অ্যাসেট অন ওয়ান সাইড, লায়াবিলিটি এন্ড ইকুইটি অন দি আদার সাইড। এটা জাস্ট আপনাদেরকে রিক্যাপ করছি, আর কিছু না। ঠিক আছে, নেক্সট ওয়ান হচ্ছে আমার ব্যালেন্স শিটে এই আইটেম আমি লাইন বাই লাইন যাবো না, জাস্ট আপনাদেরকে আমি দেখাচ্ছি। আমার সময় আছে আপনাদের সাথে অনেক, আমি তখন আপনাদেরকে হয়তো প্রতিটা আইটেম ধরে প্রতিটার আইএফআরএস ট্রিটমেন্ট কি সেই জিনিসগুলো আমি জানবো। অন মাই লেফট হ্যান্ড সাইড হচ্ছে আমার অ্যাসেটস, অন মাই রাইট হ্যান্ড সাইড হচ্ছে আমার লায়াবিলিটি এন্ড আমার ক্যাপিটাল। ঠিক আছে, মুভিং অন। এই ডেফিনিশনটা আপনাদের জন্য জানা খুব ইম্পর্টেন্ট, কারণ আমরা অনেক সময় অ্যাসেট এন্ড লায়াবিলিটি এই ওয়ার্ড গুলো খুব ইজিলি থ্রো অ্যারাউন্ড করি, কিন্তু আমাদেরকে জানতে হবে যে কনসেপচুয়াল ফ্রেমওয়ার্ক অনুযায়ী এগুলোর মানে কি। ঠিক আছে, যেমন অ্যাসেট যখন আমরা বলি, অ্যাসেটকে আমরা রেকগনাইজ করি কোথায়, ব্যালেন্স শিটে করি। দিস ইজ নাম্বার ওয়ান। তারপর কথা হচ্ছে অ্যাসেট কিভাবে আমরা তাকে বুঝি যে সেটা অ্যাসেট। ওই যে যেটা বললাম যে ওন করেন বা কন্ট্রোল করেন, আরো কিছু জিনিস আছে যেই জিনিসটা আপনাকে ফিউচার ইকোনমিক বেনিফিট দেবে, দ্যাট ইজ অ্যান অ্যাসেট। ঠিক আছে, কথাগুলো মনোযোগ দিয়ে শুনেন, যে ফিউচার ইকোনমিক বেনিফিট দেবে, দ্যাট ইজ অ্যান অ্যাসেট। এন্ড যেটার আপনি মেজার করতে পারবেন, যেটার কস্ট মেজার করতে পারবেন বা ভ্যালু মেজার করতে পারবেন। এই কন্ডিশন যদি ফুলফিল না হয়, ফিউচার ইকোনমিক বেনিফিট যদি না পান, আর যদি তার কস্ট যদি আপনি মেজার না করতে পারেন, তাহলে দ্যাট ইজ নট এন অ্যাসেট। প্লেন এন্ড সিম্পল, দ্যাট ইজ নট এন অ্যাসেট। ঠিক আছে, তাহলে আমি আরেকটু যদি ডেপথে গিয়ে যদি জিনিসটা আপনাদেরকে কনক্লুড করি, সেটা হচ্ছে আজকে আপনার যদি একটা বিল্ডিং থাকে, এই বিল্ডিংটা প্রোডাকশনের কাজে জড়িত, সো দ্যাট মিনস সে আপনাকে ফিউচার ইকোনমিক বেনিফিট দিচ্ছে। ঠিক আছে, আর এই বিল্ডিংটা যে আপনার আছে সেটার একটা কস্ট আছে, আপনি পারচেজ করেছেন, বা এটার একটা ভ্যালু আছে, ডেপ্রিসিয়েটেড হওয়ার পর যে ভ্যালুটা থাকে। ঠিক আছে, তো যখন আপনি ভ্যালু মেজার করতে পারবেন, আপনাকে ফিউচার ইকোনমিক বেনিফিট দেবে, দ্যাট ইজ অ্যান অ্যাসেট। এখন যদি এরকম কোনো কিছু থাকে যে আপনাকে ফিউচার ইকোনমিক বেনিফিট দেবে, তার ভ্যালু পাচ্ছেন না, আজকে আপনার কোম্পানির যদি রেকগনাইজ করতে পারবেন না, কারণ তার কোনো কস্ট নাই, তার কোনো ভ্যালু আপনি রিলায়েবলি মেজার করতে সেট টু নো। লায়াবিলিটিকে কখন রেকগনাইজ করবেন, যখন একটা ফিউচার ইকোনমিক, এটা জাস্ট অ্যাসেটের উল্টা। অ্যাসেটে কি হয়, আমি ফিউচার ইকোনমিক বেনিফিট পাচ্ছি, আর লায়াবিলিটি হচ্ছে আমার দায় আছে, যার কারণে আমার ফিউচার ইকোনমিক আউটফ্লো আছে, টাকা চলে যাবে আমার বিজনেস থেকে। ঠিক আছে, সেটা কখন হবে, অন সেটেলমেন্ট অফ আ প্রেজেন্ট অব্লিগেশন। মানে আজকে আপনার কারেন্ট একটা দায় আছে বিধায় আপনার ফিউচারে আপনার বিজনেস থেকে টাকা চলে যাবে, দ্যাট ইজ আ লায়াবিলিটি। and the amount at which the settlement, হ্যাঁ, তো just 2 lines, ঠিক আছে, and the amount at which the settlement will take place can be measured reliably। এই ওয়ার্ডটা অনেক ইম্পর্টেন্ট। কত টাকা সেটেল করবেন সেটাও যদি আপনি
রিলায়েবলি মেজার করতে পারেন। সো দুটা জিনিস, ইকোনমিক রিসোর্স কমে যাবে কারণ আপনার প্রেজেন্ট অব্লিগেশন আছে, কারেন্ট একটা দায় থেকে আপনার ফিউচার একটা আউটফ্লো আছে, আর সেটাকে আপনি রিলায়েবলি মেজার করতে পারছেন। তো কোয়েশ্চেনটা তানভীর করেছিলেন, সরি আমি মিস করে গেছি। হ্যাঁ তানভীর বলেন। গুডউইল তো আমরা এটা ইয়েস। হুম হুম হুম। ইনট্যানজিবল অ্যাসেট হিসেবে ধরি, এটার ভ্যালুটা কিভাবে করে আপনি যদি ডিসাইড করেন যে আমি আরেকটা কোম্পানিকে পারচেজ করবো, সেই কোম্পানির যে গুডউইল আছে সেটা কিন্তু আপনার ব্যালেন্স শিটে আসবে। ক্লিয়ার? এবার আমি আমার নিজে ইয়ার কোনো মানে গুডউইলটা আমার ব্যালেন্স শিটে আসবে না? থাকবে না, আপনার গুডউইল আপনার ব্যালেন্স শিটে থাকবে না, কিন্তু অন্য কোনো বিজনেসকে আপনি পারচেজ করলে তার গুডউইল আপনার ব্যালেন্স শিটে আসবে। ক্লিয়ার? বুঝতে পেরেছি। ইটস আ ভেরি ইম্পর্টেন্ট কনসেপ্ট। ঠিক আছে, এগুলো সামনে আরো পাবেন। আর যেটা বলছিলাম যে অনেক সময় দেখা যায় একটা মামলাতে আপনি জিতেছেন বা জিতবেন, আপনি জানেন, তাহলে ওটা কি হবে, এটা ফিউচার ইকোনমিক বেনিফিট আপনার আসবে, রাইট? জি। কিন্তু আপনি তার কস্ট জানেন না যে কত টাকা পাবেন, বা তার ভ্যালুটা আপনি মেজার করতে পারছেন না। তো দ্যাট ইজ নট এন অ্যাসেট, দ্যাট ইজ আ কন্টিনজেন্ট অ্যাসেট। ঠিক আছে, দ্যাট ইজ নট রেকগনাইজড ইন মাই ফাইন্যান্সিয়াল স্টেটমেন্টস। ওটা পরে যাব, বাট এতটুকু জিনিস মাথায় রাখেন, ভ্যালু আপনি মেজার করতে পারছেন, আর এটা হচ্ছে ফিউচার ইকোনমিক বেনিফিট আসে, দেন ইউ রিকগনাইজ এন অ্যাসেট। ওকে, আর লায়াবিলিটি হচ্ছে আপনার ফিউচার ইকোনমিক আউটফ্লো হবে বিকজ অফ হোয়াট, বিকজ অফ আ প্রেজেন্ট অব্লিগেশন, যে কারেন্ট কোনো আপনার দায়ের কারণে হচ্ছে, আর যে অ্যামাউন্টটাকে আপনি রিলায়েবলি মেজার করতে পারেন। আচ্ছা, সো দুটা জিনিস, অ্যাসেটের মধ্যে দুটা ভাগ আছে, একটা হচ্ছে আমার কারেন্ট অ্যাসেট, একটা হচ্ছে নন কারেন্ট অ্যাসেট। আমি জাস্ট ব্রিজ করে যাব। কারেন্ট অ্যাসেটকে আমরা সবসময় মনে করি যে 1 বছরের ভেতরে যেটা আমার হয়ে যায়, মানে ইউজ হয়ে যায়, দ্যাট ইজ মাই কারেন্ট অ্যাসেট। আসলে কিন্তু তা না, অনেক সময় কিছু কিছু বিজনেসে কিছু প্রোডাক্ট আছে যেটা তার 1 বছরের বেশিও থাকে, তাই বলে কি তাকে আমি ফিক্সড অ্যাসেট করবো? লেটস জাস্ট সে, ওই যে আমি আবার আপনাদেরকে বোয়িং এর এক্সাম্পল দিলাম, যে তাদের কিছু মানে ফ্লিট অফ প্লেনস থাকে, এই প্লেন গুলা যে থাকে এগুলা কিন্তু দেখা যায় যে সব কি ওদের যা প্রডিউস করে 1 বছরে সেল হয়ে যায়? হয় না, কোনোটা 3 বছর পর, কোনটা 5 বছর পর। সো আপনাকে খেয়াল করতে হবে টু ডিটারমাইন আ পার্টিকুলার আইটেম, ঠিক আছে, অ্যাজ আ কারেন্ট অ্যাসেট না নন কারেন্ট অ্যাসেট। তাহলে বোয়িং এর সব প্লেন কি 12 মাস পর তাকে আমি নন কারেন্ট অ্যাসেটে পাঠাই দিব? তার বিজনেস প্রোডাক্ট হচ্ছে প্লেন, ঠিক আছে, তার বিজনেস সাইকেল হচ্ছে 3 থেকে 5 ইয়ার্স, যে আমি প্রডিউস করে আমার সেল করতে 3 থেকে 5 বছর লাগে। ঠিক আছে, সো আমাকে এখানে মোর দেন দ্য লাইফ বা মোর দেন আমার 12 মাস টাইম অফ দ্য ইয়ার আমাকে ফোকাস করতে হবে তার নর্মাল অপারেটিং সাইকেল। দিস ইজ ভেরি ইম্পর্টেন্ট ফর ইউ টু আন্ডারস্ট্যান্ড, যে নর্মাল অপারেটিং সাইকেল ডিকটেটস ওভার 12 মান্থ টাইম লাইন, যখন আমরা কারেন্ট অ্যাসেটকে ডিকটেট করবো। ওকে, আর দিস আর এক্সাম্পলস, আমরা খুব ভালো করে জানি যে ক্যাশ, ট্রেড রিসিভেবল, ইনভেন্টরি আর মাই কারেন্ট অ্যাসেটস, আর নন কারেন্ট অ্যাসেট হচ্ছে আমার, যেটা আমি একটু আগে সহজে বললাম, যে যেটার বেনিফিট আমরা অনেক বছর ধরে পাই, ঠিক আছে, মোর দেন 1 অ্যাকাউন্টিং পিরিয়ড, এন্ড যেটা এটাই হচ্ছে আমার নন কারেন্ট অ্যাসেট আর কি। সো যেটা 1 বছরের নিচে বা বিজনেস সাইকেলের মধ্যে, হুইচ এভার ইজ হায়ার, ঠিক আছে, সেটা আমার কারেন্ট অ্যাসেট। আর নন কারেন্ট অ্যাসেট হচ্ছে যেটা আমার বিজনেস বেনিফিট আমি 1 বছরের বেশি ধরে পাই, যেটাতে আমার ফিক্সড অ্যাসেট থাকে, প্রপার্টি প্ল্যান্ট এন্ড ইকুইপমেন্ট থাকে। ঠিক আছে, আচ্ছা, আর কারেন্ট লায়াবিলিটি সেম ডেফিনিশন অনুযায়ী 12 মাসের মধ্যে যে পেয়েবল গুলো আমার থাকে, দোজ আর কারেন্ট লায়াবিলিটিস। আবার অনেক কেসে আমার কিছু পেয়েবল থাকে যেটা আমার নর্মাল বিজনেস সাইকেলে যদি দেখা যায় যে 18 মাস লাগে বা 2 বছর লাগে, তাহলে সেটাও আমার কারেন্ট লায়াবিলিটি থাকবে, যেটাতে থাকে আমার ব্যাংক ওভারড্রাফট থাকে, ট্রেড পেয়েবল থাকে, শর্ট টার্ম লোন থাকে। ঠিক আছে, আর নন কারেন্ট লায়াবিলিটি হচ্ছে ব্যাংক লোন যেগুলো নিয়ে থাকে আমরা 1 বছরের বেশি পিরিয়ড ধরে যাকে আমরা সেটেল করে থাকি। সো লং টার্ম ব্যাংক লোন গুলো হচ্ছে আমার নন কারেন্ট লায়াবিলিটি। ঠিক আছে, আচ্ছা, ইনকাম স্টেটমেন্ট দেখেন, ব্যালেন্স শিট আমি আপনাদেরকে বলেছি যে 3টা জিনিস জানতে হবে, অ্যাসেট, লায়াবিলিটি এন্ড ইকুইটি। ঠিক আছে, এবার উই মুভ অন টু ইনকাম স্টেটমেন্ট। ইনকাম স্টেটমেন্টে যেটা থাকে, ইনকাম স্টেটমেন্ট হচ্ছে ইজ আ রেকর্ড অফ ইনকাম রেকগনাইজড এন্ড এক্সপেন্সেস ইনকার্ড ওভার আ গিভেন পিরিয়ড। সোজা কথা, আমি যা আর্ন করেছি আর যা খরচা করেছি, আয় ব্যয়ের হিসাবের যে ব্যালেন্সটা, দ্যাট ইজ মাই ইনকাম স্টেটমেন্ট। ওকে, সো একটা বিজনেসের বা একটা কোম্পানির ফাইন্যান্সিয়াল পারফরমেন্স শো করে ইনকাম স্টেটমেন্ট। সো ইনকাম, এবার যদি বলি যে আমরা তো অনেক জানি ইনকাম মানে কি, এবার আমরা কনসেপচুয়াল ফ্রেমওয়ার্কের ডেফিনিশন গুলা দেখি।
ঠিক আছে, এগুলো কিন্তু নট যে আমি আপনাদেরকে বলছি তা না, এইভাবেই আপনাদেরকে তাকে মনে রাখতে হবে। ইনকাম হলে কি হয়, খেয়াল করেন ওয়ার্ড গুলা। ইনফ্লো, ঠিক আছে, এনহ্যান্সমেন্ট অফ অ্যাসেট, ডিক্রিজ ইন লায়াবিলিটি। মানে সোজা কথা আমাকে চিন্তা করেন, যখন ইনকাম হয় আপনার কি জিনিসটা বাড়ে? আপনার ইকুইটি বেড়ে যায়, আপনার ক্যাপিটাল বেড়ে যায়, রাইট? আপনার ক্যাপিটালের সাথে নেট প্রফিট আমরা কি করি, অ্যাড করি, আমার ইকুইটি বেড়ে যায়। সো ইনকাম হলে আমার কি হয়, ইকুইটি বেড়ে যাচ্ছে। And সেটা কিভাবে হয়? ইনকাম হলে আমার ইকোনমিক বেনিফিট বাড়ে, যেটা ইনফ্লো দিয়ে আসে। আর ইনকাম হলে কি হয়, আমার অ্যাসেট বেড়ে যায়, আমার ক্যাশ বেড়ে যায়, ঠিক আছে। আবার ইনকাম হলে আমার কি হয়, লায়াবিলিটি কমে যায়। লায়াবিলিটি কমে যাওয়া মানে অনেক সময় আমরা প্রভিশন করে রাখি না, ওই প্রভিশনকে যখন রিলিজ করে দেই তখন আমার লায়াবিলিটি ডিক্রিজ হয়ে আমার ইনকাম বেড়ে যায়, আমার ইকুইটি বেড়ে যায়। এটা কি ক্লিয়ার? এই ওয়ার্ড গুলা কিন্তু খুব খেয়াল রাখবেন মনে রাখার জন্য, বা অ্যাটলিস্ট আজকের ক্লাসের জন্য শিখে যান, স্লাইডসটা ভালো করে পড়বেন এন্ড অন টুয়ার্ডস ইউর এক্সাম, ঠিক আছে। সো ইনকাম হচ্ছে আমার ইকোনমিক বেনিফিট বাড়ে, যেটার কারণে আমার ইকুইটি বেড়ে যায়, ঠিক আছে। আমার অ্যাসেট বাড়ে, ওই যে ক্যাশ বাড়ে বা রিসিভেবল বাড়ে, ঠিক আছে। আর এটা হচ্ছে আমার লায়াবিলিটি কমে যায়। লায়াবিলিটি হচ্ছে আমি প্রভিশন বা পেয়েবল থাকলে সেটা কমে আসছে। আর এক্সপেন্স, এক্সপেন্স হলে কি হয়, আমার ইকোনমিক বেনিফিট কমে যায়, ঠিক আছে। আমি তো পে আউট করছি, সো আমার ইকোনমিক বেনিফিট কমে যাচ্ছে। আর এক্সপেন্সের কাজে কি হয়, আপনার ইকুইটি কমে যায়। সো যদি আমার ইনকামের থেকে এক্সপেন্স বেশি হয় তাহলে আমার কি হলো, নেট লস। তাহলে ক্যাপিটালের থেকে নেট লস যদি আমি বিয়োগ দেই তাহলে আমার কি হচ্ছে, ইকুইটি কমে যাচ্ছে। তাহলে এক্সপেন্সের ইম্প্যাক্ট ইজ ডিক্রিজ ইন ইকুইটি। আর আমার এক্সপেন্সের কয়েকটা ট্রিটমেন্ট হচ্ছে, এক ডিপ্লিশন অফ অ্যাসেট, আমার অ্যাসেট কমে যাওয়া। আর একটা হচ্ছে ইনকারেন্স অফ লায়াবিলিটি, আমার লায়াবিলিটি বেড়ে যাওয়া, প্রভিশন বেড়ে গেল। আর ডিপ্লিশন অফ অ্যাসেট হচ্ছে আমার অ্যাসেট লস হলো। আমার ইনভেন্টরি যদি আজকে হোল্ড করি, ঠিক আছে, 100 টাকার ইনভেন্টরি, পরে গিয়ে দেখলাম যে এর মধ্যে 70 টাকা আমি ইউজ করতে পারবো না, ঠিক আছে, তাহলে 70 টাকা আমার ডিপ্লিশন অফ অ্যাসেট, সেটা আমি এক্সপেন্স চার্জ করে দিই, ঠিক আছে। বেসিক কনসেপ্টস আপনাদের জানার জন্য। স্টেটমেন্ট অফ ক্যাশ ফ্লো, দিস ইজ ভেরি ইম্পর্টেন্ট। এটা হচ্ছে আমার ক্যাশ এন্ড ব্যাংক ব্যালেন্সের মুভমেন্টকে আমরা চেক করি। দেখেন, প্রফিট অ্যান্ড লস অ্যাকাউন্ট দিয়ে প্রফিট চেক করি, ব্যালেন্স শিট দিয়ে আমি চেক করি আমার অ্যাসেট লায়াবিলিটির পজিশন কত। আর স্টেটমেন্ট অফ ক্যাশ ফ্লো দিয়ে দেখছি যে আমার ক্যাশ ব্যালেন্স, ওপেনিং ব্যালেন্স আর ক্লোজিং ব্যালেন্সের মধ্যে মুভমেন্ট গুলা কি হয়েছে এন্ড কোন কোন খাতে হয়েছে। আমাকে 3টা খাত খেয়াল রাখতে হয়। একটা হচ্ছে অপারেটিং, ঠিক আছে। অপারেটিং হচ্ছে আমার মেইন বিজনেস অ্যাক্টিভিটির জন্য যে আমার ক্যাশ ইনফ্লো হয় বা আউটফ্লো হয় সেটা। ইনভেস্টিং অ্যাক্টিভিটি হচ্ছে আমি ফিক্সড অ্যাসেট কেনা বেচার জন্য যে আমার ইনফ্লো বা আউটফ্লো হয়। আর লাস্ট হচ্ছে ফাইন্যান্সিং অ্যাক্টিভিটি, যেটা হচ্ছে আমি ব্যাংকের থেকে লোন নিলাম বা শেয়ার ইস্যু করলাম, ঠিক আছে, which is more on the capital side. ক্যাপিটাল মুভমেন্ট যেগুলো দিয়ে হয়, ক্যাপিটাল আর লায়াবিলিটি, যেমন লোন নিলে আমার লায়াবিলিটি বেড়ে গেল, ক্যাপিটাল ইস্যু করলে আমার কি হচ্ছে, আমার ক্যাশ আসছে। সো এই জিনিসগুলো হচ্ছে আমার ফাইন্যান্সিং অ্যাক্টিভিটি। আচ্ছা, স্টেটমেন্ট অফ চেঞ্জেস ইন ইকুইটি, এটা আপনাদের জানা দরকার। স্টেটমেন্ট অফ চেঞ্জেস ইন ইকুইটি যেটা বললাম যে আমার ক্যাপিটালের ওপেনিং পিরিয়ড আর ক্লোজিং পিরিয়ডে যে ব্যালেন্স আছে তার মুভমেন্ট। এখানে আমি কি খেয়াল করি, আমার ক্যাপিটাল বাড়ে বা কমে কখন, আমার যখন নেট প্রফিট হয় ক্যাপিটাল বাড়বে, নেট লস হইলে আমার ক্যাপিটাল কমে যাবে, ঠিক আছে। আমি যদি নতুন করে শেয়ার ক্যাপিটাল ইস্যু করি তাহলে আমার ইকুইটি বেড়ে যাবে। আর যদি রিপে করি, রিপে হচ্ছে আমি শেয়ার হোল্ডারদের কাছ থেকে যদি শেয়ার কিনে নেই তাহলে আমার শেয়ার কমে যাবে, ঠিক আছে। ডিভিডেন্ড যদি দিয়ে দেই তাহলে আমার কি হয়, শেয়ার ক্যাপিটাল কমে যায়। গেইন বা লস রেকগনাইজ ডাইরেক্টলি ইন ইকুইটি, এটা ফিউচারে আপনারা পড়বেন, আজকে আপনাদেরকে দেখিয়ে রাখলাম। কিছু কিছু গেইন বা লস আছে যেটাকে আপনি প্রফিট অ্যান্ড লস অ্যাকাউন্টে শো করতে পারেন না, তাকে আপনার কি করতে হয়, আদার কম্প্রিহেনসিভ ইনকাম দিয়ে আমি ইকুইটিতে শো করি। এক্সাম্পল দিলে আপনারা সহজে বুঝবেন। আজকে আপনার একটা গাড়ি আছে, ঠিক আছে, এই গাড়িটার দাম হচ্ছে আপনার $100। সো $100 আপনার একটা সময় ছিল 88 টাকা, $1 ছিল 88 টাকা, রাইট? তাহলে আপনার ছিল 8,800 টাকা ছিল আপনার ওই গাড়ির দাম। এখন ডলারের দাম বেড়ে দাঁড়ালো 120 টাকা $1। তাইলে আপনার এই গাড়িটা, আপনার ভ্যালু কত, 1,20,000 হয়ে গেছে। তাহলে দেখেন, এই গাড়িটার ভ্যালু আপনার বেড়ে গেল, কিন্তু এই গাড়িটা যে বেড়ে গেল এই ভ্যালুটাকে আপনি আপনার ইনকামে শো করবেন, আপনি ইনকামে শো করতে পারবেন না। কারণ কি, আমরা প্রফিট লস অ্যাকাউন্টে সেই ইনকামটা শো করি যেটা রিয়ালাইজড অ্যান্ড আর্নড। সেল করার পর যে প্রফিট হবে সেটা আপনার প্রফিট, কিন্তু আনরিয়ালাইজড অ্যান্ড আনআর্নড গেইন কখনো আমরা প্রফিট অ্যান্ড লস অ্যাকাউন্টে শো করি না, কিন্তু সেটা তো একটা গেইন, রাইট? 88,000 টাকা বেড়ে দাঁড়াচ্ছে 1,20,000। তাহলে সেই গেইনটাকে আমরা কোথায় রেকগনাইজ করি, আমরা ডাইরেক্ট
তাকে স্টেটমেন্ট অফ চেঞ্জেস ইন ইকুইটি ক্যাপিটালের সাথে রেকগনাইজ করি, ঠিক আছে। আর লাস্টেরটা হচ্ছে অ্যাকাউন্টিং পলিসি যদি কখনো চেঞ্জ হয়, অ্যাকাউন্টিং কোনো এরর যদি প্রায়ার পিরিয়ডে করে থাকে, সেটা যদি কারেকশন হয়, সেটাকে কিন্তু কখনো কারেন্ট ইয়ারের প্রফিট অ্যান্ড লস অ্যাকাউন্টে শো করবেন না, সেটাকে আপনি ওপেনিং ব্যালেন্সের যে ক্যাপিটাল আছে বা রিটেইন আর্নিংস আছে তার সাথে অ্যাডজাস্ট করবেন। সো দ্যাট ইজ ইট অ্যাবাউট স্টেটমেন্ট অফ চেঞ্জেস ইন ইকুইটি। ওকে, আচ্ছা, স্যার সো লাস্টে যেটা বললেন উই আর এটা ডিপ আরেকটু, ইনসাইড চ্যাপ্টার। এটা যদি আরেকটু মানে রিপিট করতেন। আচ্ছা, ঠিক আছে। অ্যাকাউন্টিং চেঞ্জেস ইন অ্যাকাউন্টিং পলিসি, একটা সেকেন্ড আমি একটা জিনিস চেক করি, চার্জ পয়েন্টটা। ওকে, সো যেটা বলছিলাম যে স্টেটমেন্ট অফ চেঞ্জেস ইন ইকুইটির মধ্যে যেটা বলছিলাম যে আজকে যদি আপনার অ্যাকাউন্টিং পলিসি চেঞ্জ করেন, ঠিক আছে, লেটস জাস্ট সে আপনাকে অডিটর এসে বললো যে আপনি ফিফো মেথডে করছেন, কিন্তু আপনার প্রোডাক্ট ডিক্টেট করে যে আপনি তাকে এভারেজ কস্ট মেথডে করলেন। আচ্ছা, আরো সহজ করে দিই, ঠিক আছে, আপনি এতদিন অপারেটিং লিজে রেকগনাইজ করছেন ফাইন্যান্সিয়াল স্টেটমেন্ট। অপারেটিং লিজে কি করি, যে এক্সপেন্সটা আমরা পে করি, ঠিক আছে, তাকে আমি অপারেশনাল এক্সপেন্স হিসাবে, রেভিনিউ এক্সপেন্স হিসাবে চার্জ করি। কিন্তু ক্যাপিটাল এক্সপেন্স মানে ফাইন্যান্সিয়াল লিজ যদি হয়ে থাকে, তখন তাকে আমরা কি করি, তখন তাকে ডাইরেক্ট একটা অ্যাসেট হিসাবে রেকগনাইজ করি ব্যালেন্স শিটে, আর তাকে আমরা ডেপ্রিশিয়েট করি ওভার টাইম। সো আমার অপারেশনাল এক্সপেন্সে কোনো এই রেন্টাল এক্সপেন্স আমার আসছে না। সো এটা হচ্ছে চেঞ্জ ইন অ্যাকাউন্টিং পলিসি, যে আমি অ্যাকাউন্টিং পলিসি চেঞ্জ করে ফেলছি, ঠিক আছে, অপারেটিং লিজ থেকে ফাইন্যান্সিয়াল লিজে নিয়ে যাচ্ছি। সো এটা যদি আমাকে অডিটর বলে যে তুমি 5 বছর ধরে এটা করতেছো, ইটস ইনকারেক্ট, সো চেঞ্জ ইট, তখন আমি কি করব, এই 5 বছর ধরে যে আমার অপারেটিং এক্সপেন্সে আমি যে চার্জ গুলো করেছি, সেটা কি হবে, রিটেইন আর্নিংস এর সাথে আমি অ্যাডজাস্ট করবো। দ্যাট ইজ কেস অফ স্টেটমেন্ট অফ চেঞ্জেস ইন ইকুইটি। এটা একদম লাস্ট চ্যাপ্টারে গিয়ে আপনারা পাবেন এই জিনিস, এক্সামেও আসে কিছুটা, জাস্ট আপনাদের কাছে ব্রিফ দিয়ে রাখলাম। আর কারেকশন অফ অ্যাকাউন্টিং এরর, অনেকেই আছে অপারেশনাল এক্সপেন্স আর ক্যাপিটাল এক্সপেন্স মিলায় ফেলে, ঠিক আছে। অনেকে আছে যে আরো বেসিক জিনিস বলি, যে আপনার সেলস আন্ডারস্টেট করে, ঠিক আছে, আপনার এক্সপেন্স কে ওভারস্টেট করে। এই ভুলগুলো যদি আগের পিরিয়ডে হয়ে থাকে, আপনি তো এখন আর কারেন্ট অ্যাকাউন্টিং পিরিয়ডে তাকে ঠিক করবেন না, রাইট। যখন কারেন্ট অ্যাকাউন্টের প্রফিট এন্ড লস অ্যাকাউন্ট ড্র করবেন, সেই সময় তাকে ইউজ করবেন না। আপনি কি করবেন, যেহেতু ভুলটা হয়েছে 2 পিরিয়ড 3 পিরিয়ডের আগে, সেটাকে আপনি রিটেন আর্নিংস এর সাথে অ্যাডজাস্ট করবেন। এন্ড রিটেন আর্নিংস হচ্ছে আমার স্টেটমেন্ট অফ চেঞ্জেস ইন ইকুইটির পার্ট। তাহলে সেখানে গিয়ে তাকে আপনি রেকটিফিকেশন করবেন। তানভীর, জি স্যার, বুঝতে পেরেছি। আচ্ছা, অ্যাকাউন্টিং ইকুয়েশন যেটা না বললে না, এনি কোশ্চেনস এনিবডি? স্যার বলছি কি স্যার, মনে করেন যে কোনো একটা অ্যাসেটস, সেটা হতে পারে প্ল্যান্ট এন্ড মেশিনারি, এটা আছে 15 সালে একটা ভ্যালু দেওয়া আছে, উদাহরণস্বরূপ হতে পারে 1,70,000 টাকা 2021 সালে, কিংবা যে কোনো একটা প্রিভিয়াস ইয়ারের যে মানে কারেন্ট ইয়ার আছে, ব্যালেন্স আছে 1,70,000 দেওয়া আছে প্ল্যান্ট এন্ড মেশিনারি। কস্ট প্রাইস না, রিভ্যালুটা আমি বলি। ফার্স্ট অফ অল, 100 টাকা ছিল আপনার অ্যাসেট, আপনি 2 বছর পর তাকে ভ্যালুয়েশন করে দেখলেন যে তার দাম বেড়ে দাঁড়াচ্ছে 200 টাকা, ঠিক আছে। এন্ড সেটা যদি দেখেন যে সেটা স্ট্যাটিক, এন্ড সেটা আপনার মার্কেট ভ্যালুয়েশন এভাবেই থাকবে, তখন আপনি তাকে কি করবেন, এই 200 টাকার ভ্যালুয়েশন কে আপনি রিভ্যালুয়েশন হিসাবে দেখাবেন, মানে 100 টাকাকে রিভ্যালু করে তাকে 200 টাকা তাকে দেখাবেন তার ভ্যালু, এতটুকু ফিক্স করেন। এবার হচ্ছে তার ডেপ্রিসিয়েশন চার্জ হবে কত, ডেপ্রিসিয়েশন চার্জ হবে তার রিভ্যালুড অ্যামাউন্ট, যেটা রিভ্যালুড টু 200 টাকা, 200 ডিভাইডেড বাই নাম্বার অফ লাইফ, মানে নাম্বার অফ লাইফ রিমেইনিং আর কি, রিমেইনিং ইউজফুল লাইফ। এবার কি ক্লিয়ার? স্যার, স্যার আরেকটু স্যার প্লিজ স্যার, এইখানে স্যার আমরা এই যে আপনি যেটা স্টেট লাইন মেথড বলছেন কিংবা ডিডিউসিবল, যেটাই আমরা ফলো করি না কেন, তো স্যার যে উদাহরণস্বরূপ হচ্ছে আপনার এই যে 2 লক্ষ টাকা অ্যাসেট ছিল, 1,70,000 ছিল, আর হচ্ছে টোটালি আছে 2 লক্ষ টাকা, 30,000 টাকা অ্যাসেট হয়তো বা ইনক্লুড হয়েছে। এখন ওই 30,000 টাকা যে ইনক্লুড হয়েছে অ্যাসেটটা, তো এটা তো স্পেসিফিক কোনো ডেট নাই যে কত তারিখে এটা পারচেস করা হয়েছে। এই ক্ষেত্রে আমরা ডিপ্রিসিয়েশন ক্যালকুলেট করার ক্ষেত্রে 1 ইয়ার ধরা বেটার, নাকি হাফ মান্থ, মানে সরি হাফ ইয়ারলি, হাফ ইয়ারলি ধরা বেটার হবে কোনটা? যদি সাম পান এরকম এটা আসে, মানে এটা যখন আসবে, এটা হচ্ছে গিয়ে আপনাকে টাইম দেওয়া থাকবে যে কোন ডেটে তাকে রিভ্যালুয়েশন করেছে। যদি এটা বছর দেখা যায় জানুয়ারি টু ডিসেম্বর, আপনি যদি রিভ্যালু করে থাকেন এপ্রিলে, তাহলে আপনি কি করবেন, এই এপ্রিল থেকে শুরু করে যে ডিসেম্বর পর্যন্ত যতটুকু মাস আছে, 9 মাস আছে, ঠিক আছে,
ততটুকু মাসে প্রিসিশন। থ্যাংক ইউ স্যার। ওয়েলকাম। অ্যাকাউন্টিং ইকুয়েশন মানে অ্যাকাউন্টিং ইকুয়েশন খুব সহজ, এটা আমি ব্রিজ করে যাব, আপনাদের জন্য খুব ডিফিকাল্টি হবে না, ঠিক আছে। এই ভদ্রলোক আসলে আপনার টি অ্যাকাউন্টিং বা ডাবল এন্ট্রি অ্যাকাউন্টিং এর জন্য, ঠিক আছে, লুকা ডি ফ্যাসিওলি আপনার 1494 এর দিকে সেই জিনিসটা ডেভেলপ করে, ঠিক আছে। আসলে সময়ও নাই আপনাদেরকে এই ভদ্রলোককে নিয়ে বক্তৃতা দিব, just এতটুকু বলি যে সে তার ডাবল এন্ট্রি অ্যাকাউন্টিং একটা বেসিক বিজনেস কনসেপ্ট থেকে নিয়ে আসে। সে একটা সময় করতো কি যে মানুষ সেল হইলে আপনার সেলস হিসাবে +100 লাগতো, আর এক্সপেন্স যখন সে করতো, ধরেন 80 টাকা খরচা করেছে, সে করতো কি এক্সপেন্স হিসাবে -80 টাকা দিত। তো এইভাবে করেই মানুষ তার রেকর্ড কিপিং করতো, বা আমরা এখন অনেকে আছি এইভাবেই রেকর্ড কিপিং করি। বাট সে যে ভদ্রলোক যখন ডাবল এন্ট্রি অ্যাকাউন্টিং কনসেপ্ট সে ইমপ্লিমেন্ট করলো, তার কথা হচ্ছে যে প্রতিটা বিজনেস ট্রানজেকশন বোথ সাইডে দুটা রেকর্ড করতে হবে, ডুয়াল রেকর্ড করতে হবে, এন্ড দ্যাট ইজ ওয়্যার দ্য কেস অফ ডাবল এন্ট্রি অ্যাকাউন্টিং ওয়াজ বর্ন। ঠিক আছে, যে আপনি যাই ট্রানজেকশন করেন দুইবার রেকর্ড করবেন, একবার রেকর্ড চলবে না। দ্যাট মিনস এই যে দুটা বার রেকর্ড হচ্ছে, এই রেকর্ডকে আমরা অ্যাকাউন্টিং এন্ট্রিতে দুই ভাবে বলি, একটা হচ্ছে ডেবিট, একটা হচ্ছে ক্রেডিট। সো আজকে যদি ধরেন আপনি কারো কাছে বাকিতে 100 টাকা কিছু সেল করেছেন, তাহলে আগে হলে কি করতেন, এই 100 টাকা বাকি আপনি রেকর্ড করে রাখতেন সেল। কিন্তু এখন আমরা ডাবল এন্ট্রি অ্যাকাউন্টিং কনসেপ্টে কি করব, আমরা সেলসকে একটা রেকর্ড করবো না, আমরা দুটা রেকর্ড করব, একটা ডেবিট করব, একটা ক্রেডিট করব। একটা ডেবিট করব, একটা অ্যাসেট রেকর্ড করব। ওই যে সেল করেছি রিসিভেবল, আমি তো টাকাটা পাবো কাস্টমারের কাছ থেকে, সো এই রিসিভেবলটাকে আমি ডেবিট করবো, ঠিক আছে। আবার ওইদিকে যে আমি সেল করেছি, সেলটা তো আমার একটা ইনকাম, রাইট? সো ইনকাম যেহেতু আমি পাচ্ছি, সেটাকে আমি ক্রেডিট করবো। এন্ড আমার এই অ্যাকাউন্টিং যে কোনো কিছু আমি রেকর্ড করবো, আমি একটা টি অ্যাকাউন্ট কনসেপ্টে তাকে রেকর্ড করবো, ঠিক আছে। এখানে এতটুকুই যদি জানতে চান যে ডাবল এন্ট্রি অ্যাকাউন্টিং নিয়ে যদি জানতে চান, ডাবল এন্ট্রি অ্যাকাউন্টে যে কোনো বিজনেস ট্রানজেকশন আমরা তাকে ডেবিট এন্ড ক্রেডিট রেকর্ড করব, দুইবার রেকর্ড করব, ঠিক আছে। এন্ড আমরা যে অ্যাকাউন্টে তাকে রেকর্ড করবো সেটা একটা টি অ্যাকাউন্ট অনুযায়ী হবে। আপনারা সবাই এটা জানেন, আমি এটা নিয়ে আপনারা খুব ভালো করে জানেন। এইবার আসছি আমরা যে তার অবজেক্টিভটা কি, কেন সে এই কনসেপ্ট আপনাদের লাইফ ডিফিকাল্ট করে আজকে এই জায়গায় নিয়ে আসছে। আজকে যদি আমি প্রতিটা ট্রানজেকশনকে দুইবার রেকর্ড করি, খেয়াল করে দেখেন আমার দিন শেষে এটা একটা আমার প্রুফ চেক, যে যাই আমি ডেবিট করছি তাই আমি ক্রেডিট করছি। পরে যখন বছর শেষে আমি ফাইন্যান্সিয়াল স্টেটমেন্ট প্রিপেয়ার করব, তখন একটা চমৎকার জিনিস হবে, আপনি দেখবেন যে আপনার টোটাল ডেবিট এন্ড টোটাল ক্রেডিট মিলে যাবে। তখনই আপনি বুঝবেন যে না, অ্যাটলিস্ট বেসিক লেভেলে আমার ফাইন্যান্সিয়াল স্টেটমেন্টসে ভুল নাই। কোনো অনেক কারণে ভুল থাকে, সেটা চ্যাপ্টার 6 আমি আলাপ করবো, বাট বেসিক জিনিসটা হচ্ছে এটা আমাকে একটা কমফোর্ট দিচ্ছে যে আমার টোটাল ডেবিট এন্ড ক্রেডিট মিলে গেলে আমার রেকর্ড কিপিং একটা জায়গাতে ঠিক আছে। এবার আমি আপনাকে বলি যে আগে কি হতো, আগে যদি আপনি খালি সেলসকে খালি ক্রেডিট করতেন আর এক্সপেন্সে খালি ডেবিট করতেন, তাহলে কিন্তু এই ডেবিট ক্রেডিট না মিললে কিন্তু আমি বুঝতাম না যে আমার নাম্বার গুলা ঠিক আছে কিনা। সো ইটস আ ফর্ম অফ প্রুফ অফ দ্য নাম্বারস দ্যাট আর রেকর্ডেড। ওকে, আচ্ছা। সো ডাবল এন্ট্রি বুক কিপিং আরো এবার যদি আপনাদেরকে সিরিয়াস মোডে যদি বুঝাই, যে যে কোনো ট্রানজেকশনের ডুয়াল এক্সপেক্ট আছে, দুইটা রেকর্ড করতে হবে, ঠিক আছে। ফর কারেক্ট প্রেজেন্টেশন বোথ অফ দেম শুড বি রেকর্ডেড। আর এইবার আমি আস্তে আস্তে আপনাদের আরো ডেপথে নিয়ে যাচ্ছি, যে যেটা রেকর্ড করবেন তাকে ক্লাসিফাই করতে হবে। আর এই ক্লাসিফিকেশন গুলো হবে আপনার অ্যাসেট, লায়াবিলিটি, রেভিনিউ, এক্সপেন্ডিচার, ঠিক আছে। দেখেন এক্সপেন্ডিচার এখানে আসলে হবে আমার ইয়ে হবে, হ্যাঁ, রেভিনিউ এন্ড এক্সপেন্ডিচার। আরেকটা জিনিস হচ্ছে, সেটা হচ্ছে আমার ক্যাপিটাল, আমি এটা আসলে এখানে লিখিনি। সো যাই আপনি ট্রানজেকশন করবেন, এই কথাটা আপনার জন্য খুব ইম্পর্টেন্ট, সবই 5টা ক্যাটাগরির মধ্যে থাকবে: অ্যাসেট, লায়াবিলিটি, রেভিনিউ, এক্সপেন্স এন্ড ক্যাপিটাল। সো ইম্প্যাক্ট অফ ইচ ট্রানজেকশন ক্যান বি সিন অর মেজার্ড। সো আমি যখন কোনো বিজনেস ট্রানজেকশন হয়, আমি যখন তাকে দুই জায়গাতে রেকর্ড করতেছি, ক্লাসিফিকেশন করার পর আমি জানি যে আসলে আমার দুই সাইডে কত টাকা ঢুকছে, এন্ড দিন শেষে আমার টোটাল অ্যাসেট মাস্ট ইকুয়াল টোটাল ইকুইটি এন্ড লায়াবিলিটি। এইটাই হচ্ছে আমার অবজেক্টিভ আসলে 16 ব্যাচ। সো এতটুকু বুঝেন যে ডাবল এন্ট্রি অ্যাকাউন্টিং সিস্টেম আমরা করছি যাতে করে আমার দিন শেষে আমার টোটাল অ্যাসেট আর টোটাল ইকুইটি এন্ড লায়াবিলিটি যাতে আমার সমান হয়। এই জন্যই আমার ডাবল এন্ট্রি অ্যাকাউন্টিং সিস্টেম। সো একাধারে হচ্ছে ফ্রড প্রিভেন্ট করে, এটা হচ্ছে আমাকে একটা অ্যাকুরেসির একটা কনসেপ্ট দিচ্ছে, আর থার্ড হচ্ছে আমার অ্যাসেট আর ইকুইটির একটা মানে ব্যালেন্স আমাকে দিচ্ছে সে, ঠিক আছে। আর এটাকে যদি আমি আরেকটু এক্সপ্যান্ড করি আপনাদেরকে দেখাই, ওই যে বললাম যে প্রতিটা অ্যাকাউন্টিং ট্রানজেকশন আপনার 5 ক্যাটাগরিতে রেকর্ড হবে: অ্যাসেট, এক্সপেন্স, লায়াবিলিটি, ইকুইটি এন্ড রেভিনিউ। সো যদি আমার অ্যাসেট বাড়ে তাইলে আমি তাকে ডেবিট করবো,
এক্সপেন্স বাড়লে আমরা তাকে ডেবিট করব, ঠিক আছে। লায়াবিলিটি, ইকুইটি অ্যান্ড রেভিনিউ যদি আমার বাড়ে তাহলে তাকে আমরা ক্রেডিট করব। সেম ওয়েতে লায়াবিলিটি, ইকুইটি, রেভিনিউ যদি আমার কমে যায় তাকে আমরা ডেবিট করব। ওকে, এই জিনিসটা আপনারা দেখলে একদম ক্লিয়ার হয়ে যাবে। সব কথা শেষ কথা হচ্ছে এটা, আমি যে বললাম যে 5টা ক্যাটাগরিতে আমি রেকর্ড করব। আমার ব্যালেন্স শিটে থাকে 3টা ক্যাটাগরি, অ্যাসেট, লায়াবিলিটি এন্ড ক্যাপিটাল। সো অ্যাসেট ইউজুয়ালি আমার বাড়বে, নর্মাল ব্যালেন্স সবসময় ডেবিট থাকবে, লায়াবিলিটি থাকে ক্রেডিট, ক্যাপিটাল থাকে আমার ক্রেডিট ব্যালেন্স। সো অ্যাসেট আমার যখন বাড়ে তখন ডেবিট হয়, কমে গেলে ক্রেডিট হয়। লায়াবিলিটি এন্ড ক্যাপিটাল যখন বাড়ে তখন আমার ক্রেডিট হয়, কমে গেলে ডেবিট হয়। সো লায়াবিলিটি এন্ড ক্যাপিটাল ইউজুয়ালি আমার কোন সাইডে থাকবে? ক্রেডিট সাইডে থাকবে, ঠিক আছে। এবার হচ্ছে প্রফিট এন্ড লস অ্যাকাউন্টের দুটো আইটেমের কথা বলি, রেভিনিউ এন্ড এক্সপেন্সেস। সো রেভিনিউ যখন আমার বাড়ে তখন আমার ক্রেডিট করি আমরা টি অ্যাকাউন্টে থাকে, আর এক্সপেন্স যদি আমার কখনো বাড়ে তাকে আমি ডেবিট সাইড করি। আর উল্টাটা হচ্ছে কমে গেলে এক্সপেন্স আমার ক্রেডিট, রেভিনিউ যদি কমে যায় তাহলে তাকে আমরা ডেবিট করি। যাই করব আমরা এই টি অ্যাকাউন্ট অনুযায়ী করবো। এইটাই হচ্ছে আমার ডাবল এন্ট্রি বুক কিপিং আর কি। ওকে, এইটাই আমার অ্যাকাউন্টিং ইকুয়েশন, যেটা আপনাদেরকে আমি দেখাচ্ছি উইথ এন এক্সাম্পল। আপনাদের লাকি, আপনাদের ক্লাস বেশি আমি টানছি না আজকে, ঠিক আছে। এন্ড থ্যাঙ্কস টু ইউ অ্যাজ ওয়েল, যে আপনারা আসলে গ্রাস্প করতে পারছেন আর আমাকে আকাশ বাতাস কোশ্চেন করে আমাকে মানে ইয়ে করে দেননি, ডিস্ট্রাক্ট করে দেননি। বাট আই এম অলসো অ্যাফ্রেড যদি কেউ থেকে থাকেন যে বেসিক্স গুলো না বুঝেন, আমি ক্লাস আপনাদের আমি সবার কোশ্চেন দিব, ঠিক আছে। সো এখানে নাথিং টু ফিল ব্যাড যে আমি কোশ্চেন গুলো করতে পারছি না বা আমার কিছু উইকনেস আছে। ওকে, মুভিং অন। আমার অ্যাকাউন্টিং ইকুয়েশন কি? অ্যাসেট ইজ ইকুয়ালস টু ইকুইটি প্লাস লায়াবিলিটি, রাইট। এখানে আমরা আরো দুটো জিনিস অ্যাড করতে পারি, ঠিক আছে। আমি যে বললাম না যে 5 কম্পোনেন্টস অফ ফাইন্যান্সিয়াল স্টেটমেন্টস কি কি? অ্যাসেট, ইকুইটি, লায়াবিলিটি, ইনকাম এন্ড এক্সপেন্স। তাইলে অ্যাসেট প্লাস এক্সপেন্স ইজ ইকুয়ালস টু ইকুইটি প্লাস লায়াবিলিটি প্লাস ইনকাম বা রেভিনিউ আমার, ঠিক আছে। এটাকে যদি আমি আরো গুছায় লিখি, অ্যাসেট ইজ ইকুয়ালস টু আপনার ইকুইটি প্লাস লায়াবিলিটি মাইনাস এক্সপেন্সেস প্লাস ইনকাম, ঠিক আছে। আমরা যদি এটাকে আবারও মানে নতুন ভাবে লিখি, অ্যাসেট ইজ ইকুয়ালস টু ইকুইটি প্লাস লায়াবিলিটি প্লাস নেট ইনকাম। ক্লিয়ার? অ্যাকাউন্টিং ইকুয়েশনটা কি বুঝতে পারছেন সবাই? আমার ক্লাসে কয়জন আছেন যারা আগে অ্যাকাউন্টিং করেননি? টেল মি। আচ্ছা, আমাকে আপনারা নক করে জানাতে পারেন, আই উইল রেসপন্ড ইন কাইন্ড। আমার কথা হচ্ছে আপনারা যারা নন অ্যাকাউন্টিং ব্যাকগ্রাউন্ড আছেন, এখানে কোনো কিছু কারো কোনো এজ নাই যে আপনারা পিছিয়ে যাচ্ছেন বা অনেক কিছু স্ট্রাগল করবেন, একদমই না। আমার স্লাইডস আর নন কমপ্লেক্স এনাফ ফর ইউ টু আন্ডারস্ট্যান্ড, এন্ড আমি আপনাদেরকে এক্সপ্লেনও করে যাব wherever it is required and whenever you ask for it, ঠিক আছে। সো আপনাদেরকে একটা বইয়ের এক্সাম্পল দিয়ে আমি এখানে নিয়ে আসছি। একটা বিজনেস স্টার্ট করেছে 1 লাখ টাকার ক্যাপিটাল ক্যাশ দিয়ে, ঠিক আছে। তাহলে হোয়াট ইজ গোয়িং টু বি মাই অ্যাকাউন্টিং ইকুয়েশন? আমার অ্যাসেট সাইডে কি হবে? ক্যাশ ডেবিট, ক্যাপিটাল ক্রেডিট। আরো পরে, আমরা এখন ওখানে যাচ্ছি না। আমার অ্যাকাউন্টিং ইকুয়েশন অ্যাসেট ইজ অ্যাসেট ইকুয়ালস টু সাইডে স্যার ইকুইটি প্লাস ক্যাশটা ইনক্রিজ লায়াবিলিটি। হবে। হ্যাঁ, তাইলে আমার অ্যাসেট সাইডে 1 লাখ টাকা ক্যাশ শো করবে, ঠিক আছে। আমার ইকুইটি কি বেড়েছে? আমি যেহেতু বলছি যে ক্যাপিটাল ইনভেস্ট করেছি, তার না স্যার, আমার ইকুইটিতেও 1 লাখ টাকা শো করবে। আমার কি কোনো লায়াবিলিটি আসছে এখানে? না। সেলফ ফান্ডেড, ঠিক আছে। সো দেয়ার ইজ নো ইনস্ট্যান্স অফ লায়াবিলিটি। ওকে, নাম্বার 2। এবার আপনারা খেয়াল করেন, ইকুইপমেন্ট কিনেছি 20,000 টাকা, ডিপোজিট করেছি ব্যাংকে, ওই যে 1 লাখ টাকা ক্যাশ নিয়ে আসছিলাম, ওখান থেকে 5 লাখ টাকা ব্যাংকে ডিপোজিট করেছি। র ম্যাটেরিয়াল পারচেজ করেছি 2,000 টাকা, ঠিক আছে। তাইলে আমার অ্যাকাউন্টিং ইকুয়েশন কি হয়ে দাঁড়াবে বলেন? আগে আসেন, আমার ইকুইটি কি চেঞ্জ হচ্ছে? নো স্যার। ঠিক আছে, চিন্তা করে বলেন সবাই, ঠিক আছে। অল অফ ইউ, আপনারা কি ধরতে পারছেন কিনা? জি স্যার। ঠিক আছে, ফার্স্ট অফ অল আমার ইকুইটি কোনো মানে ইম্প্যাক্ট করেনি, কারণ আমি কোনো বিজনেসে ক্যাপিটাল ইনজেক্টও করিনি, আমি সেলও করিনি যে আমার রেভিনিউ ইনকাম আসছে। খেয়াল করে দেখেন, দ্যাট মিনস আমার ইকুইটি ইজ আনটাচড। লায়াবিলিটি, আমি ইকুইপমেন্ট কিনেছি ক্যাশ দিয়ে, আমার বিজনেস আমার নিজের টাকা দিয়ে, ডিপোজিট করেছি নিজের টাকা দিয়ে, র ম্যাটেরিয়ালও পারচেস করেছি আমার ইনিশিয়াল ইনভেস্টমেন্ট দিয়ে। সো আমি কোনো লোন নেইনি যেখান থেকে আমার এই টাকাটা যাচ্ছে। সো ইকুইটি অ্যান্ড লায়াবিলিটিতে কোনো ইম্প্যাক্ট নাই। অল দ্য ইম্প্যাক্ট কোথায় যাচ্ছে? ওই যে 1 লাখ টাকা দিয়ে আমি স্টার্ট করলাম, তার থেকে 20,000 টাকা মাইনাস হয়ে 20,000 টাকা আমি ইকুইপমেন্ট হিসাবে আমি রেকগনাইজ করলাম, ঠিক আছে। 5,000 টাকা আমার ছিল 1 লাখের মধ্যে, সেটাকে আমি মাইনাস করে সেটা আমি ব্যাংকে ডিপোজিট করলাম, সো এটা ক্যাশ এট ব্যাংক হয়ে গেল। ওকে,
র ম্যাটেরিয়াল পারচেজ করলাম 1 লাখ টাকা দিয়ে, সো এই 1 লাখ থেকে 2000 মাইনাস হয়ে আমার র ম্যাটেরিয়াল ইনভেন্টরি হিসেবে 2000 অ্যাড হলো। তাহলে পুরোটাই কিন্তু আমার ইকুয়েশনের ইম্প্যাক্ট আসছে অন দি অ্যাসেট সাইড। এনি কোশ্চেন্স ফ্রম এনিবডি? আচ্ছা, গুডস কস্টিং 2000 সোল্ড ফর টাকা 5000, এইবার আমার ইম্প্যাক্ট আসবে। ঠিক আছে, রেভিনিউ আমার হচ্ছে স্যার। ইকুইটিতে, হ্যাঁ আমার রেভিনিউতে আমার ইম্প্যাক্ট আসবে। প্রথম কথা, Yes. আমার অ্যাসেটে কি কোনো ইম্প্যাক্ট আছে? জি স্যার। নো স্যার। আছে। আমি যে ইনভেন্টরি ক্যাশ 2000 টাকা বাড়বে। কিনেছি, হ্যাঁ আস্তে আস্তে, রাইট, গুড। ফার্স্ট অফ অল, আমি যে 2000 টাকার ইনভেন্টরি আজকে পারচেস করেছিলাম, সেই ইনভেন্টরিটা কিন্তু আমার চলে যাচ্ছে, সো ইনভেন্টরি মাইনাস 2000। আবার ওই দিক দিয়ে আমি যেহেতু সেল করেছি, আমার ক্যাশ আসছে বা রিসিভেবল আসছে, বোথ অফ দেম আর অ্যাসেট। ঠিক আছে, তাহলে আমার অ্যাসেট সাইডে খেয়াল করে দেখেন 3000 টাকা বেড়ে গেল, মাইনাস 2000 প্লাস 5000। আবার ওইদিকে আমার একুইটি কি হলো? একুইটি হচ্ছে আমি যেহেতু গেইন করেছি, নেট ইনকাম হয়েছে, আমার 1 লাখের সাথে 3000 টাকা এখানে অ্যাড হয়ে গেল, নো চেঞ্জ ইন লায়াবিলিটি। সো আপনাকে অ্যাকাউন্টিং ইকুয়েশনটা আগে বুঝতে হবে, তারপর প্রতিটা সিনারিওতে কি কি ইম্প্যাক্ট আসে সেটা আপনার বুঝতে হবে। এটা এক্সামে আসে কিন্তু, খুব সহজ জিনিস, বাট এটাই কিন্তু আমাদের স্টুডেন্টরা ফল্টার করে, যেটা আমাকে আসলে অনেক বেশি আপসেট করে। ঠিক আছে, এবার হচ্ছে পারচেজিং ক্রেডিট। খেয়াল করে দেখেন, আমি র ম্যাটেরিয়াল বা ইনভেন্টরি পারচেস করেছি। ঠিক আছে, সো ইনভেন্টরি পারচেস করলে আমার কি হয়? অ্যাসেট বেড়ে যাচ্ছে, এক। দ্বিতীয় কথা, 2000 টাকার মানে 6000 টাকার ইনভেন্টরি পারচেস করেছি, নাকি 1000 টাকার ইনভেন্টরি পারচেস করেছি ইন ক্রেডিট, তাহলে আমার এক সাইডে 1000 টাকা বেড়ে গেল, অ্যাসেট বেড়ে গেল 1000, আর কি বাড়ছে? অ্যাকাউন্টস পেয়েবল আসছে অ্যাকাউন্টস স্যার। পেয়েবল, which is a liability। ঠিক আছে, and Yes, sir. on the other hand, আমার অ্যাসেট, আবার দেখেন ব্যাংক লোন নিচ্ছি, সো ব্যাংক লোন যখন নিয়ে আসেন আপনার হাতে কি হয়? ক্যাশ পাচ্ছেন। ক্যাশ তাহলে আপনার ক্যাশ হলে অ্যাসেট বেড়ে ক্যাশ যাচ্ছে, বাড়বে, লাইবিলিটি বাড়বে। গুড, লায়াবিলিটিও বাড়ছে। তাহলে লায়াবিলিটি টোটালি আমার বেড়ে দাঁড়ালো 6000। ঠিক আছে, 1000 ছিল আমার সাপ্লায়ার ক্রেডিট, আর 5000 টাকা হচ্ছে আমার ব্যাংক লোন। আর ওই দিক দিয়ে আমার কি হচ্ছে? আমি যেহেতু অ্যাসেট পারচেস করছি 1000 টাকা, আর ক্যাশ আসছে আমার লোনে, এটা। আর নো চেঞ্জেস ইন ইকুইটি। এই জিনিসগুলো আপনাদেরকে খুব ভালো করে জানতে হবে। ঠিক আছে, আই বিলিভ আপনারা এটা ভালো করে পারবেন। এটা হচ্ছে অ্যাকাউন্টিং ইকুয়েশনটাকে আপনাকে মিলিয়ে দেখা, যে কি এটা এখন এক্সামে এভাবে আসে না, এটা আগে একটা সময় আসতো, বাট এটা আপনাদের কনসেপ্টের জন্য খুব ইম্পর্টেন্ট। যেমন প্রতিটা ট্রানজেকশন, এটা আপনাদের একটা বইয়ের সাম আছে, আমি এটাকে এখানে তুলে নিয়ে আসছি চ্যাপ্টার 2 এ। যেমন বিজনেসে যখন ওনার ইনভেস্ট করে, তখন আপনার কি হচ্ছে? অ্যাসেট বাড়ছে, ক্যাশ, লায়াবিলিটিতে কোনো চেঞ্জ আসছে না, আপনার ক্যাপিটাল আপনার বেড়ে যাচ্ছে। ঠিক আছে, ওনার্স ইকুইটি বাড়ছে। আপনি যখন ব্যাংকের থেকে লোন নিচ্ছেন, আপনার কি হচ্ছে? অ্যাসেট বাড়ছে, ক্যাশ বাড়ছে। ঠিক আছে, আবার অন দি আদার হ্যান্ড আপনার লায়াবিলিটি বাড়ছে, নো চেঞ্জেস ইন ক্যাপিটাল। আপনি যখন প্রিন্টার পারচেস করেন ক্যাশ দিয়ে, আপনার একটা অ্যাসেট বাড়ছে, প্রিন্টার, ফিক্সড অ্যাসেট, আবার ওই দিক দিয়ে আপনার ক্যাশ কমে যাচ্ছে 1000। সো সব অ্যাসেটের মধ্যেই সীমাবদ্ধ আপনার লায়াবিলিটি, ক্যাপিটালে নো চেঞ্জ। সার্ভিস রেভিনিউ ফর ক্যাশ, আপনি সেল করে টাকা পেয়েছেন। ঠিক আছে, আর এটা কিন্তু আপনি ক্রেডিটে ইয়ে করেছেন, যদি আমি ওটাকে ধরে নিই। সো যদি আমি ক্রেডিটেও যদি করি, খেয়াল করেন, আর যদি, আচ্ছা ঠিক আছে, ক্রেডিট আমি কনফিউজ করবো না আপনাদেরকে, এটা ক্যাশের থ্রুতে করেছেন। ঠিক আছে, আমি যদি ক্যাশ দিয়ে যদি কোনো প্রোডাক্ট সেল করি, প্রথমত আমার অ্যাসেট বেড়ে যাবে। ঠিক আছে, আমার ক্যাশ পাচ্ছি। দ্বিতীয়ত আমার গেইন হচ্ছে, এই গেইনটা হচ্ছে আমার ক্যাপিটালে যোগ হচ্ছে। নাম্বার 5 হচ্ছে সার্ভিস রেভিনিউ অন অ্যাকাউন্ট, একই জিনিস, এটা ছিল ক্যাশ আর এটা হচ্ছে অন ক্রেডিট। তাহলে ঠিক আছে, তাহলে আমার অ্যাকাউন্টস রিসিভেবল বেড়ে যাচ্ছে, which is an asset। ঠিক আছে, অন দি আদার হ্যান্ড আমার ক্যাপিটালে কি হচ্ছে? আমার ক্যাপিটাল, আমার ইনকাম বেড়ে আমার ক্যাপিটাল বেড়ে গেছে। সাপ্লাইজ অন অ্যাকাউন্ট, এটা উল্টা, এটা হচ্ছে আমি এবার পারচেস করেছি, ক্রেডিট পারচেস করেছি। সো ক্রেডিট পারচেস যদি করি, আমার অ্যাসেট বাড়লো। ঠিক আছে, র ম্যাটেরিয়ালস, ইনভেন্টরি আমার আসলো। আর যেহেতু অন অ্যাকাউন্ট করেছি, অন অ্যাকাউন্ট মানে কি? ক্রেডিটে, দ্যাট মিনস আমার লায়াবিলিটি বাড়লো। দেখেন, যাই করি না কেন, আমার অ্যাকাউন্টিং ইকুয়েশন হ্যাজ টু ম্যাচ। ঠিক আছে, রিপেয়ারস অফ ইকুইপমেন্ট, এটা আপনাদের কেউ বলেন, এটা কি হবে? রিপেয়ার অফ ইকুইপমেন্টের ট্রিটমেন্টটা কেন এটা? আমার অ্যাসেট, লায়াবিলিটি, ক্যাপিটালের ট্রিটমেন্ট কেন লায়াবিলিটি আর ক্যাপিটালে পাচ্ছেন? টেল মি। স্যার এটা ক্যাপিটাল এক্সপেন্স টিচার, এটার জন্য ক্যাপিটালে থেকে মাইনাস হবে। ইয়াস, মানে ফার্স্ট অফ অল, আমি যদি আজকে রিপেয়ার করি, ঠিক আছে, রিপেয়ার হচ্ছে আমার রেভিনিউ এক্সপেন্ডিচার।
সো রেভিনিউ এক্সপেন্ডিচার কি? রেভিনিউ এক্সপেন্ডিচার হচ্ছে আমার এক্সপেন্স, এন্ড এক্সপেন্স হলে আমার প্রফিট কমে যায়। দ্যাট মিনস আমার ক্যাপিটাল 400 টাকা কমে গেছে। এটা কি ক্লিয়ার? আর দ্বিতীয়ত Yes, sir. হচ্ছে আমার লায়াবিলিটি বাড়লো কেন? আপনাদের অনেকেরই কোশ্চেন আসতে পারে যে এটা তো আমার অ্যাসেট কমে যাওয়া উচিত ছিল। আমার কথা হচ্ছে আমি এটা বাকিতে করাইছি। হ্যাঁ, ভেরি গুড, ঠিক আছে, ভেরি গুড। সো যখন এটা দেখবেন যে লায়াবিলিটিতে, দ্যাট মিনস ইটস অন অ্যাকাউন্ট, ঠিক আছে। সো এই জন্য আমার লায়াবিলিটি বেড়ে গেল, ক্যাপিটাল কমে গেল। ওনার্স উইথড্রয়াল, ওনার্স উইথড্রয়াল হচ্ছে ড্রয়িংস, হচ্ছে আপনি বিজনেস থেকে আপনার টাকা নিয়ে নিলেন, তাহলে ক্যাশ কমে যাবে আর ওইদিকে ক্যাপিটালও কমে যাবে আপনার, ঠিক আছে। পেমেন্ট অফ লোন, আপনি লোন যদি শোধ করে দেন, প্রথমত হচ্ছে আপনি যে ক্যাশটা, আপনার ক্যাশ কমে যাবে, সো অ্যাসেট কমে গেল, আবার ওই দিক দিয়ে আপনার কি হলো, লায়াবিলিটিও কমে গেল। ওকে, আর কালেকশন অফ অ্যাকাউন্টস, এটা ইম্পর্টেন্ট। এটা হচ্ছে নাম্বার 5 এর সাথে নাম্বার 10 ইজ রিলেটেড। নাম্বার 5 এ আপনি কি করছেন, যে সেল করেছেন অন ক্রেডিট, যার কারণে আমার অ্যাকাউন্টস রিসিভেবল হয়েছে, আর ওইদিকে আমার ইনকাম হয়ে গেইন হয়েছে, দেখে ক্যাপিটাল বেড়ে গেছে। এইবার আপনি কাস্টমারের কাছ থেকে টাকা পেয়েছেন, তাহলে দেখেন এই কাস্টমারের কাছ থেকে টাকা পেলে আপনার ক্যাপিটালে কোনো ইম্প্যাক্ট আছে? চিন্তা করে বলেন, ক্যাপিটালে কেন ইম্প্যাক্ট নাই? আপনি তো টাকা পেলেন। স্যার আমি তো একবার সেলস যখন আমি করছি তখন ক্যাপিটালে দেখাইছি রেভিনিউ হিসাবে, এখন তো আমার Very নগদ good. টাকা আসছে, সম্পদ বাড়ছে, একই হ্যাঁ, সাথে আমার অ্যাকাউন্ট রিসিভেবলটা কমে যাবে স্যার। না মেবি, থ্যাংক ইউ। আর না, আমার যেটা দরকার সেটা একদম অ্যাকুরেটলি বলেছেন। তো জিনিসটা হচ্ছে যে এক হচ্ছে অ্যাকাউন্টস রিসিভেবল কমে গেল, এটা হচ্ছে আমার মাইনাস, আর পজিটিভটা হচ্ছে আমি ক্যাশ এখন আমি অ্যাড করেছি, সো আমার অ্যাসেট সাইডে এটার ইম্প্যাক্ট হবে। ওকে, সো ফাইনালি আমার টোটাল অ্যাসেট হচ্ছে 36,450, লায়াবিলিটি ইজ 20,600, ক্যাপিটাল হচ্ছে 15,850। কোনো জায়গাতে আমার ইমব্যালেন্স নাই, and that is the beauty of accounting equation, and that is the beauty of double entry accounting system. So যাই আপনার হয়, যাই ট্রানজেকশন হয়, তাকে আপনি কি করবেন, এই 5টা ক্যাটাগরিতে আমরা তাকে রেকগনাইজ করি, ঠিক আছে। এন্ড যাই আমার ট্রানজেকশন হয়, অ্যাসেট বাড়লে আমার ডেবিট, কমলে হচ্ছে ক্রেডিট। লায়াবিলিটি এন্ড ক্যাপিটাল যদি বেড়ে যায় সেটা হচ্ছে আমার ক্রেডিট, কমে গেলে হচ্ছে আমার ডেবিট। এন্ড দিন শেষে আমার টোটাল অ্যাসেট সাইড মাস্ট ইকুয়াল লায়াবিলিটি এন্ড ক্যাপিটাল সাইড, ঠিক আছে। আচ্ছা, এটা এখন আমি আপনাদেরকে লাইট ওয়েট কিছু জিনিস বুঝে আমি চ্যাপ্টারটা ক্লোজ করবো। সেটা হচ্ছে, এটা আমাদের চ্যাপ্টার 1 আর 2 থেকে এটা এক্সামে আসে মাঝে মধ্যে, কনসেপ্ট গুলো অ্যাক্রুয়ালস কনসেপ্ট। অ্যাক্রুয়াল কনসেপ্ট হচ্ছে আমরা যখন অ্যাকাউন্টিং করি, আমরা ক্যাশ বেসিসে করি না। একটা সময় ছিল যে আপনি সেল করে টাকা পেলে তখন আপনি রেভিনিউ রেকগনাইজ করতেন, ঠিক আছে। এক্সপেন্স, টাকা না পেমেন্ট করলে আপনি এক্সপেন্স রেকগনাইজ করতেন না। সো ফাস্ট ফরওয়ার্ড টু IFRS এন্ড IAS, আমাদের কনসেপচুয়াল ফ্রেমওয়ার্ক, যে তারা বললো যে না, তুমি যখন সেল করবা, টাকা পাও কি না পাও, ইউ রেকগনাইজ সেলস। আর তুমি যখন এক্সপেন্স করবা, টাকা দাও কি না দাও, তুমি এটাকে এক্সপেন্স হিসেবে রেকগনাইজ করবা। সো টাকা যদি বাকি থাকে, এক্সপেন্স যখন আমার হয়, তখন আমি পেয়েবল ক্রিয়েট করি। আর যখন আমি ইনকাম যদি আমি করি, ঠিক আছে, মানে আর্ন যদি আমি করি, কিন্তু আমি এখনো টাকা যদি না পাই, তাহলে তাকে আমরা কি করি, অ্যাকাউন্টস রিসিভেবল হিসেবে রেকগনাইজ করি। বাট আমার তাকে সেলস হিসেবে রেকগনাইজ করতে হবে, তাকে এক্সপেন্স হিসেবে রেকগনাইজ করতে হবে, ঠিক আছে। এইটাই এখানে বলার উদ্দেশ্য। ওকে, সো আমাদের IAS and IFRS is based on accruals concept, not cash মানে basis of account. এইবার হচ্ছে ট্রু এন্ড ফেয়ার ভিউ, একটা বেসিক কনসেপ্ট, এটা আপনাদের এখানে কনসেপ্টটা নেন মাথা থেকে, ঠিক আছে। ট্রু মানে কি বুঝায়? ট্রু মানে হচ্ছে আপনি যে ফাইন্যান্সিয়াল স্টেটমেন্ট প্রিপেয়ার করছেন, ইটস ফ্রি ফ্রম ম্যাটেরিয়াল মিসস্টেটমেন্ট, ঠিক আছে। ফ্রি ফ্রম ম্যাটেরিয়াল মিসস্টেটমেন্ট, এই ওয়ার্ডটা অনেক বেশি ইম্পর্টেন্ট, এটা আপনার অডিট অ্যাসুরেন্সও পাবেন। আমরা ট্রু এন্ড ফেয়ার ভিউ সারা জীবন জানবো, পড়বো, এই যে আমি এখনো দেখি এটা, ঠিক আছে। ট্রু মানে হচ্ছে আপনি যে ফাইন্যান্সিয়াল স্টেটমেন্ট প্রেজেন্ট করছেন তার মধ্যে কোনো ভুল ভ্রান্তি নাই। এবার আমাকে বলেন, আমি কি আপনাকে বলবো যে 100% ভুল ভ্রান্তি ছাড়া আপনার ফাইন্যান্সিয়াল স্টেটমেন্ট? এনিবডি আমাকে বলেন। না স্যার, কারণ আমরা রিজনেবল অ্যাসুরেন্স রিজনেবল অ্যাসুরেন্স, ইয়েস, বাট যখন স্যার আমরা কাজ করি তখন তো স্যার আমরা স্যাম্পলিং বেসিসে কাজ করি, কারণ ওইখানে আমাদের 100% এনশিওর করা মানে সম্ভব হয় না। অ্যাকুরেট, ঠিক তারপরে আছে। কিছু প্রভিশন থাকে স্যার, যেগুলো হচ্ছে আপনার এস্টিমেটেড, যেরকম ইলেকট্রিসিটি বিল, সেজন্য যে এস্টিমেটেড কিছু নেওয়া হয়, সেজন্য আছে একদম ট্রু হয় না স্যার, এরকম কিছু কি? না, আপনারা কারেক্ট, অনেকটুকু কারেক্ট। এবার আমি আপনাদেরকে জাস্ট পিন পয়েন্ট করছি। আমি যখন ফাইন্যান্সিয়াল স্টেটমেন্ট প্রিপেয়ার করি, মানে হিউম্যান বিং তো আমরা, তাই না, মিস্টেক হতেই পারে, ঠিক আছে। সো মিস্টেক আমি যখন, তাহলে যদি আমি বলি যে ফাইন্যান্সিয়াল স্টেটমেন্ট প্রিপেয়ার করছি এন্ড আমি ট্রু কনসেপ্ট ইউজ করছি, খেয়াল করেন, তার মানে ট্রু মানে যেটাকে আমি বলছি আপনাকে যে 100% অ্যাকুরেট,
ইজ দিস পসিবল? নো। যে আমার ফাইন্যান্সিয়াল স্টেটমেন্টে কিছু ভুল ভ্রান্তি থাকতেই পারে, বাট আমি যখন ট্রু বলবো, আই নিড টু এনশিওর যে আমার ফাইন্যান্সিয়াল স্টেটমেন্টে ম্যাটেরিয়াল মিসস্টেটমেন্ট নাই। এই ওয়ার্ডটা আমি এখানে বোঝাতে চাচ্ছি। এটা আমাদের ট্রু ফলসে কিছু এমসিকিউতে আসছে। স্টুডেন্টরা যেটা মনে করে যে ট্রু মানে হচ্ছে 100% অ্যাকুরেট, দ্যাট ইজ নট দ্য কেস। আমাকে এখানে যেটা হবে যে ম্যাটেরিয়াল মিসস্টেটমেন্ট নাই। এবার আমি আপনাকে ওয়ার্ডটা বলি, মিসস্টেটমেন্ট মানে মিস্টেক, ঠিক আছে? আর ম্যাটেরিয়াল মানে হচ্ছে কি, এই ওয়ার্ডটা একটু পরে আমি এখানে আসছি আপনাদেরকে। এটা কোথায় আছে ম্যাটেরিয়ালটা, আমি আগে একটু শো করি আপনাদেরকে। যে কোনো ইনফরমেশনকে আমরা ম্যাটেরিয়াল হিসেবে গণ্য করব যেটা যদি আপনি বাদ দেন বা যদি ভুল করে প্রেজেন্ট করেন, তাহলে আপনার ইউজারদের ডিসিশন মেকিং চেঞ্জ হয়ে যাবে। ইউজারদের ডিসিশন মেকিং কি, আমি ইনভেস্ট করব না করবো না একটা বিজনেসে। আজকে যদি আপনি একটা বড় কোনো এক্সপেন্স বাদ দিয়ে দেন, এই যে ওয়ার্ডটা অমিট করে দেন, তাহলে আমি কি হবে, আমি দেখবো প্রফিট হাই, আমি ওই বিজনেসে ইনভেস্ট করবো। বাট ওই এক্সপেন্সটা যদি থাকতো, ঠিক আছে, তাহলে প্রফিট হয়তো কমে যেত, তাহলে আমি হয়তো ইনভেস্ট করতাম না। তার মানে কি, ম্যাটেরিয়ালিটি হচ্ছে এমন কোনো একটা আইটেম, এমন কোনো একটা মিস্টেক বা এমন কোনো একটা অমিশন যেটা হলে ইউজারের ডিসিশন মেকিং চেঞ্জ হয়ে যাবে। অনলি দেন দ্যাট আইটেম ইজ ম্যাটেরিয়াল। সো আমাদের অ্যাকাউন্টিং কিন্তু যে কথাটা বলছেন আপনারা, যে রিজনেবল অ্যাসুরেন্স এর কথা, দিস ইজ ভেরি ইম্পর্টেন্ট। যে আমরা আসলে রিজনেবল অ্যাসুরেন্স এর বেসিসে কাজ করি। আমরা কেউ বলবো না যে আমরা 100% ঠিক ফাইন্যান্সিয়াল স্টেটমেন্ট প্রিপেয়ার করবো। সো আমরা যেটাকে ট্রু ফাইন্যান্সিয়াল স্টেটমেন্ট করি, ইটস নট 100% অ্যাকুরেট। ইট মিনস যে তার মধ্যে কোনো ম্যাটেরিয়াল মিসস্টেটমেন্ট নাই, মানে এমন কিছু নাই, এমন কোনো ভুল নাই যেটা ডিসিশন মেকিং চেঞ্জ হয়ে যাবে। আই হোপ আই এম ক্লিয়ার টু ইউ অল, ঠিক আছে? আর ফেয়ার যখন আমরা বলি, ফেয়ার মানে হচ্ছে ফেইথফুল রিপ্রেজেন্টেশন। ফেইথফুল রিপ্রেজেন্টেশন মানে হচ্ছে আমার এখানে কোনো সাবজেক্টিভ কোনো বায়াস নাই, যে আমি, আমাকে অপশন দেওয়া আছে, আমাকে আইন আমাকে অ্যালাউ করে, কিন্তু আমি এমন ভাবে করবো না যেটা আমার পয়েন্ট অফ ভিউটাকে আমি ইমপ্লিমেন্ট করতেছি। সো দিস মিনস ইট ইজ অবজেক্টিভ, নো সাবজেক্টিভ বায়াসনেস ইজ ইনভলভড। টেল মি, আপনাদের কোনো কোশ্চেন থাকলে। ওকে, সো দিস ইজ ভেরি ইম্পর্টেন্ট। আশা করি আপনাদেরকে এই কনসেপ্টটা বুঝাতে চাচ্ছি, ঠিক আছে? গোয়িং কনসার্ন, এটা আমাদের একটা ইম্পর্টেন্ট এরিয়া। আপনারা লাকি যে এগুলো ডেফিনিশন এখনো এক্সামে আসে না, ঠিক আছে, বাট ছোট ছোট এমসিকিউ আসে এখানে। সো আমরা যে ফাইন্যান্সিয়াল স্টেটমেন্ট প্রিপেয়ার করি, আমরা সবসময় গোয়িং কনসার্ন কনসেপ্টে তাকে প্রিপেয়ার করি। এন্ড গোয়িং কনসার্ন মানে হচ্ছে আমার বিজনেসটা ইনডেফিনিট ফিউচার পর্যন্ত সে বিজনেসে থাকবে। মানে আজকে যখন আপনি অডিট করতে যাবেন, আপনাকে সবার আগে চেক করতে হবে যে আপনার বিজনেসটা 1-2 বছরের মধ্যে বন্ধ হয়ে যাবে, ঠিক আছে? যদি সে 1-2 বছরের মধ্যে বন্ধ হয়ে যায়, তখন তাকে আমরা আর গোয়িং কনসার্ন কনসেপ্ট তাকে রাখবো না, তাকে আমরা ব্রেকআপ ভ্যালু হিসাবে তাকে আমরা কনসিডার করে তখন আমরা অ্যাকাউন্টিং ফলো করবো। বাট মেজরিটি অফ দ্য বিজনেস যখন আমরা তার ফাইন্যান্সিয়াল স্টেটমেন্ট প্রিপেয়ার করি, যদি আপনি আজকে কোম্পানির লোক হন আর আমি যদি অডিটর হই, তাহলে আমাকে অ্যাসেস করতে হবে যে তার গোয়িং কনসার্ন আছে কিনা। আর গোয়িং কনসার্ন বলতে আমি বুঝাচ্ছি যে বিজনেস ইনডেফিনিট ফিউচার পর্যন্ত কন্টিনিউ করবে, ঠিক আছে? হুইচ মিনস বিজনেসের কন্টিনিউইটি আছে, প্রফিট করছে, মানে হঠাৎ করে বন্ধ হয়ে যাবে না, ঠিক আছে? দিস ইজ ভেরি ইম্পর্টেন্ট, কারণ আমরা যখন গোয়িং কনসার্ন বেসিসে ফাইন্যান্সিয়াল স্টেটমেন্ট প্রিপেয়ার করি, তখন এটা একরকম হবে, এটা কস্ট বেসিসে হয়। আর যদি আমি আজকে ধরে নিই যে বিজনেস আর কন্টিনিউ করবে না, তখন কিন্তু তাকে আমরা ব্রেকআপ ভ্যালুতে মেথডে তাকে আমরা করি। তখন যেটা করি, তাকে মার্কেট ভ্যালু আমরা তাকে রেকগনাইজ করে থাকি, যেটা ইউজুয়ালি অনেক লো হয়ে থাকে, কারণ তখন আপনার ফিক্সড অ্যাসেটের দাম আর আগের দাম থাকবে না, অনেক কমে যাবে, কারণ আপনার বিজনেস তো বন্ধ হয়ে যাচ্ছে, ঠিক আছে? সো দিস ইজ ভেরি ইম্পর্টেন্ট টু আন্ডারস্ট্যান্ড। এন্ড গোয়িং কনসার্ন কখন, এই গোয়িং কনসার্নে আমি এতটা ডেপথে যাব না, এটা আপনারা জাস্ট একটু দেখে রাখেন। গোয়িং কনসার্ন এক, আপনার বিজনেসের লিকুইডিটি পজিশন খারাপ হয়ে যাচ্ছে, আপনি ব্যাংকের থেকে লোন পাচ্ছেন না, ঠিক আছে, আপনি কাস্টমারদের কাছ থেকে টাকা পাচ্ছেন না। আচ্ছা তহিদ, ফেয়ার মানে হচ্ছে ফ্রি ফ্রম সাবজেক্টিভ বায়াস, ঠিক আছে? ফ্রি ফ্রম সাবজেক্টিভ বায়াস হচ্ছে, আমি আপনাদের খুব সহজ এক্সাম্পল দিই। আজকে আমাকে আইএফআরএস বলছে যে আমি যে কোনো অ্যাকাউন্টিং মেথড ইউজ করতে পারি, কিন্তু আমাকে দেখতে হবে যে আইএফআরএস আমাকে অ্যালাউ করলেও আমাকে এমন ভাবে প্রেজেন্ট করতে হবে। যেমন আমি আপনাকে আবারই এক্সাম্পল নিয়ে গেলাম, ফাইন্যান্সিয়াল লিজ এন্ড অপারেটিং লিজ। আমাকে যদি দুটোই পারমিট করে থাকে, কিন্তু আমি জানি যে ফাইন্যান্সিয়াল লিজ দেখালে আমার প্রফিট বেশি আসবে, অপারেটিং লিজ দেখালে আমার প্রফিট কম আসবে, ঠিক আছে? কিন্তু আমি যদি দেখা গেল যে আমি আজকে তাকে ফাইন্যান্সিয়াল লিজ দিয়ে আমি প্রফিট ইচ্ছা করে কম দেখাচ্ছি, মানে প্রফিট বেশি দেখাচ্ছি, তাহলে এটা কিন্তু ঠিক হচ্ছে না। আমাকে বিজনেসের নেচার শ্যাল ডিকটেট হোয়াট অ্যাকাউন্টিং প্রসেস এন্ড পলিসি শুড আই ইউজ। আমি অপশন থাকলো মানেই না যে আমি তাকে ইচ্ছা মতো ইউজ করবো। সো দ্যাট ইজ দ্য কেস অফ ফেয়ারনেস।
মানে সাবজেক্টিভিটি এখানে নাই, এখানে আমি অবজেক্টিভলি আমি করছি, আমার কিপিং মাই স্টেক হোল্ডার ইন মাইন্ড। ওকে, আচ্ছা, গোয়িং কনসার্ন যেটা বলছিলাম যে আমার গোয়িং কনসার্ন প্রবলেম গুলা কি, এক হচ্ছে লিকুইডিটি পজিশন, ব্যাংক যদি আমাকে লোন না দিয়ে থাকে, আমাকে যদি লিমিট না দেয়, আমি কিন্তু বিজনেস কন্টিনিউ করতে পারবো না, কারণ তখন আমি প্রোডাকশনের জন্য টাকা দিতে পারবো না, সাপ্লায়ারকে টাকা দিতে পারবো না। সো দ্যাট ইজ আ কেস অফ লিকুইডিটি পজিশন ডিটেরিওরেটিং। এটা হচ্ছে আপনারা যখন অডিট করতে যাবেন, আপনারা গোয়িং কনসার্ন যখন চেক করবেন, এই পয়েন্ট গুলাকে চেক করবেন, ঠিক আছে। নাম্বার 2, হাই ফাইন্যান্সিয়াল রিস্ক। দেখা গেল যে লোনের পেমেন্ট করতে দেরি হচ্ছে, বা লোনের পেমেন্ট টাইমলি করতে পারছে না, বা লোনের পেমেন্ট 2-3 মাস ধরে মিস হচ্ছে, তখন আমরা এটাকে বলি হাই ফাইন্যান্সিয়াল রিস্ক, ঠিক আছে। নাম্বার 3 ইজ ভেরি ইম্পর্টেন্ট। একটা বিজনেসের বেসিক কেসে যদি বুঝেন তার গোয়িং কনসার্ন হবে কি হবে না, আপনি কিভাবে বুঝবেন? আপনি দেখবেন সে টানা কয়েক বছর ধরে লস করে যাচ্ছে, তাহলে দ্যাট ইজ আ কেস অফ সিগনিফিকেন্ট ট্রেডিং লস, যেটা গোয়িং কনসার্নের একদম মোস্ট ইম্পর্টেন্ট আপনার সিমটম। অ্যাগ্রেসিভ গ্রোথ স্ট্র্যাটেজি। অনেক বিজনেস আছে যে ধুমায় সেল করে, ইভ্যালি কি করতো একটা সময়, যে আপনাকে অল্প দাম দিয়ে সেল করে দিত, ঠিক আছে, বাকিতে সেল করে দিত, সেল করে করে এমন করছে তার ব্যালেন্স শিট আপনার সে বড় করছে, সে রিসিভেবল বড় করছে, আবার ওইদিকে সেলস বাড়াইছে, সে গেইন দেখাইছে, কিন্তু এই গেইন তো আসলে সাস্টেইনেবল না, কারণ এই রিসিভেবল গুলো তো সে রিয়ালাইজ করতে পারে, রাইট। এই টাইপের অ্যাগ্রেসিভ গ্রোথ স্ট্র্যাটেজি যেটা আছে, যেটা আসলে আপনি সাস্টেইনেবল না, সেই টাইপের কেসে কিন্তু আপনি গোয়িং কনসার্ন হিসাবে একটা বিজনেসকে মার্ক করতে পারেন, ঠিক আছে। ইনক্রিজিং লেভেল অফ শর্ট টার্ম এন্ড ওভারড্রাফট, এটা অনেক ইম্পর্টেন্ট। এটা অনেক বিজনেস আছে তারা আসলে ফাইন্যান্সিং এর ম্যাচুরিটি বুঝে না, যেখানে লং টার্ম দরকার সেখানে শর্ট টার্ম লোন নেয়, আর যেখানে শর্ট টার্ম লোন সেখানে লং টার্ম লোন নেয়। এটার ইম্প্যাক্ট কি আমি বলি, আপনার দরকার মেশিনারি পারচেস করবেন, লং টার্ম লোন, 5 বছরের লোন, আপনি কি করলেন, ওই সেম অ্যামাউন্ট গিয়ে 1 বছরের জন্য একটা ব্যাংক ওভারড্রাফট নিয়ে আসলেন, তাহলে এত বড় ওভারড্রাফট নিয়ে আসলেন, সেটা আপনি শোধ করতে পারবেন না, ঠিক আছে। সো এই জিনিসগুলো যখন হয় তখন আপনার গোয়িং কনসার্ন প্রবলেমে আসে। আর এটা হচ্ছে ইনএবিলিটি অফ দ্য কোম্পানি টু মেনটেন লিকুইডিটি রেশিও। লিকুইডিটি রেশিও হচ্ছে আমার কারেন্ট অ্যাসেট বাই কারেন্ট লায়াবিলিটি। যদি আমরা দেখি যে কারেন্ট অ্যাসেট বাই কারেন্ট লায়াবিলিটি কমে যাচ্ছে, আমার লায়াবিলিটি বেড়ে যাচ্ছে এন্ড কারেন্ট অ্যাসেট কমে যাচ্ছে, ক্যাশ কমে যাচ্ছে, দিজ আর সিমটমস অফ গোয়িং কনসার্ন। সিরিয়াস লিটিগেশনস ফেসড বাই কোম্পানি, এটা মানে হচ্ছে বড় বড় কিছু মামলা আছে যেটা একটা কোম্পানিকে একেবারে নাই করে দেয়, ঠিক আছে, একেবারে নাই করে দেয়। অনেক বড় বড় বিজনেস আপনার জাস্ট একদিনের ব্যবধানে নাই হয়ে গেছে, ঠিক আছে। আপনি দেখবেন যে বাইরের দেশের ভোলসওয়াগনের দেখবেন একটা বড় লিটিগেশন আসছিল, যে তারা যেটাকে এনার্জি এফিশিয়েন্ট বলে থাকে ওদের গাড়ির ইঞ্জিনকে, দেখা গেছে যে এটা জার্মানিতে ওটা ব্রিজ করতো, কিন্তু সেটা কখনো মানে এটা শেয়ার করে, সেটা একটা অডিট টেস্টে সে ধরা পড়েছে, পরে আপনার জার্মানিতে তার অপারেশন কয়েকদিন যাবত তার বন্ধ ছিল, অন্য কোনো ছোট কোম্পানি হলে সে বন্ধ হয়ে যেত। সো এই সিরিয়াস লিটিগেশন গুলো আছে কিনা একটা কোম্পানির বিরুদ্ধেটা আপনাকে খেয়াল করতে হবে। ইন্টারনাল ম্যাটার্স, অনেক সময় কোম্পানির কিছু ছোট ছোট কেস থাকে যে লেবাররা কাজ বন্ধ করে দিয়েছে, ঠিক আছে, অনেক সময় দেখা যায় শিপ ব্রেকিং ইন্ডাস্ট্রির লেবাররা মারা গেলে স্ট্রাইক করে আপনার কোম্পানি বন্ধ করে দেয়। সো এগুলো কিন্তু অনেক সময় দেখতে হবে যে গোয়িং কনসার্নের ইস্যু কিনা। আর লাস্ট ওয়ান, ব্যাংক্রাপসি অফ মেজর কাস্টমার অফ আ কোম্পানি। এটা আপনারা অনেকে হয়তো মনে করেন যে একটা কাস্টমার চলে গেলে একটা বিজনেসের কি হয়, কিন্তু কিছু কিছু বিজনেসকে আপনার মনে রাখতে হবে তার কাস্টমার কিন্তু হাতে গোনা কয়টা। যেমন আজকে আপনারা মেশিনারি একটা সেলস এর কথা বললেন, যে আজকে যদি আমি মেশিনারি প্রডিউস করে সেল করি, আমাকে দেখতে হবে মেশিনারির যারা কাস্টমার তারাও কিন্তু বড় বড় পার্টি। সো ওরকম একটা বড় পার্টি যার কাছে আমার মেজরিটি সেল যদি হয়, সেই পার্টি যদি দেউলিয়া হয়ে যায়, তাহলে আমিও তার সাথে দেউলিয়া হয়ে যাব, ঠিক আছে। সো দিজ আর গোয়িং কনসার্ন ইন্ডিকেটরস এন্ড সিমটমস। ওকে, ম্যাটেরিয়ালিটি একটু আগে আমি আপনাদেরকে বলেছি, ফাইন্যান্সিয়াল স্টেটমেন্টস এন্ড রিপোর্টিং এটা আগে আসতো, এটা এখন আপনাদের জন্য এখন আর নাই, আমি এক্সাম লাস্ট 3 পেপারসে পাইনি, ঠিক আছে। আর শেষ, ডিপার্চার ফ্রম অ্যাকাউন্টিং স্ট্যান্ডার্ড। এত কথা বলে আপনাদেরকে আমি ডিফারেন্ট কথা বলছি, ওকে, এটাই লাস্ট এরিয়া। এন্ড আফটার দিস আই এম গোইং টু, আপনাদেরকে বলবো এই স্লাইডসটা ভালো করে গো থ্রু করবেন, আপনি সরে আসতে পারেন, ঠিক আছে। কিন্তু চাইলেই কি আপনি আইএফআরএস থেকে সরে আসতে পারবেন? ইউ ক্যানট। সেটা করতে হলে আপনাকে নাম্বার 1 যেটা দেখতে হবে যে আপনি যে অ্যাকাউন্টিং স্ট্যান্ডার্ড ইউজ করছেন সেটা মিসলিডিং, মানে আইএস এন্ড আইএফআরএস ইজ মিসলিডিং, ঠিক আছে। এন্ড সে যে ফাইন্যান্সিয়াল স্টেটমেন্ট মানে প্রডিউস করছে বা যে ডেটাটা আপনার শেয়ার করছে, ইটস নট গিভিং আ ট্রু এন্ড ফেয়ার ভিউ, ঠিক আছে। দিস ইজ ইম্পর্টেন্ট। তার মানে আমি আইএফআরএস থেকে তখনই সরে আসবো যখন আইএফআরএস আমাকে ভুল প্রেজেন্টেশন করছে ফাইন্যান্সিয়াল রিপোর্টিং প্রেজেন্টেশন, এন্ড আমার প্রসেস ইজ কারেক্ট। সো এটা কি খুব স্বাভাবিক? এটা স্বাভাবিক না। এটা হচ্ছে আপনাকে যে কোনো আইনেই দেখবেন যে আপনাকে একটা এক্সেপশন থাকে। সো আইএস এন্ড আইএফআরএস ইজ নাথিং বাট
মানে আপনার লস এন্ড রেগুলেশনস। আজকে একটা কথা আপনারা আমাকে শুরুতে বলেছিলেন যে তানভীর না তৈয়ব, যে ইজ ইট অ্যাকাউন্টিং ইজ অ্যান আর্ট, অ্যাকাউন্টিং ইজ আ সায়েন্স। আমি একটাই কথা বলবো, অ্যাকাউন্টিং ইজ নাথিং বাট আ ল, রুলস এন্ড রেগুলেশনস, এতটুকুই বলবো আর কি। ঠিক আছে, সো আপনি তখনই ডিপার্চার করতে পারবেন যখন আপনার প্রেজেন্টেশন ইজ মোর অ্যাকুরেট অ্যান্ড আইএফআরএস এন্ড আইএস ইজ মিসলিডিং। এটা আমি জীবনেও চোখে দেখিনি। ঠিক আছে, বাট একটা কেস আমি দেখেছি যেটা হচ্ছে ডিপার্চার হয় যে রেগুলেশন যদি আপনাকে ডিক্টেট করে। যেমন আমরা ব্যাংকে আছি, আমাদের অনেক অ্যাকাউন্টিং আছে যেটা আমাকে বলে যে তুমি আইএফআরএস ফলো করবা না। ঠিক আছে, তুমি আমাদের বাংলাদেশ ব্যাংকের কিছু অ্যাকাউন্টিং প্রসেস আছে সেভাবে আমরা ইয়ে করি। যেমন সবচেয়ে বেসিক জিনিস হচ্ছে লোন লস পোর্টফোলিও। আমাদের যে ব্যাংকের অ্যাসেট হচ্ছে গিয়ে লোনস। সো লোনস যদি IFRS 9 অনুযায়ী আমরা রিপোর্টিং করতাম, তাহলে তাকে যেই দিনই আমি দেখতাম সে খারাপ, সেদিনই তাকে ফুললি 100% প্রভিশন করে দিতাম। দ্যাট ইজ IFRS 9। কিন্তু বাংলাদেশ ব্যাংক বললো না, দাঁড়াও, তোমরা তাকে যেই দিনই বুঝবা সে খারাপ হয়েছে সেদিনই তাকে করবা না। বাংলাদেশ ব্যাংক আমাকে বললো যে এইজিং করে দিছে 0 to 90 days, 90 to 180 days, 90 to 270 days, 270 to 365, then 365 plus days। এইভাবে করে আমাকে প্রভিশনের একটা ওয়ে করে দিল। সো এটাই আমি আপনাকে বলছি যে ডিপার্চার আমাদের IFRS বলে যে IFRS যদি মিসলিডিং হয় তাহলে আমি ডিপার্চার করি। আর আরেকটা হচ্ছে লোকাল মার্কেটের ইয়ে বললাম যে যেখানে আমাকে লেজিসলেশন বলে যে না তুমি এভাবেই করো, তাহলে আমি ডিপার্চার করবো ফ্রম মাই স্ট্যান্ডার্ড। ঠিক আছে, এন্ড যখন ডিপার্চার করবেন ইউ হ্যাভ টু এনশিওর, খেয়াল করে দেখবেন আপনাকে এই 4টা কথা বলতে হবে। ফার্স্ট অফ অল বলবেন যে আপনার ফাইন্যান্সিয়াল স্টেটমেন্ট ইজ ফেয়ারলি প্রেজেন্টেড। তারপর বলবেন যে আপনি সব অ্যাকাউন্টিং IFRS এন্ড IAS অ্যাপ্লাই করেছেন এক্সেপ্ট ওয়ান। ঠিক আছে, থার্ড বলবেন যে কোন টাইটেলটা, কোন IFRS IAS কে আপনি এক্সেপশন করেছেন। ঠিক আছে, এন্ড সেটাতে কত, এটা আপনি এক্সেপশন না করলে কি হতো, এন্ড এক্সেপশন করাতে কি চেঞ্জ আসছে, ফাইন্যান্সিয়াল ইম্প্যাক্ট আসছে। ঠিক আছে, সো এই 4টা জিনিস আপনাকে সবসময় মনে রাখতে হবে ফর লাইফ। এই নলেজ গুলো আপনারা নিয়ে নিন। ঠিক আছে, আর এটা হচ্ছে আমাদের ইন্ডাস্ট্রির কথা আমি বলছি যে কিছু করি, এটা আপনাদের জন্য এখন দরকার না, এটা আরো সিনিয়র লেভেলে আপনারা করবেন ইনশাল্লাহ, স্টাডি করবেন। আর লাস্টে হচ্ছে প্রসেস অফ অ্যাকাউন্টিং রেকর্ড কিপিং, দিস ইজ মোর চ্যাপ্টার 3। ঠিক আছে, আমি একটু জাস্ট বেসিক বলে নিচ্ছি। ট্রানজেকশন হবে আগে। ঠিক আছে, ট্রানজেকশনের পর তাকে অ্যানালাইজ এন্ড ক্লাসিফাই করবেন, কি অ্যাকাউন্টে রিপোর্ট করবেন। ঠিক আছে, তারপর তাকে জার্নাল করবেন। জার্নাল রেকর্ড হচ্ছে তাকে ডেবিট ক্রেডিট হিসাবে তখন রেকর্ড করে বুক অফ অরিজিনাল এন্ট্রিতে নিয়ে আসে। পোস্টিং, পোস্টিং হচ্ছে তাকে আপনি ক্লোজ অফ করছেন। লাস্টে হচ্ছে ট্রায়াল ব্যালেন্স প্রিপেয়ার করবেন, তারপর আপনি অ্যাডজাস্টমেন্ট এন্ট্রি দিবেন কোনো ভুল থেকে থাকলে। আর লাস্টেরটা হচ্ছে আপনার ফাইন্যান্সিয়াল স্টেটমেন্টস, প্রফিট এন্ড লস অ্যাকাউন্ট, ব্যালেন্স শিট, আর হচ্ছে ক্যাশ ফ্লো স্টেটমেন্ট। ঠিক আছে, দিস ইজ ইট, দিস ইজ নাথিং বাট এন এক্সাম্পল, বইয়ের একটা এক্সাম্পল অনেক পুরনো। দিস ইজ চ্যাপ্টার 1 এন্ড চ্যাপ্টার 2। অনেক টেনে নিয়ে গেছি আপনাদের কাছে। I hope this is clear to you, and this is it for chapter 1 and 2. Next class আপনাদেরকে আমি চ্যাপ্টার 3 and চ্যাপ্টার 4 আমি কন্টিনিউ করবো। চ্যাপ্টার 3 হচ্ছে আমার বুক অফ অরিজিনাল এন্ট্রি, ভেরি ইম্পর্টেন্ট। চ্যাপ্টার 4 এ আমাদের ট্যাক্স ব্যাটের কিছু আছে এন্ড কিছু কনসেপ্টস, যে জিনিসগুলো আপনাদেরকে ফিউচারে অনেক হেল্প করবে। সো নেক্সট ক্লাস ইজ অলসো ইম্পর্টেন্ট টু ইউ। বাট সবচেয়ে ইম্পর্টেন্ট চ্যাপ্টার আমি বলবো যে চ্যাপ্টার 6, যেটা আমি হয়তো আমার 3rd ফ্রাইডে যখন আমি আপনাদের ক্লাস নিব তখন আমি আপনাদের দিব। সো ফার এনি কোশ্চেন্স, এনি চ্যালেঞ্জেস, এনি সাজেশনস, আই উইশ টু লিসেন টু ইউ। একটা কোশ্চেন, ফার্স্ট চ্যাপ্টারে অফসেট টার্মটা আমার একটু সমস্যা হচ্ছে। আসসালাম, শুনতে পাচ্ছি না। ফার্স্ট চ্যাপ্টারে অফসেটিং আছে, ওই টার্মসটা আমি বুঝতে পারছি না ভালো। আচ্ছা, অফসেটিং আছে, হিস্ট্রিক্যাল কস্ট কনসেপ্ট আছে, 3টা জিনিস আছে যেটা কিনা আসলে চ্যাপ্টার 7 এ চলে আসছে। দিস ইজ ওয়ান অফ দ্য রিজন আমি আসলে আপনাদেরকে এখানে এটা পড়াইনি। ঠিক আছে, অফসেটিং ইজ অ্যান ইন্টারেস্টিং কনসেপ্ট। অফসেটিং হচ্ছে লেটস জাস্ট সে আপনি সেল করেছেন, ঠিক আছে, 100 টাকার সেল করেছেন। এখন যদি ধরেন 10 টাকার প্রোডাক্ট আপনার রিটার্ন আসে, আপনি তাকে কি করবেন বলেন? কোন অ্যাকাউন্টিং ট্রিটমেন্ট ইউজ করবেন? আসলাম, চিন্তা করে বলেন। 100 টাকার, আবার বলি, ঠিক আছে, 100 টাকার সেলস করেছেন, এখন 10 টাকা আপনাকে রিটার্ন আসছে, হোয়াট উড বি ইউর অ্যাকাউন্টিং ট্রিটমেন্ট? আমি যদি আরো সহজ করে বলি যে সেল যখন করি, সেলস ক্রেডিট, রিসিভেবল ডেবিট, এটা কি ক্লিয়ার? আসলাম, আচ্ছা। এবার যদি আমাকে কাস্টমার রিটার্ন করে দেয়, আমরা ছোটকালে শিখে আসছিলাম কি, রিটার্ন ইনভার্স ডেবিট, ঠিক আছে, আর রিসিভেবল আমার রিভার্স এন্টই হবে। হ্যাঁ, কিন্তু আমরা অফসেটিং কনসেপ্ট আপনাকে বলে যে আপনি রিটার্ন ইনভার্স দিয়ে আলাদা কোনো কিছু ক্রিয়েট করবেন না, আপনি সেলসকেই ডেবিট করবেন। ঠিক আছে, সেলস ডেবিট, রিসিভেবলস ক্রেডিট।
সো হোয়াট আই এম ডুইং হিয়ার সেটা হচ্ছে আমার কিছু ইনকাম থাকবে, আমার কিছু এক্সপেন্স থাকবে যেগুলোকে আমি রিভার্স করতে পারবো। দ্যাট ইজ অফসেটিং। ঠিক আছে, আমি আমাদের ব্যাংকের একটা এক্সাম্পল আপনাকে বললে বুঝবেন। আমাদের অনেক লিগাল এক্সপেন্স আছে জানেন, প্রচুর পরিমাণে আমরা আমাদের মামলাগুলা যে চলে ওটাকে আমরা লিগাল এক্সপেন্স হিসেবে বুক করি। সো এক্সপেন্স গুলোকে আমরা সবসময় ডেবিট করি। অনেক কেসে থাকে আমরা যখন কাস্টমারের কাছ থেকে পরে টাকা আদায় করতে পারি, ওই টাকাটা দিয়ে আমরা কি করি, লিগাল এক্সপেন্সকে ক্রেডিট করি, মানে লিগাল এক্সপেন্সকে আমরা অফসেট করি। দিস ইজ অ্যাজ পার অ্যাকাউন্টিং স্ট্যান্ডার্ড, যে আমরা এক্সপেন্সকে নেট অফ করতে পারি, আমরা সেলসকে বা আমরা রেভিনিউকে নেট অফ করতে পারি। দ্যাট ইজ অফসেটিং। সো কোথায় আমরা অফসেট করতে পারবো, কোথায় অফসেট করতে পারবো না, দিস ইজ অফসেটিং কনসেপ্ট। সো এখানে অফসেটিং কনসেপ্ট হচ্ছে আপনি যেই রেভিনিউ আর্ন করেছেন যেই হেডারে, সেই হেডারেই আপনি তাকে রেভিনিউকে অফসেট করতে পারবেন। যেই এক্সপেন্সে আপনি ইনকার করেছেন সেই এক্সপেন্সকেই আপনি অফসেট করতে পারবেন। তার মানে কি, আজকে আমি লিগাল এক্সপেন্স আমি করলাম, আর ওই দিক দিয়ে দেখা গেল কি যে আমি ইউটিলিটির কিছু টাকা ফেরত পেলাম, ইন্স্যুরেন্সের কিছু টাকা ফেরত পেলাম, আমি ইন্স্যুরেন্সের টাকা দিয়ে আমি রেভিনিউকে, আমি আমার লিগাল এক্সপেন্সকে আমি অফসেট করতে পারবো না। ঠিক আছে, অফসেটিং কনসেপ্ট হচ্ছে ইয়েস আই এম অ্যালাউইং ইউ টু অফসেট ওয়ান এক্সপেন্স উইথ কন্ট্রা এক্সপেন্স, বাট সেটাকে সেই নেচারেরই হতে হবে, অন্য কোনো এক্সপেন্স দিয়ে আমি আমার একটা এক্সপেন্সকে আমি অফসেট করতে পারবো। আসসালাম, আর ইউ ক্লিয়ার? আচ্ছা, সো এই চ্যাপ্টারে ম্যাটেরিয়ালিটি ছিল, অ্যাগ্রিগেশন আছে। অ্যাগ্রিগেশন হচ্ছে সিমিলার নেচারের ট্রানজেকশনকে আমরা ক্লাবড করে একটা আইটেম হিসাবে দেখাতে পারি। ঠিক আছে, আর দুটো জিনিস আছে, একটা হচ্ছে বিজনেস এন্টিটি কনসেপ্ট, দ্যাট মিনস আপনি ইন্ডিভিজুয়াল, ঠিক আছে, আপনি বিজনেসের ওনার হতে পারেন, কিন্তু আপনি অ্যান্ড ইউর বিজনেস আর সেপারেট এন্টিটি। সো যখন আপনি বিজনেসের ক্যাপিটাল দিচ্ছেন, কেউ কিন্তু বলছে না যে আপনি বিজনেসের ক্যাপিটাল দিচ্ছেন, এটা আপনার বিজনেসের মানে আপনি আর বিজনেস এক, সেটা কিন্তু না। আপনি যখন ক্যাপিটাল দিচ্ছেন, আপনার ক্যাশ ডেবিট হচ্ছে, আপনার ক্যাপিটাল ক্রেডিট হচ্ছে। এই ক্যাপিটাল ক্রেডিট মানে কি, বিজনেস আপনার জন্য দায়ী, এই টাকাটা আপনাকে একসময় ফেরত দিতে হবে। ঠিক আছে, দ্যাট ইজ বিজনেস এন্টিটি কনসেপ্ট, দ্যাট মিনস ইউ অ্যান্ড ইউর বিজনেস আর ডিফারেন্ট এন্টিটিস। আর হিস্ট্রিক্যাল কস্ট কনসেপ্ট হচ্ছে যাই আমরা পারচেস করি, উই শো দিস অ্যাট কস্ট ভ্যালু। ঠিক আছে, এগুলো এখন আমাদের চ্যাপ্টার 7-এ শিফট হয়ে গেছে। সো দিস ইজ ইট, এনিথিং এলস? আপনাদের কাছ থেকে, বাকিদের কাছ থেকে আমি এখনো কোশ্চেন পাচ্ছি কম, আশা করি নেক্সট ক্লাসগুলোতে আমি আরো পাবো। স্যার একটা বিষয় জানার ছিল আমার। আচ্ছা, আমি মেহেদি আপনার কাছে আসছি। কৌশিক কোশ্চেন করছিলেন? Yes, sir. স্যার অ্যাকাউন্টিং এরর্স গুলো যদি স্যার একটু ক্লিয়ার করতেন কাইন্ডলি। অ্যাকাউন্টিং এরর এখন পাবেন না, চ্যাপ্টার 6 থেকে আমি আসলে আই উইল এক্সপ্লেইন দিস টু ইউ। আচ্ছা ঠিক আছে, ওকে। মেহেদি টেল মি। স্যার একটা বিষয় জানার ছিল, এই নেক্সট রবিবার থেকে আমি একটা লিস্টেড কোম্পানির অডিটের জন্য যাচ্ছি, তো ওখানে দেখলাম ডেফার্ড ট্যাক্স আছে। আমি কি আপনার কোনো ক্লাসে কি ডেফার্ড ট্যাক্স সম্পর্কে জানতে মানে ডিপলি জানবো, নাকি না আমরা এটা স্লাইডলি চলে যাবো স্যার এরকম? আমার ক্লাসে জানবেন, কোম্পানি ফাইনান্সিয়াল স্টেটমেন্টসে আমি এটাকে আপনাদেরকে আই উইল এক্সপ্লেইন। ঠিক আছে, কিছুটা আমি তার মানে শেষের দিকে স্যার? হ্যাঁ, শেষের দিকে আসেন, শিখে আসেন আগে অডিট করে। প্রতীক, টেল মি। স্যার আমি ফার্স্ট চ্যাপ্টার দেখলাম যে কোড অফ ইথিক্স নামে দুইটা আছে, একটা আইসিএবি কোড অফ ইথিক্স এবং আইএফএসসি কোড অফ ইথিক্স। যদি এটা একটু বলতেন স্যার, কারণ এটা তো মনে হয় স্যার হ্যাঁ, এটা আমি বলি, এটা আমি কেন পড়াচ্ছি না, এটা আমি কনসিয়াসলি আমি বাদ দিচ্ছি, কারণ এটা অ্যাসুরেন্স আপনারা করবেন। আর কোড অফ এথিক্স এ যেটা, এটাকে আমরা সবসময় বলি যে পিক অফ কনসেপ্ট বলি। ঠিক আছে, এটা নিমোনিক্স আর কি, মনে রাখার জন্য আমরা এটাকে ইউজ করি ওভাবে। ঠিক আছে, প্রিন্সিপালিটি, ইন্টিগ্রিটি, তারপর কনফিডেন্সিয়ালিটি, তারপর হচ্ছে গিয়ে যেটা অবজেক্টিভিটি, লাস্টেরটা হচ্ছে প্রফেশনাল ডিউ ডিলিজেন্স। ঠিক আছে, তো এই জিনিসগুলা এটা আপনারা অনেক দেখবেন। এক আর হচ্ছে কোড অফ কন্ডাক্ট, এটার সামনে কিন্তু সিলেবাস আমি বলি, হয়তো অ্যাকাউন্টিং কিছুটা নিয়ে আসার আলাপ হচ্ছে, বাট দ্যাট উইল বি ডান ইন 2024 অক্টোবর। আমি সিলেবাসের কমিটিটাতে আমি আছি, তো দেখেছি জিনিসটা, এগুলো হয়তো নিয়ে আসবে, বাট এক্সামে আপনাদেরকে বলি অ্যাসুরেন্স উইল কভার ইউ। ওই জন্য আমি বললাম না যে সময় আমার কম, যেটা এমসিকিউতে বেশি আসে আমি সেই জিনিসটা ভাবে নিয়ে আসি আপনাদের কাছে। ঠিক আছে, আপনি যদি চান প্রতীক, I can definitely explain you. But আমি এখন যদি করি, আপনার ক্লাসমেটস উইল হ্যাং ইউ। ঠিক আছে, 10টা 6 অলরেডি। আচ্ছা, বাট আমি আপনাকে নোটটা আমি ওভাবে শেয়ার করবো, আমি হ্যান্ড আউটটা দিব যখন, ইউ উইল ফাইন্ড দিস। এনিথিং এলস, এনিবডি? স্যার আপনি তো মনে হয় না কোম্পানি ফাইনান্সিয়াল অ্যাকাউন্ট যেটা ওটা করাবেন, আপনি তো বলছেন 10 আর 12 করাবেন, তাহলে 11 ডেফার্ড ট্যাক্স কার থেকে শিখবো স্যার?
আরে আপনাদের টিচার আছে মেহেদি, এনাফ টিচার্স ইন আইসিএবি। ওকে, স্যার এনাফ টাইম ফর সিনিয়রদের কাছ ইউটিউব। থেকে শুনেছি যে, স্যার আপনি অনেক ভালো পড়ান স্যার, আজকের ক্লাসে দেখলাম বা বুঝলাম স্যার। না আলহামদুলিল্লাহ, মানে দ্যাটস স্যার অল এর ডিউ আগে টু ইউ অ্যাজ ইউটিউবে দেখি স্যার আপনার ক্লাস। মাই গুডনেস। এই যে ক্লাসগুলো দেখেন, আমি একটা কথা বলবো, সেইখানে অনেক জিনিস আছে। এই যে দেখেন, এই ক্লাসটা যদি আপনারা স্টুডেন্টরা দেন, আই উড অ্যাপ্রিসিয়েট, বিকজ এখানে আপনারা ক্লাসটা আমাকে কন্ডাক্ট করতে দিচ্ছেন, বাট দেয়ার আর মেনি ক্লাসেস আপনারা স্টুডেন্টরা আমাকে ডিস্টার্ব করছেন। ঠিক আছে, এখন যদি ওগুলা যদি পেয়ে দেখেন, আই উড সে যে টেক ইট ইন, এখনের ক্লাসগুলো নেন। আর আমি আরেকটা কথা বলি যে ইউটিউবের সময় যখন ছিল তখন পরীক্ষার প্রেক্ষাপট একরকম ছিল, এখন এমসিকিউ গুলো ডিফাইন হচ্ছে। সো চেঞ্জেস যে আসছে সেই অনুযায়ী আমি কিন্তু ক্লাসও কিছু চেঞ্জ করছি, বা আমি ক্লাসের এক্সাম্পল গুলো চেঞ্জ করছি। সো ওটার থেকে কারেন্ট টিচারে ফোকাস করেন। ঠিক আছে, দ্যাট উড বি মাই রিকোয়েস্ট টু ইউ। আর এটাই বলি যে আপনাদেরকে, মানে আই উইশ ইউ গ্র্যাটিটিউড ফর ইউর পেশেন্স। অনেক সময় নিয়ে শুনছেন চ্যাপ্টার 1 এন্ড চ্যাপ্টার 2 বেসিক্স, বাট অনেক ইম্পর্টেন্ট জিনিস আছে যে কনসেপ্ট আপনাদের আস্তে আস্তে নতুন করে রিয়ালাইন করতে হবে। ঠিক আছে, আচ্ছা 10-6 ইট ইজ। রাব্বানি, আমি আপনাদেরকে শেয়ার করে দিব কোন ইয়েতে। স্যার আমি আপনাকে দিয়েছিলাম, আমাকে নাম্বারও দিয়েছিলাম, মেইল নাম্বারও দিয়েছি, হোয়াটসঅ্যাপ নাম্বারও আচ্ছা দিয়েছি স্যার, আপনি যে রাব্বানি, কোনো ভাবে আই দিতে পারেন। হ্যাঁ আই অ্যাপোলোজাইজ, আমার ইয়ে হয়েছে ওই যে ওই তখন ইলেকট্রিসিটি চলে গিয়ে হুম, নাই হয়ে গেছে আর কি। আমি আপনাকে জাস্ট আমার ওকে স্যার, আমি ফোন আপনার নাম্বারটা নাম্বার দিয়েছি। আছে স্যার, আমি আপনাকে নক দিই স্যার, ওইখানে আপনি হ্যাঁ দিলেও হবে। পাঠিয়ে দেন, আমি আপনাকে শেয়ার করে দিব। দরকার হলে আপনার যদি আচ্ছা, সেকশন একটা থাকে, আই ক্যান অলসো শেয়ার দিস টু সেকশন। বাট দিস ইজ ইট। থ্যাংক ইউ এভরিওয়ান, আল্লাহ হাফেজ, হ্যাভ আ গুড নাইট। থ্যাংক